চ্যাপ্টার ৩৪১ প্রাইভেট কমিউনিকেশন। উঁচু গম্বুজটাকে ধরে রাখা ওই বিশাল পাথরের স্তম্ভগুলো আর সেই পুরনো দাগ ধরা লম্বা টেবিলটা চোখের সামনে ফুটে উঠল। মনে হচ্ছিল টেবিলটা হয়তো শত শত বা ১,০০০ বছরেরও বেশি সময় ধরে ওভাবেই পড়ে আছে। যদিও অড্রে হল এই দৃশ্যটা অনেকবার দেখেছে, তবুও ওই ধূসর কুয়াশার ওপরে আসার সাথে সাথেই তার মনের ভেতর থেকে একটা অদ্ভুত ধাক্কা লাগে। চোখের কোণ দিয়ে সে চারপাশটা একবার দেখে নিল, কিন্তু নতুন কোনো সদস্য চোখে পড়ল না। তারপর সে মাথা তুলে ঘন ধূসর কুয়াশার ভেতরে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে সম্মান জানাল। শুভ বিকেল, মিস্টার ফুল। কথাটা বলার সময় হঠাৎ তার চোখ গেল মিস্টার ফুলের ডান দিকের টেবিলের উপর রাখা একটা কার্ডের দিকে। কার্ডটার গায়ে খুব জটিল সব নকশা আঁকা ছিল। একটা খুব সাধারণ জিনিসের মতো একদম শান্তভাবে ওটা ওখানে পড়েছিল। ওটা কি ব্লাসফেমি কার্ড? একটা ব্লাসফেমি কার্ড যার ভেতরে ঐশ্বরিক ক্ষমতার কোনো একটা পথ লুকানো থাকে। অড্রের সাথে সাথেই ব্যাপারটা বুঝতে পারল। মিস্টার ফুল মাথা নেড়ে তার কথার উত্তর দেওয়ার পর সে অবচেতনভাবেই দ্য হ্যাংড ম্যান, দ্য সান আর দ্য ম্যাজিশিয়ানের দিকে তাকাল। সে দেখল এর আগে কখনো না থাকা ওই কার্ডটার দিকে তাদেরও নজর পড়েছে। তবে তাদের চোখ আর হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা বেশ অবাক হয়েছে আর মনে মনে নানা রকম সন্দেহ আর জল্পনা কল্পনাও করছে। কারণ রহস্যময় আর মহান মিস্টার ফুলের টেবিলে রাখা একটা কার্ড তো আর যেমন তেমন কোনো জিনিস হতে পারে না। কিন্তু মিস্টার ওয়ার্ল্ডের প্রতিক্রিয়াটা একটু অদ্ভুত লাগছে। সে তো ওদিকে ফিরেও তাকাচ্ছে না। সে কি নিজের মনের কথা এত ভালোভাবে লুকিয়ে রাখতে পারে? সে কি সত্যিই স্পেকটেটর আর টেলিপ্যাথিসদের সবচেয়ে বড় শত্রু? অড্রে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাল যে মিস্টার ফুল ছাড়া ব্লাসফেমি কার্ডের ব্যাপারটা কেবল সে একাই জানে। এই কথা ভেবে তার বেশ গর্ব হল। ছোটবেলায় নিজের দুই বড় ভাইকে অন্ধকারে রেখে বাবা মায়ের সাথে কোনো গোপন কথা শেয়ার করার সময় ঠিক যেমন লাগত, এটাও তেমন একটা অনুভূতি। ওটা সম্রাট রোজেল গুস্তাভের বানানো একটা ব্লাসফেমি কার্ড, এমন একটা গুপ্তধন যা পাওয়ার স্বপ্ন রহস্যময় দুনিয়ার অগণিত বিয়ন্ডাররা দেখে। দ্য ম্যাজিশিয়ান, দ্য সান আর অন্য সবার কুশল বিনিময় শেষ হওয়ার পর অড্রে নিজেই হাত তুলল। সম্মানিত মিস্টার ফুল, আমি আপনাকে একা কিছু জানাতে চাই। একা? আলজার উইলসন হালকা ভ্রু কুঁচকাল আর অবচেতনভাবেই সে অনুমান করার চেষ্টা করল ব্যাপারটা কি হতে পারে। কিন্তু সে কোনো সূত্রই খুঁজে পেল না। ডেরিক বার্গ আর অন্যরাও কৌতূহলী ছিল, কিন্তু তারা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাল না। ক্লাইন হালকা মাথা নেড়ে বলল, অবশ্যই। সত্যি বলতে মিস জাস্টিস তাকে কি জানাতে চাইছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। 2 সেকেন্ড অপেক্ষা করে সে বাকি সদস্যদের শোনার ক্ষমতা বন্ধ করে দিল আর জাস্টিসকে ইশারা করল। অড্রে বেশ গম্ভীর হয়ে বসল। তারপর খুব আন্তরিক গলায় বলল, মিস্টার ফুল, আমি যেহেতু একটা বিয়ন্ডারদের আড্ডায় স্পেকটেটর ফর্মুলা কেনার কথা বলেছিলাম, তাই সম্প্রতি কয়েকজন অভিজাত মানুষের মাধ্যমে সাইকোলজি অ্যালকেমিস্টস এর সন্দেহভাজন 2 জন সদস্য আমার সাথে যোগাযোগ করেছে। আমি তাদের সাথে যোগ দিতে ইচ্ছুক, তবে সেটা কেবল যদি আমি নিজের নিরাপত্তার নিশ্চয়তা পাই। এ ব্যাপারে আপনার কি মত? আমি বিষয়টাকে বেশ গুরুত্ব দিচ্ছি। সাইকোলজি অ্যালকেমিস্টস, বিভিন্ন তথ্য আর প্রমাণ থেকে যা বোঝা যায়, এটা কোনো খারাপ সংগঠন নয়। বর্তমানে তাদের হয়তো এমন কোনো দেবতা নেই যাকে তারা বিশ্বাস করে। এদের মূল লক্ষ্য হল মানুষের মন, চেতনা, মানসিক অবস্থা আর আধ্যাত্মিকতা নিয়ে গবেষণা করা। এটা অনেকটা বিজ্ঞানের ওপর নির্ভরশীল একটা আত্ম-উন্নয়ন দলের মতো। তবে হ্যাঁ, গোঁড়া চার্চগুলোর চোখে এটাও এক ধরনের পাপ, কারণ তারা বিশ্বাস করে যে সবার আত্মা ঈশ্বরের অধীন। আর ড্যাক্সটার গুডেরিয়ানের কথা অনুযায়ী সাইকোলজি অ্যালকেমিস্টসের ওপরের দিকের নেতাদের একটা নির্দিষ্ট বিশ্বাস আছে। তারা সেই আদি সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার প্রতি ঝুঁকে আছে এবং তারা কিছুটা আদিম কায়দায় তার পূজাও করে। অনেক রকম চিন্তা ক্লাইনের মাথায় খেলে গেল। অবশেষে সে হেসে বলল, তোমার যদি মনে হয় এটা ঠিক হবে তাহলে তুমি করতে পারো। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে ট্যাট ক্লাবের কাছে সাহায্য চাইতে পারো। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। অড্রের সাথে সাথেই বেশ স্বস্তি পেল। ক্লাইন একটু ভেবে খুব শান্ত আর ধীর গলায় যোগ করল, সাইকোলজি অ্যালকেমিস্টসের ভেতরে চার্চের গুপ্তচররাও আছে। যেমন ধরো ম্যান্ডেটেড পানিশার্স আর নাইটহক্সের চর। তোমাকে জানতে হবে কিভাবে নিজেকে লুকিয়ে রাখতে হয়। মিস্টার ফুল কত ভালো, আমাকে সাবধানে থাকার কথা মনে করিয়ে দিলেন। অড্রে হালকা হেসে তার চোখ দুটো একটু বাঁকিয়ে উত্তর দিল, ভবিষ্যতে সাইকোলজি অ্যালকেমিস্টসের ভেতরে ট্যাট ক্লাবেরও একজন গুপ্তচর থাকবে। মিস জাস্টিস, তুমি এখনও তাদের দলে যোগই দাওনি আর এখনই তাদের সাথে বেইমানি করার কথা ভাবছ। ক্লাইন মনে মনে সাইকোলজি অ্যালকেমিস্টসের জন্য একটা অদৃশ্য লাল চাঁদ আঁকল। সাইকোলজি অ্যালকেমিস্টসের ব্যাপারটা জানানোর পর অড্রে কথা শেষ করার জন্য কোনো তাড়াহুড়ো করল না। উল্টো সে বলল, মিস্টার ফুল, আমি রোজেল গুস্তাভের ডায়েরির আরও 2 পাতা মুখস্থ করেছি। তাকে আড়ালে কথা বলার অনুরোধ করার পেছনে এটাও একটা কারণ ছিল। যদি সে দ্য ম্যাজিশিয়ান অর্থাৎ
ফোর্স ওয়ালের সামনে বসে ডায়েরি দুটো তৈরি করে মিস্টার ফুলকে দিত, তাহলে সে বেশ বুঝতে পারছিল যে আড্ডা শেষ হওয়ার সাথে সাথেই ফোর্স তার কাছে ছুটে আসত, আর তার আগে কেনা সেই নোটগুলো ধার চাইত। আর এই ব্যাপারে এভারনাইট গডেস প্রমাণ দিতে পারবেন যে মিস্টার ফুল ওগুলো সবই দেখেছেন। আমি আগে এটা করতে ভুলেই গিয়েছিলাম। আজকালকের মধ্যেই সুযোগ বুঝে আমাকে ফোর্সকে বলতে হবে যে আমার কেনা রোজেলের নোটগুলো সুসি ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, একেবারে এমনভাবে ছিঁড়ে টুকরো টুকরো করেছে যা আর ঠিক করা যাবে না। আমাকে মাফ করে দিস। সুসি অড্রে মনে মনে ক্ষমা চাইল। খুব ভালো। ক্লাইন মিস জাস্টিসকে ডায়েরির পাতাগুলো তৈরি করতে সাহায্য করার জন্য কৃতজ্ঞতার সাথে লম্বা ব্রোঞ্জের টেবিলের প্রান্তে টোকা দিল। যখন দুটো পাতা তার হাতে এলো, সে সেগুলোর দিকে চোখ বোলাল, আর ধীরে ধীরে তার মুখের হাসিটা মিলিয়ে শক্ত হয়ে গেল। ডায়েরির প্রথম লাইনেই লেখা ছিল 6ই মার্চ। ধ্যাত, এখানকার খাবার খেয়ে আমার প্রায় কোষ্ঠকাঠিন্য হয়ে যাওয়ার জোগাড়। রোজেলের স্মৃতি প্রদর্শনীতে তো আমি এটাই দেখেছিলাম। ক্লাইন নিজের ভাবলেশহীন মুখটা লুকিয়ে দ্বিতীয় পাতায় চোখ রাখল। সে দেখল সেখানেও রোজেলের এই জগতে আসার শুরুর দিকের দিনগুলোর নানা অভিযোগ আর অদ্ভুত অভিজ্ঞতার কথাই লেখা আছে। এগুলো কাজের কোনো জিনিসই নয়। সে নিজের চেহারার ভাব নিয়ন্ত্রণ করে হাসল। তুমি কি তোমার যে গোল্ড পাউন্ডগুলো এখনও দেওয়ার বাকি আছে সেখান থেকে দাম কেটে নিতে চাও, নাকি এর বদলে অন্য কিছু চাও? অড্রে কোনো দ্বিধা না করেই বলল, মিস্টার ফুল, আমি জানতে চাই ওই ব্লাসফেমি কার্ডটা আসলে ঐশ্বরিক ক্ষমতার কোন পথের। তুমি তো টাকাকে একদম ময়লার মতো মনে করো। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল আর নিজের হাসিটা না লুকিয়ে বলল, ওটা হলো কালো সম্রাট কার্ড। এর সাথে যুক্ত সিকোয়েন্স নয় হল লয়ার। ওহ, তাহলে এই ব্যাপার। উত্তর পেয়ে অড্রে মনের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করল। তাদের এই গোপন কথাবার্তা শেষ হওয়ার পর দ্য ম্যাজিশিয়ান ফোর্সওয়াল খুব আগ্রহ নিয়ে ঠিক উল্টো দিকে বসে থাকা দ্য ওয়ার্ল্ডের দিকে তাকাল। মিস্টার ওয়ার্ল্ড, আমি সান ডোমেইনের কোনো রহস্যময় জিনিস বা শক্তিশালী বিয়ান্ডার অস্ত্র জোগাড় করার সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা দুজন গোপনে কি চুক্তি করেছ? ফোর্সের সাথে বেশ ভালো খাতির থাকা সত্ত্বেও অড্রে এই ব্যাপারে কিছুই জানত না, তাই সে না জিজ্ঞেস করে পারল না। ফোর্স একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিস্টার ওয়ার্ল্ড আমাকে ট্রিক মাস্টারের ফর্মুলা খুঁজে পেতে সাহায্য করেছে। ফর্মুলা খুঁজে বের করার ব্যাপারে মিস্টার ওয়ার্ল্ড আসলেই খুব পারদর্শী। তার কি এই লাইনে অনেক বড় আর নির্ভরযোগ্য কোনো যোগাযোগ আছে? অড্রে অবাক হয়ে কথাগুলো শুনছিল। দ্য হ্যাংড ম্যান, আলজার উইলসন, তার গম্ভীর চেহারাটা আড়াল করে আরেকবার দ্য ওয়ার্ল্ডের ক্ষমতার মাপকাঠি বিচার করে নিল। তার চোখে দ্য ওয়ার্ল্ডের সম্মান আগের চেয়ে আরও বেড়ে গেল। আর ডেরিক বার্গের কথা বলতে গেলে সে বেশ আশায় বুক বাঁধল। সে আশা করছিল লাইট সাপ্লিয়েন্টের ম্যাজিক ওষুধটা পুরোপুরি হজম করার পর মিস্টার ওয়ার্ল্ড তার জন্য খুব সহজেই সিকোয়েন্স 7 সোলার হাই প্রিস্টের ফর্মুলাটা খুঁজে দিতে পারবে। সবার এত এত উৎসুক দৃষ্টির সামনে পড়ে দ্য ওয়ার্ল্ড একটু কর্কশ গলায় হাসল। মিস ম্যাজিশিয়ান, ওই জিনিসটা কেনার আগে তোমার উচিত হবে মিস্টার ফুলের পবিত্র নাম জপ করা আর তাকে অনুরোধ করা যেন তিনি ওই তথ্যগুলো আমাকে জানিয়ে দেন। হ্যাঁ, আমি আগেই মিস্টার ফুলের অনুমতি নিয়েছি আর তিনি আমাদের সাহায্য করতে রাজি হয়েছেন। তুমি যেসব জিনিসের ওপর নজর দিয়েছ সেগুলো দেখে যদি আমার পছন্দ না হয় তাহলে হয়তো আমি অন্য কোনো জিনিসের কথা ভাবতে পারি। সান ডোমেইনের জিনিসগুলোর জন্য ক্লাইনের কাছে এখন 3টে আলাদা রাস্তা খোলা ছিল, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সে সবগুলো মিলিয়ে দেখতে চাইছিল। এর মধ্যে একটা হলো ওই ব্রোচটা, যেটার কথা বৃদ্ধ মিস্টার আই অফ উইজডম বলেছিলেন। এটার কাজ হল খারাপ আত্মাদের তাড়িয়ে জায়গা পবিত্র করা, আর যে এটা পড়বে তাকে সান ডোমেইনের কিছু জাদুমন্ত্র ব্যবহার করতে সাহায্য করা। তবে এর একটা খারাপ দিকও আছে যে এটা পড়বে তার কখনো ঠান্ডা লাগবে না, সে সবসময় এক ধরনের গরম আর বিরক্তিকর অনুভূতির মধ্যে আটকে থাকবে। ক্লাইনের কাছে ওই রহস্যময় জিনিসটা মোটামুটি ভালোই লেগেছিল, আর এটার দাম যেহেতু 2000 পাউন্ডের কাছাকাছি হতে পারে সেহেতু ওই ব্রাইবার ফর্মুলাটা বিক্রি করলেও তার পক্ষে ওটা কেনা সম্ভব হতো না। তাই সে আরও কয়েকদিন অপেক্ষা করার কথা ভাবল। যদি মিস ম্যাজিশিয়ান আর আর্টিজানের সমর্থনপ্রাপ্ত নারী বিয়ান্ডার এর চেয়ে ভালো কিছু খুঁজে না পায় তবেই সে ফর্মুলাটা বেচে দিয়ে ব্রোচটা কিনবে। ঠিক আছে, আমি কালকের মধ্যেই তোমাকে তথ্যগুলো দিয়ে দেব। ফোর্স নিশ্চিত ছিল যে মিস্টারে আজ রাতেই একটা আড্ডার আয়োজন করবেন, কিন্তু হঠাৎ করে কোনো ঝামেলা হতে পারে ভেবে সে নিজেকে আরও একদিন সময় দিয়ে রাখল। কথা শেষ হলে আলজার সবার দিকে তাকিয়ে এমনভাবে বলল যেন সে আগে থেকেই কথাগুলো সাজিয়ে রেখেছিল। আমি সম্প্রতি একটা তদন্তের কাজ হাতে নিয়েছি। আমি নিশ্চিত নই এ ব্যাপারে আপনাদের কাছে কোনো সূত্র আছে কিনা। গত 2 থেকে 3 বছরে দক্ষিণ মহাদেশের আদিবাসী উপজাতিগুলোর ওপর অনেক লুঠতরাজ চালানো হয়েছে আর তাদের সব মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সমুদ্রের দ্বীপগুলোতে থাকা বিভিন্ন কলোনি থেকে কিছু দাস রহস্যজনকভাবে পালিয়েও গেছে। উত্তর মহাদেশের দেশগুলো দাস প্রথা বাতিল করার পর থেকে অনেক দিন এমন ঘটনা ঘটেনি। আপনারা কি এ ব্যাপারে কিছু শুনেছেন? সে জাস্টিস,
দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ডের দিকে চোখ বোলাল, কিন্তু দ্য সানের দিকে তাকাল না। ফরসেকেন ল্যান্ড অফ গডের ভেতরে সিটি অফ সিলভারে আটকে থাকা একটা ছেলে বাইরের জগতের খবরাখবর কীভাবেই বা জানবে? অড্রে অভিজাতদের বিভিন্ন আড্ডায় শোনা কথাগুলো খুব ভালোভাবে মনে করার চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণ পর সে বলল, না, আমি এমন কিছুর কথা কখনো শুনিনি। দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ড মাথা নেড়ে নাবোধক উত্তর দিল। তার মানে কি কালোবাজারে দাস ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠছে? তাদের এত এত দাসের কি দরকার? ক্লাইন লম্বা ব্রোঞ্জের টেবিলের এক মাথায় বসে সন্দেহজনকভাবে ব্যাপারটা নিয়ে ভাবতে লাগল। যখন দেখা গেল যে কেউ কোনো সূত্র দিতে পারল না, আর মিস্টার ফুল ও চুপ থেকে বুঝিয়ে দিলেন যে তার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই, তখন সে মুখভাব বিন্দুমাত্র পরিবর্তন না করে বলল, আপনি উইন্ড ব্লেজডের ফর্মুলাটা খোঁজার চেষ্টা করতে পারেন। আমি আপনাকে এমন পারিশ্রমিক দেব যা আপনার সন্তুষ্টির জন্য যথেষ্ট হবে। উইন্ড ব্লেজডের ফর্মুলা? সে তার সিফেয়ারের ম্যাজিক ওষুধ প্রায় হজম করে ফেলেছে। ক্লাইন তার স্পিরিট ভিশন চালু করে দ্য হ্যাংডম্যানের দিকে তাকাল, আর ঠিক যেমনটা ভেবেছিল, সে দেখল তার অ্যাস্ট্রাল প্রজেকশনের ওপরের স্তরটা কেবল সমুদ্রের মতোই নীল নয়, বরং সেখানে হালকা ঢেউও খেলছে, যেন পানি আস্তে আস্তে দুলছে। আমি যদি হিসাব করি, মিস্টার হ্যাংডম্যানের সিফেয়ারার ওষুধ হজম করতে প্রায় 4 মাস সময় লেগেছে। সে তো বেশিরভাগ সময় সমুদ্রেই থাকে। অড্রে ও নিজের দেখা বিষয়গুলোর ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে পৌঁছাল। ফোর্স আরও একটা বিষয় খুব মন দিয়ে খেয়াল করল যে মিস্টার হ্যাংডম্যান সম্ভবত একজন সিকোয়েন্স 7, একজন মাঝামাঝি লেভেলের বিয়ন্ডার। সে মনে মনে কথাটা বলে প্রায় অগোচরেই একবার মাথা নাড়ল। দ্য হ্যাংডম্যানের কাজ নিয়ে কথা বলা শেষ হওয়ার পর ডেরিক বার্গ হাত তুলল, তারপর বেশ চিন্তিত গলায় বলল, আমাকে একটা মিশনে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি খুব শিগগিরই সেই অর্ধেক ধ্বংস হওয়া মন্দিরটার দিকে রওনা হব, যেটার কথা আমি আগে বলেছিলাম, হ্যাঁ, যেটা ট্রু ক্রিয়েটরের সাথে যুক্ত। এই মিশনের দায়িত্বে থাকা দলনেতা হলেন শেফার্ড এল্ডার লোভিয়া। আপনাদের কি আমাকে কোনো পরামর্শ দেওয়ার আছে? চ্যাপ্টার 342, ধূর্ত শেয়াল আলজার উইলসন। পরামর্শ? আমার তো মনে হয় যতটা সম্ভব দূরে থাকাই ভালো। দাসানের প্রশ্নটা শোনার সাথে সাথেই ক্লাইনের মাথায় এই উত্তরটাই প্রথম এসেছিল, কিন্তু মিস্টার ফুলের গাম্ভীর্য বজায় রাখতে আর বাকিরা কি বলে সেটা দেখার জন্য সে চুপ করে রইল। দ্য ওয়ার্ল্ডকে দিয়েও কোনো কথা বলাল না। কিছুক্ষণ চুপ থাকার পর আলজার উইলসন দ্য সানের দিকে মাথা ঘোরাল। সে ধীর আর শান্ত গলায় বলল, তুমি খুব সামান্য তথ্য দিয়েছ, তাই আমাদের পক্ষে কোনো কাজের পরামর্শ দেওয়া বেশ কঠিন। ওই অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটা সম্পর্কে আমরা শুধু একটাই জিনিস জানি, আর তা হল সেখানে ট্রু ক্রিয়েটর অর্থাৎ ফলেন ক্রিয়েটরের একটা অদ্ভুত মূর্তি আছে। সেখানে আর কি কি আছে তা আমাদের জানা নেই, তাই স্বাভাবিকভাবেই পরিস্থিতি নিয়ে খুব একটা বিশ্লেষণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তার মানে ফলেন ক্রিয়েটর আসলে ট্রু ক্রিয়েটর। ভাবতেই অবাক লাগে যে দ্য সান যে সিটি অফ সিলভারে থাকে সেখানে ট্রু ক্রিয়েটরের অনুসারী আছে, এমনকি একটা মন্দিরও বানানো হয়েছে। ম্যাজিশিয়ান ফোর্সওয়াল ভীষণ আগ্রহ নিয়ে কথাগুলো শুনছিল, তার তো প্রায় ইচ্ছে করছিল সবকিছু লিখে রাখতে। জাস্টিস অড্রে হল চরম আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল দ্য সান কখন ওই অদ্ভুত মন্দিরের বর্ণনা দেবে। ডেরিক বার্গ মাথা নাড়ল, তারপর কয়েক সেকেন্ড ওপরের দিকে তাকিয়ে থেকে বলল, ওই মূর্তির পাশাপাশি সেখানে অনেক অসম্পূর্ণ দেয়ালচিত্র আছে, যেগুলোর আশেপাশে ভয়ঙ্কর অশুভ আত্মারা ঘুরে বেড়াত। অবশ্য 6 সদস্যের কাউন্সিলের 2 জন প্রবীণের নেতৃত্বে আসা অনুসন্ধানী দল ইতিমধ্যেই সেগুলোকে শেষ করে দিয়েছে। আমি এখনও সেই দেয়ালচিত্রগুলো নিজের চোখে দেখিনি। শোনা যায় সেখানে নাকি পৃথিবীর শেষ দিনের ভবিষ্যদ্বাণী লেখা আছে, আর বলা আছে কিভাবে ফলেন ক্রিয়েটর তার অনুসারীদের বাঁচাবেন, আর তার সাথে সেই রক্তক্ষয়ী আচার অনুষ্ঠানের কথাও বলা আছে। একটা দেয়ালচিত্রের ঠিক কোনায় অদ্ভুত কিছু অক্ষর লেখা আছে, যেগুলো দেখে মনে হয় সেগুলো জটুন ভাষা থেকেই এসেছে। কিছুটা পাঠোদ্ধার করার পর কয়েকজন প্রবীণ মনে করছেন যে এর মানে হল রোজ রিডেমশন। এটা হয়তো যে দেয়ালচিত্রগুলো এঁকেছে তার আসল নামের কোনো সাংকেতিক রূপ হতে পারে। আবার যে সংগঠন এই মন্দির আর শহরটা বানিয়েছিল এটা তাদেরও সাংকেতিক নাম হতে পারে। চিফের ধারণা অনুযায়ী এই দেয়ালচিত্রগুলো অন্তত 1000 বছরের পুরনো। আমি যে 1000 বছরের কথা বলছি সেটা তোমাদের সময়ের হিসেবে উমম, তবে আমি ঠিক নিশ্চিত নই। সিটি অফ সিলভারে আমরা বিদ্যুতের ঝলকানির ওপর ভিত্তি করে দিন গণনা করি। যখন বিদ্যুতের ঝলকানি কমে যায় তখন আমরা সেটাকে রাত ধরি, আর যখন খুব বেশি ঝলকাতে থাকে তখন সেটাকে দিন হিসেবে ধরা হয়। এই একটা চক্র মিলে হয় একদিন, আর 4টি ঋতুর কথা তো শুধু বইতেই লেখা আছে, তাই আমরা ঠিক কতদিন পার হয়েছে তার নির্দিষ্ট হিসাব রাখতে পারি না। শুধুমাত্র সিটি অফ সিলভারের চিফই এটা নিশ্চিত করে বলতে পারবেন। দ্য সানের গল্পের এই পর্যায়ে এসে ফোর্সওয়ালের মনে হল সে যেন কোনো রূপকথার গল্প শুনছে। এমন একটা শহর যেখানে সূর্য নেই, লাল চাঁদ নেই,
দিনরাতের পার্থক্য নেই, এমনকি কোনো ঋতু পরিবর্তনও নেই। সে যতই শুনুক না কেন, সবকিছুই তার কাছে ভীষণ অবাস্তব লাগছিল। একমাত্র রূপকথার গল্প বা উপন্যাসে এমন দুঃসাহসী বর্ণনা দেওয়া সম্ভব। আর এমন একটা শহর কল্পনা করার জন্য লেখককে নির্ঘাত গাঁজা টেনে একদম পাগলের মতো অবস্থায় থাকতে হবে। অবাক হওয়ার ঘোর কাটতেই তার মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হলো, আমি সিটি অফ সিলভারকে নিয়ে একটা উপন্যাস লিখতে চাই। কিন্তু একটু পরেই সে এই চিন্তা বাদ দিল, কারণ সিটি অফ সিলভারের পেছনের আসল রহস্যটা তার জানা ছিল না। সে নিশ্চিত ছিল না যে এটা 7টি গির্জার সবাই মিলে লুকিয়ে রাখা কোনো গোপন রহস্য কিনা, আর তার ভয় হচ্ছিল যে বইটা ছাপানো মাত্রই লেখক হিসেবে তার দরজায় নাইটহক্স এসে কড়া নাড়বে আর বলবে যে তারা নাকি তার গ্যাসের মিটারের পয়সা নিতে এসেছে। তাহলে সিটি অফ সিলভারের পরিবেশটা ঠিক এই রকম। দ্য সান তো প্রায় অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা দানবদের কথাও বলে। দুঃখের বিষয় হল, আমি মাত্র সিকোয়েন্স আর্টে আছি। তা না হলে আমি সত্যি সত্যি মিস্টার ফুলকে অনুরোধ করতাম আমাকে একবার সেখানে কোনো অভিযানে পাঠাতে। না, অড্রে হল, তুমি তো এখন আর কোনো ছোট খুকি নও। তোমার বোঝা উচিত যে এই ব্যাপারটায় ঠিক কতটা বিপদ লুকিয়ে আছে। জাস্টিস অড্রে হল একবার নিজের ভাবনাকে ডানা মেলতে দিচ্ছিল, আবার পরক্ষণেই নিজেকে শুধরে নিচ্ছিল। অন্তত 1000 বছর? অরোরা অর্ডারের জন্ম তো 3 শতাব্দীর বেশি হয়নি, এমনকি এটা হয়তো 2 শতাব্দী পুরনোও হবে না। তাই তাদের পক্ষে এটা বানানো অসম্ভব। হয়তো 5ম যুগ বা তারও আগে 4র্থ যুগ থেকেই ট্রু ক্রিয়েটরের প্রতি এই বিশ্বাস শুরু হয়েছিল। তবে যে সংগঠনটি তাঁকে পুজো করত সেটা অরোরা অর্ডার ছিল না। পরবর্তী 1 থেকে 2000 বছর ধরে 7টি প্রধান গির্জা একে দমন করে রেখেছিল, যার ফলে ট্রু ক্রিয়েটরের অনুসারীরা একটা মারাত্মক সংকটে পড়েছিল। গির্জাগুলো তাদেরকে বারবার ধ্বংস করেছে, আর শেষমেশ তারা কি অরোরা অর্ডার হিসেবে নিজেদের আবার নতুন করে গড়ে তুলেছে? ক্লাইন, যে মনে মনে এই হিসাবগুলো মেলাচ্ছিল, সে তার বসার ভঙ্গি আর হাবভাব একদম স্বাভাবিক রাখল। ডেরিক বার্গ 2 সেকেন্ড থেমে তারপর আবার বলতে শুরু করল, শহরের ধ্বংসস্তূপ আর ওই অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া মন্দিরে থাকা ভয়ঙ্কর দানবগুলোকে আপাতত পরিষ্কার করা হয়েছে। এবার আমাদের কাজ হল মন্দিরের মাটির নিচের অংশগুলো ঘুরে দেখা। তোমাদের কি কোনো পরামর্শ আছে? ফলেন ক্রিয়েটর সম্পর্কে তোমাদের যা ধারণা, সেই অনুযায়ী আমার কোন কোন দিকে খেয়াল রাখা উচিত? আমার পরামর্শ? আলজার উইলসন প্রায় কোনোরকম ইতস্তত না করেই বলল, আমার পরিষ্কার উপদেশ হল, তুমি সেখানে একেবারেই যাবে না। ফলেন ক্রিয়েটর হল একজন সত্যিকারের শয়তান ঈশ্বর। যদিও তাঁর মন্দিরটা ধ্বংস হয়ে গেছে, তারপরেও সেখানে এমন সব অদ্ভুত বিপদ লুকিয়ে থাকতে পারে যা সহজে চোখে পড়বে না। যদি তোমার দলের নেতৃত্ব 6 সদস্যের কাউন্সিলের অন্য কোনো প্রবীণ দিতেন, তাহলে তোমার সেখানে যাওয়ার জেদ করায় কোনো ভুল ছিল না, সেটা শুধু একটু ঝুঁকিপূর্ণ হতো। কিন্তু তুমি একটু আগেই বললে যে এই কাজটার দায়িত্বে আছে এল্ডার লোভিয়া, যে কিনা একজন শেফার্ড আর ট্রু ক্রিয়েটর, তো এই বিয়ন্ডার পথের একেবারে সর্বোচ্চ স্থানে থাকা একজন দেবতা। তাই কোনোভাবেই সেখানে যাবে না, আলজার উইলসন জোর দিয়ে বলল। তোমার পরামর্শ আর আমার পরামর্শ তো একদম একই, কিন্তু এর জন্য তো 10 সানকে ওই অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া মন্দিরের বর্ণনা দিতে হতো না। তুমি তো একদম শুরুতেই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারতে। আমি বুঝতে পেরেছি মিস্টার আলজার উইলসন, তুমি ইচ্ছে করেই এমনটা করেছ। এর ফলে কোনোরকম বিনিময় ছাড়াই তুমি মন্দিরটার অবস্থা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলে। তুমি সত্যি সত্যিই একটা ছোট বাচ্চাকে বোকা বানাচ্ছ। টেবিলের একেবারে শেষ মাথায় বসে ক্লাইন খুব আয়েশ করে হাত তুলে নিজের কপালে ঠেকাল। দ্য সান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর যেন বেশ বিপদে পড়েই বলল, কিন্তু এই অভিযানে যাওয়াটা যে বাধ্যতামূলক। আলজার উইলসন একটু হেসে বলল, বাধ্যতামূলক বলে কিছু হয় না। এই অভিযানের আগে তুমি কি পাহারার কাজে যাবে? তাহলে একটা সুযোগ খুঁজে বের করো আর ইচ্ছে করেই দানবদের দিয়ে নিজেকে আহত করাও। আঘাতটা ঠিক কতটা গুরুতর হওয়া উচিত, সেটার জন্য তুমি সিটি অফ সিলভারের আগের ঘটনাগুলোর কথা মাথায় রাখতে পারো। এই মুহূর্তে অড্রে হল দ্য সানের চোখ আর শরীরের ভাষা থেকে একটা কথা স্পষ্টভাবে বুঝতে পারল। সত্যিই এমনটা করা যায়? কিছুক্ষণের জন্য অবাক আর বিভ্রান্ত হয়ে থাকার পর ডেরিক বার্গ ভুরু কুঁচকে বলল, কিন্তু খুব শিগগিরই তো আমার কোনো পাহারার কাজ নেই। আলজার উইলসন তাচ্ছিল্যের হাসি হাসল। তুমি তো যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভান করতে পারো। না, আরও ভালোভাবে বলতে গেলে তুমি নিজেকে একেবারে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শেষ সীমায় নিয়ে যেতে পারো। এরকম একটা পরিস্থিতিতে আমার তো মনে হয় সিটি অফ সিলভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চয়ই কোনো বিপজ্জনক বোঝা নিয়ে ওই অভিযানে যাবেন না, তাই না? এর একটা কৌশল আছে। তুমি যদি তোমার আধ্যাত্মিক শক্তিকে টানা 2 দিন শূন্য অবস্থায় রাখো, তাহলে তুমি অদ্ভুত সব শব্দ শুনতে পাবে আর তোমার মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার লক্ষণ দেখা দেবে। তুমি যদি তখন নিজেকে আটকে রাখা বন্ধ করে দাও, তাহলে 1 সপ্তাহের মধ্যেই তোমার অবস্থার উন্নতি হবে আর তুমি সত্যি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না। অবশ্যই যারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার লক্ষণ দেখায়, তাদের সারিয়ে তোলার জন্য তোমার সিটি অফ সিলভারে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বা ব্যবস্থা আছে।
তুমি নিশ্চিতভাবেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তাই তোমাকে সময়টা একদম নিখুঁতভাবে মেলাতে হবে। সবচেয়ে ভালো হয় যদি তুমি অভিযানের জন্য বের হওয়ার 2 থেকে 3 দিন আগে এই কাজটা শুরু করো। ডেরিক বার্গ বেশ কিছুক্ষণ হতবাক হয়ে রইল, তারপর নিজের মনেই বিড়বিড় করে বলল, হ্যাঁ, যাদের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার লক্ষণ দেখা যায় তাদেরকে আটক করে মিনারের নিচে আলাদা ঘরে আটকে রাখা হয়, আর সেখানে ওষুধ, মন্ত্র আর রহস্যময় জাদুকরী জিনিস দিয়ে তাদের চিকিৎসা করা হয়। যদি অবস্থা খুব বেশি খারাপ না হয় তাহলে শুধু ওষুধ খেলেই চলে। একটা সৎ আর ভালো ছেলেকে একটা ধূর্ত শেয়াল ঠিক এভাবেই নষ্ট করে দিল। তবে মিস্টার আলজার উইলসন, তুমি এই নিজেকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার কৌশলটা জানলে কি করে? তুমি যদি এই কৌশলটা প্রায়ই ব্যবহার করো তাহলে সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনা ঘটতে পারে। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। অড্রে হল এই কথা শুনে একেবারে বোবা হয়ে গেল। তার মনে হল সে যেন নতুন কোনো জ্ঞান লাভ করেছে। দ্য সানকে এখনও দ্বিধায় ভুগতে দেখে, যেন সে কোনোভাবেই সিটি অফ সিলভারের প্রবীণদের সাথে মিথ্যে বলতে চাইছে না। আলজার উইলসন খুব ধীরে ধীরে জিজ্ঞেস করল, 6 সদস্যের কাউন্সিলের বাকি প্রবীণরা কি জানেন যে ফলেন ক্রিয়েটর এই শেফার্ডের পথকে নিয়ন্ত্রণ করেন? তারা জানেন না। ডেরিক বার্গ খুব সততার সাথে মাথা নাড়ল। আলজার উইলসন আবার জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় এল্ডার লোভিয়া সিটি অফ সিলভারের কোনো ক্ষতি করতে পারে? শুধু হ্যাঁ বা না তে উত্তর দাও, কোনো ব্যাখ্যার দরকার নেই। ডেরিক বার্গ শেষ পর্যন্ত আর নিজের সাথে মিথ্যে বলতে পারল না। আলজার উইলসন মৃদু হেসে বলল, তার মানে শুধু তুমি এই ব্যাপারটা জানো, কিন্তু 6 সদস্যের কাউন্সিলের বাকি প্রবীণদের সাবধান করার কোনো উপায় তুমি খুঁজে পাওনি, তাই তো? ডেরিক বার্গের চেহারায় চিন্তার ছাপ আরও গাঢ় হল। আলজার উইলসন তার বসার ভঙ্গি পাল্টে পেছনের দিকে হেলান দিয়ে বসল। এই অভিযানে মারাত্মক ঝুঁকি আছে, সেটা তুমি নিজেই জানো। তুমি যদি ওই অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া মন্দিরে মারা যাও তাহলে এল্ডার লোভিয়ার এই অদ্ভুত রহস্য ফাঁস করার উপায় কে খুঁজে বের করবে? এই ভয়ঙ্কর বিপদ থেকে সিটি অফ সিলভারকে কে বাঁচাবে? ফলেন ক্রিয়েটর হল একজন সত্যিকারের শয়তান ঈশ্বর। তুমি নিজের কোনো ব্যক্তিগত লাভের জন্য নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ভান করছ না, বা অন্যদের সাথে মিথ্যেও বলছ না। তুমি সিটি অফ সিলভারকে বাঁচানোর জন্যই এমনটা করছ। তোমার নিজের সম্মানের সাথে যদি এর তুলনা করো তবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ডেরিক বার্গ দাঁতে দাঁত চেপে খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি। তোমাকে ধন্যবাদ, মিস্টার আলজার উইলসন। অড্রি হল আর ফোর্সওয়ালের হঠাৎ করেই নিজেদের কপালে চাপড় মারার ইচ্ছে হল। সে সত্যিই খুব সহজে বোকা বনে যাওয়া একটা বাচ্চা ছেলে। তবে এটাও একদিক দিয়ে ভালোই হল, এর ফলে অন্তত খুব তাড়াতাড়ি ট্যাট ক্লাবের কোনো সদস্য কমে গেল না। ক্লাইন নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে বলল, আমার মিস্টার দ্য সানের কাছে একটা প্রশ্ন আছে। এর সাথে একটা লেনদেনের ব্যাপার থাকতে পারে, তাই আমি একটা গোপন আলোচনার অনুরোধ করছি। ক্লাইন দ্রুত নিজের আসল সত্তায় ফিরে গেল আর খুব নির্লিপ্তভাবে মাথা নাড়ল। অবশ্যই। বাকি সবাইকে আড়াল করে দেওয়ার পর দ্য ওয়ার্ল্ড দ্য সানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সিটি অফ সিলভারে কি কোনো বিয়ন্ডার বৈশিষ্ট্যের ওপর থেকে শয়তান ঈশ্বরের মানসিক দূষণ দূর করার কোনো উপায় আছে? এই প্রশ্নটা ক্লাইন এর আগেও কয়েকবার করতে চেয়েছিল, কিন্তু সে ভেবেছিল যে জাস্টিস আর বাকিরাও হয়তো এই ব্যাপারে আগ্রহী হবে, আর দ্য সান যদি শয়তান ঈশ্বর সংক্রান্ত এই প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে সবার চোখ নির্ঘাত সেই ঈশ্বরের মতো মিস্টার ফুলের দিকেই গিয়ে পড়বে। তাই সে নিজের এই ইচ্ছাকে এতক্ষণ দমিয়ে রেখেছিল। মাত্র কয়েক মুহূর্ত আগেই সে জাস্টিসের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এই গোপন আলোচনার বুদ্ধিটা বের করেছে। আমরা কখনোই কোনো শয়তান ঈশ্বরের মুখোমুখি হইনি। ডেরিক বার্গ খুব আন্তরিকভাবেই উত্তর দিল, আমরা শুধু একটা বিয়ন্ডার বৈশিষ্ট্য থেকে কোনো র্যাম্পেজারের মানসিক দূষণ আলাদা করতে পারি। এটা হয়তো সত্যিই কাজে লাগতে পারে, কারণ আমার কাছে তো ধূসর কুয়াশা আছে। ক্লাইন নিজের আনন্দ চেপে রেখে দ্য ওয়ার্ল্ডকে দিয়ে বলাল, এর বদলে তোমার কি চাই? এটা কোনো প্রতিদানের ব্যাপার নয়। দেসান মাথা নাড়ল। এই পদ্ধতি আর এর সাথে জড়িত জ্ঞান জানার জন্য আমাকে অন্তত একটা পাহারাদার দলের ক্যাপ্টেন হতে হবে, অথবা অনুসন্ধানী দলের ক্যাপ্টেনের মতো একজন শক্তিশালী যোদ্ধা হতে হবে, তবেই আমি এই গোপন বিষয়গুলো জানতে পারব। প্রথমটার জন্য আমাকে সিকোয়েন্স সাথে থাকতে হবে, আর দ্বিতীয়টার জন্য দরকার অন্তত সিকোয়েন্স 6। উফ! ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল আর দ্য ওয়ার্ল্ডকে দিয়ে কর্কশ গলায় বলাল, আমি আশা করি তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই যোগ্যতা অর্জন করতে পারবে। চ্যাপ্টার 343 বাই ওয়ানসেলফ। দ্য ওয়ার্ল্ড আর দ্য সান এর মধ্যে ব্যক্তিগত কথা শেষ হওয়ার পর টারো সভার মুক্ত আলোচনা পর্ব শুরু হল। অড্রে হল খুব আগ্রহ নিয়ে সমুদ্রের বিচিত্র সব দৃশ্য আর অদ্ভুত সব ঘটনার কথা জানতে চাইল। আলজার উইলসন নিজের জ্ঞান অনুযায়ী বেছে বেছে কিছু ঘটনার বর্ণনা দিল। ফোর্সওয়াল চুপচাপ সব শুনছিল।
তার মাথায় হঠাৎ একজন জলদস্যু রাজাকে নিয়ে উপন্যাস লেখার চিন্তা আসল। সে ভাবল জলদস্যু রাজা কিভাবে একজন নারী যাত্রীকে বন্দী করে এবং তাদের মধ্যে এক জটিল প্রেম কাহিনী গড়ে ওঠে। বাস্তবতা আর কল্পনার এক অদ্ভুত মিশ্রণ তার মনের ভেতর খেলা করছিল। ডেরিক বার্গ সমুদ্রের কথা শুনে কেবল কল্পনা করার চেষ্টা করল। সিটি অফ সিলভারের বিভিন্ন ছবি আর বইয়ের বর্ণনা থেকেই সে সমুদ্রের একটা রূপ মনে মনে এঁকে নিল। সবশেষে ক্লাইন মোরেত্তি দেখল তার আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে কমে আসছে। সে টারো সভার সমাপ্তি ঘোষণা করল। এরপর সে দ্রুত বাস্তব পৃথিবীতে ফিরে আসল এবং ক্লান্তি মেটাতে একটা ঘুম দিয়ে নিল। রাত 7:30। এমপ্রেস বড় এলাকার এক অভিজাত বাড়িতে মিস্টার এর সভা শুরু হয়েছে। ফোর্স ওয়াল একটা হুডওয়ালা ঢিলেঢালা আলখাল্লা পরে সেখানে হাজির হল। অনেক দিন পর সে আবারও মিস্টার এ আয়োজিত এই সভায় যোগ দিচ্ছে। সে হলের এক কোণায় চুপচাপ বসেছিল। সেখান থেকে অলসভাবে চারপাশে নজর রাখার সময় তার মনে হল মিস্টার এ কে আগের চেয়ে একটু আলাদা লাগছে। মিস্টার এ সোফায় একাকী বসেছিলেন। অবশ্য এই পরিবর্তন তার চেহারায় বা পোশাকে নয়, কারণ তার মুখ হুডের ছায়ায় পুরোপুরি ঢাকা ছিল। ফোর্স কোনোভাবেই তার মুখ দেখতে পাচ্ছিল না, কিন্তু ফোর্সের ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল কোনো একটা ঝামেলা আছে। মিস্টার এ এখন আর আগের মতো উদাসীন বা পরোয়াশূন্য নয়। আগে সে সবার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাত। এখন তাকে দেখে মনে হচ্ছে সে খুব অবদমিত অবস্থায় আছে, যেন সে নিজের ভেতরের কোনো কিছুকে খুব কষ্টে নিয়ন্ত্রণ করছে। এখন তাকে আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক মনে হচ্ছে। অতীতে মিস্টার এ ছিল অটল পাহাড়ের মতো। এখন তাকে মনে হচ্ছে ফনা তোলা এক বিষধর সাপ যে বারবার তার জিভ বের করছে। বেস্টসেলার লেখিকা ফোর্স হঠাৎ কৃতজ্ঞ বোধ করল যে সে শিও দেরেচাকে সাথে নিয়ে আসেনি। টারো ক্লাব নিয়ে তার অনেক কিছু গোপন করার ছিল। তাছাড়া সে সান ডোমেনের কোনো কিছুর খোঁজ করছে, সেটা সে শিওকে জানাতে চাইছিল না। এভাবে একা আশায় যদি কোনো বিপদ হয় তবে তার পালিয়ে যাওয়া অনেক সহজ হবে। সে তার হাতের ব্রেসলেটটা একটু ঘুরিয়ে নিল, যেখানে মাত্র 2টো পাথর বাকি আছে। সে তাড়াহুড়ো করে নিজের চাহিদার কথা লিখে পরিচারকের হাতে দিল না, বরং সে ধৈর্য ধরে কিছুক্ষণ সব পর্যবেক্ষণ করল। সে এমনিতে খুব সাবধানী ছিল না, কিন্তু অতীতের শিক্ষা তাকে অনেক কিছু শিখিয়েছে। তার ব্রেসলেটের ওই 2টো পাথরই তার প্রমাণ। 10 মিনিটের বেশি সময় অপেক্ষা করার পর সে অবশেষে কাগজ আর কলম তুলে নিল। সে ইচ্ছে করেই নিজের হাতের লেখা বদলে লিখল, সান ডোমেইনের কোনো মিস্টিক্যাল আইটেম বা শক্তিশালী বিয়ন্ডার অস্ত্র কিনতে চাই। কাগজটা পরিচারকের হাতে দিয়ে ফোর্স আবারও চারদিকে তাকাল। সে সেই ইটার্নাল ব্লেজিং সানের অনুসারীকে খুঁজছিল যে একবার শুদ্ধিকরণ আর ভূত তাড়ানোর কাজে সাহায্য করেছিল, কিন্তু ছদ্মবেশধারী ওই ভিড়ের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল না। পরিচারকরা ব্যস্তভাবে সবার চিরকুট আদান প্রদান করছিল। পুরো হল রুম জুড়ে এক শান্ত আর সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছিল। সভার মাঝামাঝি সময়ে ফোর্সের অনুরোধটা সামনের 2টো ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়া হল। কিছুক্ষণ পরই সে পরিচারকের কাছ থেকে একটা ফিরতি চিরকুট পেল। ছোট্ট একটা সাদা কাগজে ঘন করে অনেকগুলো কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল, মিস্টিক্যাল আইটেম ব্যান্ড অফ লাইট আংটি। এটি পরিধানকারীকে আলোর দূত বা সূর্যের শেপকে পরিণত করবে। তারা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে এবং পবিত্র ক্ষমতার অধিকারী হবে। পরিধানকারী অন্ধ করে দেওয়ার মতো উজ্জ্বল আলো তৈরি করতে পারবে এবং সান ডোমেইনের বেশ কিছু জাদু ব্যবহার করতে পারবে। এটি 50 মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত মৃত আত্মাকে ধ্বংস করে দিতে পারে। এই ধরনের প্রাণীদের জন্য এটি সাক্ষাৎ জম। যদি আংটিটি পরিধানকারীকে পছন্দ করে তবে তার শক্তি বাড়বে, অন্যথায় সে দুর্বল হয়ে পড়বে। একটাই সমস্যা আছে, যদি কেউ এটি খুব বেশি ব্যবহার করে তবে সে ধীরে ধীরে ইটার্নাল ব্লেজিং সানের ভক্ত হয়ে পড়বে। সে তখন নিজের অন্তরের অন্তঃস্থল থেকে সূর্যের প্রশংসা করবে আর তাদের ধর্ম প্রচার করবে। যদি এটি পেতে চান তবে আমাকে এখনই নগদ 9,000 পাউন্ড দিতে হবে। আপনি টাকা জোগাড় না করা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি। 9,000 পাউন্ড? ফোর্সের মুখ হাঁ হয়ে গেল, যেন ওই বিক্রেতা তাকে ডাকাতি করতে চাইছে। এটা এত বিশাল অঙ্কের টাকা যে সে কারো কাছে ধার চেয়েও জোগাড় করতে পারবে না। ইন্টিস অ্যাম্বাসেডরকে হত্যার অগ্রিম টাকা বাদ দিলে সে তার জীবনে কখনোই একসাথে এত টাকা দেখেনি। ব্যাকল্যান্ড শহরে যার কাছে নগদ 9,000 পাউন্ড আছে তাকে অনেক বড় ধনী হিসেবে গণ্য করা হয়। সে জানত মিস্টিক্যাল আইটেম অনেক দামি হয়, কিন্তু এত দামি হবে সেটা সে কল্পনাও করেনি। তার মনে হল বিক্রেতা কি এই 9,000 পাউন্ড নিয়ে বিয়ন্ডার জগৎ ছেড়ে চিরতরে শান্তিতে জীবন কাটাতে চায়। মুহূর্তের জন্য সে বিক্রেতাকে কোনো উত্তর দেওয়ার সাহস পেল না। সে এমন ভাব করল যেন কিছুই হয়নি। সে আরও 10 মিনিট অপেক্ষা করল, কিন্তু সস্তা কোনো বিয়ন্ডার অস্ত্রের খোঁজ আর আসল না। এরপর সে উঠে ওয়াশরুমের দিকে গেল। সেখানে কেউ নেই নিশ্চিত হয়ে সে টয়লেটের দরজা বন্ধ করে বসে পড়ল। সে মিস্টার ফুল এর সম্মানসূচক নাম জপ করতে শুরু করল। সে প্রার্থনায় জানাল কি ঘটেছে এবং মিস্টার ফুলকে অনুরোধ করল যেন তিনি এই খবর দ্য ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দেন। ক্লাইন মোরেত্তি সেই অস্পষ্ট শব্দগুলো শুনতে পেয়ে
দ্রুত ধূসর কুয়াশার ওপারে চলে গেল। সে পুরো পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা পেল। ৯,০০০ পাউন্ড? সে বিড়বিড় করে সংখ্যাটা উচ্চারণ করল এবং তার চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল। খুব অল্প সময় সে কত টাকা জোগাড় করতে পারবে সেটা মনে মনে হিসেব করে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দ্য ওয়ার্ল্ড নামের নকল মানুষটিকে তৈরি করে তার মাধ্যমে উত্তর পাঠাল। এই মিস্টিক্যাল আইটেমের ক্ষতিকর দিকটি অনেক বেশি ভয়ঙ্কর। আমি সূর্যের ভক্ত হতে চাই না। তোমাকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমরা নগদ টাকায় লেনদেন করব। 4.5 পাউন্ড দাও আর তুমি ট্রিকমাস্টার ফর্মুলা পেয়ে যাবে। কথাটা শেষ করার সাথে সাথে ক্লায়েন্ট সংযোগ বিচ্ছিন্ন করে দিল। দ্য ওয়ার্ল্ড মিলিয়ে যাওয়ার সাথে সাথে সে নিজের কপালে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, এখন দেখা যাক ওই বর্বর মহিলা কী ধরনের আইটেম জোগাড় করতে পারে। তা না হলে আমাকে আই অফ উইজডমের কাছ থেকে ওই ব্রোচটাই কিনতে হবে। ওয়াশরুমে বসে ফোর্সওয়াল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মনে মনে জানাল যে সে বাসায় ফিরেই উৎসর্গ করার অনুষ্ঠানটি করবে। তার একটু খারাপ লাগল, কারণ সে এখন পর্যন্ত ফর্মুলাটা জানে না। জানলে হয়তো এই সুযোগে প্রয়োজনীয় বিয়ন্ডার উপাদানগুলো এখানে খুঁজে দেখত। সে আবার হলে ফিরে আসল এবং ব্ল্যাকবোর্ডের তথ্যের দিকে মনোযোগ দিল। আগের চিরকুটের সে কোনো উত্তর দিল না, এমনকি দামাদামি করার চিন্তাও করল না। বিক্রেতা যদি ১,০০০ পাউন্ড কমিয়েও দেয়, তাও তার পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হল তার মনে হচ্ছিল মিস্টার ওয়ার্ল্ড নিজেও এত টাকা খরচ করতে পারবেন না। সে সভার শেষ পর্যন্ত সেখানে থাকল। মিস্টার এর অস্বাভাবিক পরিবর্তনের কারণে সে আর সেখানে দেরি করল না। সে দ্রুত ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। 10 মিনিটেরও বেশি সময় পর সভা পুরোপুরি শেষ হল। মিস্টার এ এবং তার পরিচারকরা ছাড়া আর কেউ সেখানে রইল না। ধীরে ধীরে মিস্টার এ উঠে দাঁড়ালেন এবং বেসমেন্টের দিকে হেঁটে গেলেন। হঠাৎ তার হাঁটু ভেঙে আসল এবং সে মেঝেতে পড়ে গিয়ে সিঁড়ি দিয়ে কয়েক ধাপ গড়িয়ে গেল। সে উপুড় হয়ে মাটিতে পড়ে রইল এবং তার নিচের ছায়া দ্রুত লাল বর্ণ ধারণ করল। তার মাংস আর রক্ত গলে গিয়ে ওই ছায়ার সাথে মিশে গেল। মনে হল তার শরীর থেকে চামড়াহীন এক বিভৎস দানব আলাদা হয়ে দাঁড়িয়েছে। মিস্টার এ হাঁপাতে শুরু করল এবং ধীরে ধীরে তার শরীর শিথিল হয়ে আসল। যে রক্ত আর মাংস আলাদা হয়ে গিয়েছিল সেগুলো আবার শরীরে ফিরে আসতে শুরু করল। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। মিস্টার এ বেসমেন্টের মেঝেতে হামাগুড়ি দিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে নিজের পাপের কথা স্বীকার করতে লাগল। সে তার আগের ভুলের জন্য ক্ষমা চাইছিল। সে ভাবছিল সে যথেষ্ট সতর্ক ছিল না বলেই তার প্রভুর বা লর্ডের অবতরণ ব্যর্থ হয়েছে। সিটি অফ সিলভার, ডেরিক বার্গের বাড়ি। সে টেবিলের চারদিকে চুপচাপ কয়েকবার পায়চারি করল, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারল না। তার যুক্তি বলছিল আলজার উইলসন যে পরামর্শ দিয়েছেন সেটাই সবচেয়ে ভালো, কিন্তু তার বারবার তার দলের বাকি সদস্যদের কথা মনে পড়ছিল। তার মনে হচ্ছিল নিজেকে নিয়ন্ত্রণহীন প্রমাণের অভিনয় করা মানে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাদের বাঁচানোর কি কোনো উপায় নেই? সে কি চিফের কাছে গিয়ে বলতে পারে যে ওই ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটি ফলেন ক্রিয়েটরের? সে কি সাবধান করে বলতে পারে যে ফলেন ক্রিয়েটর একজন শয়তান ঈশ্বর যে শেফার্ড পাথওয়ে নিয়ন্ত্রণ করে? সে কি বলতে পারে যে এল্ডার লোভিয়াকে নিয়ে সতর্ক থাকতে হবে এবং এই অভিযানের দায়িত্ব অন্য কাউকে দিতে হবে? কিন্তু সে এই তথ্য কোথায় পেল সেটা কিভাবে বোঝাবে? তাদের চোখে মিস্টার ফুল আর একজন শয়তান ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। ডেরিক হতাশায় নিজের চুল ছিঁড়তে চাইল। কুঠার অ্যাক্স অফ হারিকেন তার হাতের নাগালেই রাখা ছিল। জানালার বাইরে বিদ্যুৎ চমকানোর সময় কুঠারটি থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল। হঠাৎ ডেরিক থেমে গেল এবং অন্ধকারের দিকে তাকাল। তার মনে হল সে তার বাবা মায়ের মৃত্যুর আগের মুহূর্তটি আবারও দেখতে পাচ্ছে। তলোয়ার দিয়ে যখন সে আঘাত করেছিল তখন তার মনে যে কষ্ট হয়েছিল সেটা সে আবারও অনুভব করল। বেশি সময় বাকি নেই। সে বিড়বিড় করে নিজেকে বলল যে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। ওই ঈশ্বর যে ফলেন ক্রিয়েটর সেটা জানলে যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে। তার চেহারায় এক ধরনের যন্ত্রণার ছাপ ফুটে উঠল। সে জানালার পাশ থেকে সরে এসে আবার টেবিলের কাছে বসল। সে লাইট সাপ্লিয়ান্টের বিয়ন্ডার ক্ষমতাগুলো বারবার অনুশীলন করতে শুরু করল। সে চাইছিল যত দ্রুত সম্ভব নিজের আধ্যাত্মিক শক্তি শেষ করে ফেলতে। হল পরিবারের বিলাস বহুল ভিলা। একটি আর্ট স্টুডিওতে অড্রে হল খুব আয়েশ করে অয়েল পেইন্ট করছিল। তখন সে দরজায় ছন্দবদ্ধ কড়া নাড়ার শব্দ শুনতে পেল। তার পরিচারিকা মিস অ্যানি দরজা খুলে দিতেই দেখা গেল কাউন্টেস ক্যাটলিন দাঁড়িয়ে আছেন। কাউন্টেস ক্যাটলিনের বয়স 50-এর কাছাকাছি হলেও তাকে দেখতে 30-এর কোঠার তরুণীর মতো লাগছিল। তার সোনালি চুল আর সবুজ চোখের মায়াবী চেহারা যে কোনো ভদ্রলোকের নজর কাড়ার জন্য যথেষ্ট। মা, কি হয়েছে? অড্রে হাতের কাজ রেখে অবাক হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। কাউন্টনেস তার মেয়ের দিকে তাকালেন, যে তার নিজের তরুণ বয়সের চেয়েও বেশি সুন্দরী।
তিনি হেসে বললেন, আমি একটা ডিনার পার্টি থেকে আসলাম। লেডি ডেলা বললেন, তুমি নাকি মনোবিজ্ঞানের ওপর খুব আগ্রহী এবং একজন টিউটর রাখতে চাও? হ্যাঁ মা, কিন্তু আমি এখনও ঠিক করতে পারিনি। অড্রে ইচ্ছে করেই একটু ইতস্তত করে উত্তর দিল। কাউন্টেস তার মেয়ের মনের কথা খুব সহজেই বুঝতে পারলেন। তিনি হেসে বললেন, তিনি এসকালান্তে নামে একজন সাইকোলজিস্টের নাম বলেছেন। তোমার যদি সমস্যা না থাকে তবে আমি তাকে সপ্তাহে 2 দিন তোমাকে পড়ানোর জন্য আমন্ত্রণ জানাব। কেমন হবে বলো তো? তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত মা। অড্রের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, মা, এসো এখানে বসো, আমার একজন সুন্দর মডেলের খুব দরকার। মঙ্গলবার সকালে ক্লাইন মোরেত্তি ব্যাকল্যান্ড মর্নিং পোস্ট পড়ে নিশ্চিত হল যে আই অফ উইজডমের সভা আগামীকাল রাতে অনুষ্ঠিত হবে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিস শ্যারন শত্রুদের ওপর আক্রমণ করার আগেই সে প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করে ফেলতে পারবে। এই খুশিতে সে ঠিক করল আজ কুয়েলাক ক্লাবে গিয়ে একটা ছুটির দিন কাটাবে। চ্যাপ্টার 344 স্পেন্ডিং ল্যাভিশলি। কুইলাক ক্লাবের মাটির নিচে শুটিং রেঞ্জ। শুটিং শেষ করে ক্লাইন খুব যত্ন করে ওর নিজের রিভলভারটা পরিষ্কার করল। পিউরিফাইং বুলেট, ডিমন হান্টিং বুলেট আর এক্সোরসিজম বুলেটের অনুপাত 3:1:1 হিসেবে ঠিক করে নিল সে। একটা লম্বা শ্বাস ছাড়ল সে। রিভলভারটা খাপে পুরে নিজের কোটটা ঠিকঠাক করে নিল। এরপর ধীরে ধীরে হেঁটে প্রথম তলার হোলের দিকে এগিয়ে গেল ক্লাইন। সার্ভিস বয়ের কাছ থেকে সে আগেই জেনে নিয়েছিল যে আজকের বিশেষ খাবার হল ফ্রাই করা ড্রাগন বোন ফিশ। বুফে ক্যাফেটেরিয়ায় ঢোকার সাথে সাথেই ক্লাইনের একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল। সে হল তালিম ডুমেন্ট। লোকটা এক ক্ষয়িষ্ণু অভিজাত পরিবারের সন্তান এবং একজন ঘোড়সওয়ারি শিক্ষক। ওর মাথায় ছোট ছোট বাদামি কোঁকড়া চুল। তালিম ডুমেন্ট খুব অন্যমনস্কভাবে দুপুরের খাবার খাচ্ছিল। ক্লাইন নিজের প্লেটটা নিয়ে ওর পাশেই গিয়ে বসল এবং তাকে শুভেচ্ছা জানাল। তালিম মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে একবার তাকাল। ওর ঠোঁটগুলো কয়েকবার কাঁপল। 3-4 সেকেন্ড চুপ থাকার পর সে মুখ খুলল। খুব নিচু স্বরে তালিম ডুমেন্ট বিড়বিড় করে বলল, শার্লক, তুমি কি চেনো, তুমি কি এমন কাউকে চেনো যার অদ্ভুত ক্ষমতা আছে এবং সে অনেক শক্তিশালী? হ্যাঁ, তোমার সামনেই তো একজন বসে আছে। ক্লাইনের চোখের পাতা একটু কাঁপল। সে সরাসরি কোনো উত্তর দিল না। সে পাল্টা প্রশ্ন করল, তুমি আসলে কি করতে চাও? তালিম মুখ খুলল কিন্তু কিছুই বলতে পারল না। খুব গম্ভীর মুখে সে কিছুক্ষণ চিন্তা করল। এরপর মুখে একটা জোর করে হাসি টেনে এনে বলল, না, তেমন কিছু না। আমি শুধু কৌতূহল থেকেই জিজ্ঞেস করছিলাম। আগেরবার এই লোকটা জিজ্ঞেস করেছিল যে কেউ যদি এমন কারো প্রেমে পড়ে যার প্রেমে পড়া উচিত নয় তবে তার কি করা উচিত। আর এবার জিজ্ঞেস করছে শক্তিশালী বিয়ন্ডারদের কথা। সে কি ওই মানুষটাকে সরিয়ে দিতে চাইছে যাতে তার বন্ধুর সব কল্পনা শেষ হয়ে যায়? কে সেই মানুষ যার জন্য এত বড় ঝুঁকি নিতে চাইছে সে? ভাড়াটে খুনি নিয়োগ করা তো খুনেরই সামিল। ক্লাইন মনে মনে কথাগুলো বিড়বিড় করে বলল। এরপর কোনো কাঁটা নেই এমন এক টুকরো মাছ কেটে মুখে পুরে দিল সে। তালিম একটা লম্বা দম নিল এবং নিজের প্লেটের খাবারগুলো খুব দ্রুত শেষ করে ফেলল। এরপর একটা ন্যাপকিন দিয়ে নিজের মুখ মুছল সে। এখন মনে হচ্ছে সে স্বাভাবিক হয়ে গেছে। সে হেসে বলল, মাইক তোমাকে কয়েকদিনের জন্য বডিগার্ড হিসেবে নিয়োগ করতে চায়। মাইক জোসেফ, ডেইলি অবজারভারের সেই রিপোর্টার। গোল্ডেন রোজে ওর পারফরম্যান্স তো বেশ চমৎকার ছিল। ক্লাইন মনে মনে একটু হাসল। মাইক এখন কি করতে চায়? তালিম ডুমেন্ট হাত উল্টে বলল, আমি ঠিক জানি না। সে শুধু কথা প্রসঙ্গে এই ব্যাপারটা তুলেছিল। মনে হয় কোনো সাক্ষাৎকারের ব্যাপারে ওর দরকার। সে বলল যে পরশুদিন সে তোমার সাথে দেখা করবে। আশা করি তোমার হাতে কাজটা নেওয়ার মতো সময় থাকবে। আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। ক্লাইন কোনো হ্যাঁ বা না কিছুই বলল না, কারণ সে বিস্তারিত কিছু জানে না। ঠিক সেই মুহূর্তেই ক্লাইন একজন নারীর অস্পষ্ট প্রার্থনার আওয়াজ শুনতে পেল। মিস ম্যাজিশিয়ান? সে কি তবে ফর্মুলাটার বদলে টাকাগুলো বিসর্জন দিতে রাজি হয়েছে? ক্লাইন দ্রুত নিজের খাবার শেষ করল। এরপর এক নিঃশ্বাসে কালো চা শেষ করে রিসেপশনে গিয়ে একজন সার্ভিস বয়কে বলল ওর জন্য একটা লাউঞ্জ বা বিশ্রামকক্ষ খুলে দিতে। আধ্যাত্মিক শক্তির দেয়াল দিয়ে ঘরটাকে সিল করে দেওয়ার পর সে ধূসর কুয়াশার ওপরে চলে গেল। সে দেখল ওর ধারণাই ঠিক। মিস ম্যাজিশিয়ান একটা স্যাক্রিফিশিয়াল রিচুয়াল পালন করার অনুমতি চাচ্ছে। ওর দেরি হওয়ার কারণ ছিল এই যে ওর কাছে মাত্র 370 পাউন্ড ছিল। বাকি টাকা তোলার জন্য ওকে ব্যাংকে যেতে হয়েছিল। বেশ কিছু প্রক্রিয়ার পর সে দেখল যে ওর 450 পাউন্ড ওই মায়াবী দরজার ওপাশে হারিয়ে গেল। এর সাথে সাথেই ওর মাথায় একটা ফর্মুলা ভেসে আসল। সিকোয়েন্স 8 ট্রিক মাস্টার। প্রধান উপকরণ একটি স্পিরিট ইটার এর স্টমাক পাউচ, 20 মিলিলিটার ডিপ সি মার্লিন এর রক্ত। সহায়ক উপকরণ হর্নবিম থেকে তৈরি 5 মিলিলিটার এসেনশিয়াল অয়েল, 10 গ্রাম স্ট্রিং গ্রাস পাউডার, একটি ফুটে থাকা রেড চেস্টনাট ফ্লাওয়ার এবং 80 মিলিলিটার বিশুদ্ধ জল। অবশেষে আমি এটা পেলাম। কতগুলো বছর কেটে গেছে। ফোর্স ওয়াল উত্তেজনায় ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করল।
সে নিজের মধ্যে এক ধরনের আনন্দ আর গর্ব অনুভব করছিল। এরপর মনে একটু খটকা থাকায় সে একটা কলম আর কাগজ বের করল। সে ফর্মুলাটা কাগজে লিখে রাখল, যাতে সে ভুলে গিয়ে আবার মিস্টার ফুলকে বিরক্ত করে না ফেলে। আমি যদি এমন কাউকে না পাই যে বাজার দর সম্পর্কে জানে না, তবে এই প্রধান উপকরণগুলো কিনতে কমপক্ষে ৩০০ পাউন্ড খরচ হবে। আর আমার কাছে এখন মাত্র ৪৩০ পাউন্ড বাকি আছে। আমাকে আরও অনেক টাকা উপার্জনের চেষ্টা করতে হবে। আমি একটা নতুন বই লেখা শুরু করব। ফোর্সওয়াল হঠাৎ করে খুব অনুপ্রেরণা অনুভব করল। সে আর আগের মতো অলস বা কাজ ফেলে রাখা মেয়েটি রইল না। বুধবার সন্ধ্যা ৮টা বাজার ৫ মিনিট আগে নিজের সব সঞ্চয় নিয়ে ক্লায়েন্ট সেই বাড়িতে গিয়ে ঢুকল যেখানে আই অফ উইজডম এর সেই সভা বসেছে। সে একটা কালো আলখাল্লা পরেছিল। ওর মুখটা হুড দিয়ে ঢাকা এবং মুখে একটা লোহার মুখোশ। ১৬৭৪ পাউন্ড নগদ এবং ৫টা সোনার কয়েন। এটাই ক্লায়েন্টের জীবনের সর্বোচ্চ পরিমাণ সম্পদ। সে ভাবছিল এই সভা শেষে ওর কাছে কত টাকা বাকি থাকবে। ক্লায়েন্ট বসার ঘরে ঢুকল এবং মোমবাতির টিমটিমে আলোতে চারপাশটা একবার দেখে নিল। আরে, মোটামুখের ওষুধ প্রস্তুতকারক তো আসেনি। সে কি কোনো কাজে আটকে গেল? ক্লায়েন্ট হালকা কপালে ভাঁজ ফেলে আগের জায়গাতেই গিয়ে বসল। কয়েক মিনিট পর আই অফ উইজডম হাততালি দিয়ে বলল, চলুন শুরু করা যাক। কথাটা শেষ হওয়ার আগেই একজন অধৈর্য হয়ে বলে উঠল। সে হল আর্টিজানের সমর্থনপ্রাপ্ত নারী বিয়ন্ডার। সে নিজের গলার স্বর নিচু করে জিজ্ঞেস করল, যে বন্ধু গতবার ব্রাইবারের ফর্মুলা বিক্রি করতে চেয়েছিল, সে কি এখানে আছে? আমি আছি, ক্লায়েন্ট সংক্ষেপে উত্তর দিল। আর্টিজানের সমর্থনপ্রাপ্ত নারী বিয়ন্ডার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে নিজের লোহার মুখোশটা একটু নিচু করে বলল, এবার আমার কাছে একটা বিয়ন্ডার অস্ত্র আছে যা আপনার দরকার হতে পারে। অবশ্যই আপনি চাইলে নগদ টাকাও নিতে পারেন। বিয়ন্ডার অস্ত্রটা কি? ক্লায়েন্ট নিজের ভেতরের উত্তেজনা লুকিয়ে রেখে জিজ্ঞেস করল। মহিলা গুছিয়ে নিয়ে বলল, এটা হলো হোলি সানবার্ডের পালক দিয়ে বোনা একটা চাবুক। আপনি চাইলে এটাকে সাধারণ বেল্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। ব্যবহার করার সময় এটি পবিত্র আগুনের শিখায় ঢেকে যাবে। যে কোনো অশুভ বা মৃত আত্মা বা মনস্টারকে এটা দিয়ে আঘাত করলে তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, আর যারা দুর্বল তারা সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। এটি দিয়ে আপনি সান হোলি ওয়াটারও তৈরি করতে পারেন। শুধু পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে হবে, তবে এতে এর স্থায়িত্ব কমে যাবে। প্রতিবার ব্যবহারের জন্য এর মেয়াদ ১ মাস করে কমে যাবে। বর্তমানে এর ১৩ মাসের স্থায়িত্ব বাকি আছে। আপনি যদি চান তবে কোনো বাড়তি টাকা ছাড়াই এই চাবুকটার বদলে ব্রাইবারের ফর্মুলাটা আমাকে দিতে পারেন। হোলি সানবার্ড, এটা সান ডিভাইন বার্ড না। যদি ওই পাখির পালক হতো তবে আমি অবশ্যই নিতাম। অবশ্যই শুধু লেজের পালক হতে হতো। ওটা দিয়ে সিকোয়েন্স ৪-এর আনশ্যাডোড পশম তৈরি করা যেত। ক্লায়েন্ট অস্ত্রটা দেখে বেশ সন্তুষ্টই হল। কিন্তু সমস্যা হল এটা মাত্র ১৩ মাস ব্যবহার করা যাবে। প্রতিবার পবিত্র জল বানালে ১ মাস করে মেয়াদ কমে যাবে। একটা সময় পর আবার নতুন কিছু খুঁজতে হবে। এসব চিন্তা করে সে আই অফ উইজডম এর দিকে তাকাল। মিস্টার আই অফ উইজডম, আপনি গতবার যে ব্রোচটার কথা বলেছিলেন সেটার ব্যাপারে কি বিস্তারিত বলতে পারবেন? হ্যাঁ, আপনি কাগজে লিখে দিন, আর আপনার কাঙ্ক্ষিত দামটাও সেখানে লিখে দিন। ক্লায়েন্ট ভয় পাচ্ছিল যে অন্য কেউ যদি এই ব্রোচের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে তবে দাম বেড়ে যেতে পারে। তাই সে শেষ মুহূর্তে আই অফ উইজডমকে কাগজে লিখে দিতে বলল। ঠিক আছে। আই অফ উইজডম হাসল এবং একজন পরিচারককে বলল কাগজ আর কলম নিয়ে আসতে। যখন সে লিখছিল তখন সভার অন্য সদস্যরা নিজেদের মধ্যে কেনাবেচা চালিয়ে যাচ্ছিল। এমনকি কেউ কেউ ওই চাবুকটার দামও জিজ্ঞেস করল, কিন্তু মহিলা তাদের অপেক্ষা করতে বলল। কিছুক্ষণ পর আই অফ উইজডম লেখা শেষ করল এবং পরিচারকের মাধ্যমে সেটা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিল। ক্লায়েন্ট কাগজটা খুলে দেখল যে সেখানে ছাপা অক্ষরে কথাগুলো লেখা, যাতে কেউ হাতের লেখা দেখে কিছু বুঝতে না পারে। খুবই সাবধানী সে মন দিয়ে পড়তে শুরু করল। সানব্রোচ, এটাকে মিডজামার ও বলা যেতে পারে। এটিকে অপেক্ষাকৃত দুর্বল গ্রেড ২-এর সিল্ড আর্টিফ্যাক্ট হিসেবে ধরা হয়। এই ব্রোচটাকে কেন্দ্র করে ১০ মিটারের মধ্যে পবিত্র আর উষ্ণ শক্তিতে ভরে উঠবে চারপাশ। সাধারণ মানুষ কিছু বুঝতে পারবে না, কিন্তু অশুভ আত্মা বা মনস্টাররা অনবরত ক্ষতির সম্মুখীন হবে। প্রখর আগুনের গোলায় যেমন এক পুকুর পানি বাষ্প হয়ে যায়, তেমনি অশুভ আত্মাগুলোও বাষ্প হয়ে যাবে। এমনকি ভূত বা প্রেতাত্মারাও একই পরিণতির শিকার হবে, যদিও তারা একটু বেশি সময় টিকবে। এমন পরিবেশের শক্তিশালী অশুভ প্রাণীদের শক্তিও অনেকটা কমে যাবে। যিনি এটি পড়বেন তাকে অশুভ আত্মা বা শয়তান সহজে গ্রাস করতে বা ক্ষতি করতে পারবে না। এটি দিয়ে হোলি লাইট সামনিং, হোলি ওয়াটার ক্রিয়েশন, ফায়ার অফ লাইট, ক্লিব অফ পিউরিফিকেশন, হরর ইমিউনিটি, হোলি ওথ এবং সান হ্যালোয়ের মতো মন্ত্র ব্যবহার করা যাবে। এর খারাপ দিক হল যতক্ষণ আপনি এটা সাথে রাখবেন ততক্ষণ আপনার কখনো ঠান্ডা লাগবে না। আপনি সবসময় অসহ্য গরম অনুভব করবেন। যুবক, এই ব্যাপারটাকে অবহেলা করো না।
সবসময় গরম আর বিরক্ত থাকার ফলে তুমি ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারানোর অতল গহরে তলিয়ে যাবে। আমি এটার দাম 2000 পাউন্ড ঠিক করেছি। দামাদামি করার চেষ্টা করো না। তুমি জানো আমার টাকার তেমন অভাব নেই, আর আমি একজন সংগ্রাহক। এটা তো আমার ভাবনার চেয়েও বেশি শক্তিশালী। গতবার আই অফ উইজডম খুব অস্পষ্টভাবে বলেছিল। ক্লাইনের বুকটা একটু ধক করে উঠল। কয়েক সেকেন্ড চিন্তা করে সে আর্টিজানের সমর্থনপ্রাপ্ত নারী বিয়ন্ডার এর দিকে তাকাল। নগদ 900 পাউন্ড। সাধারণত একটা সিকোয়েন্স 7 এর পশন ফর্মুলা 800 পাউন্ডের আশেপাশে হয়ে থাকে। হয়ে গেল। মহিলা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল। যদি আগে জানতাম তবে 1000 পাউন্ড চাইতাম। ক্লাইন মনে মনে একটা ম্লান হাসি দিল। সে কথার খেলাপ করার লোক নয়, তাই সে নিজের তৈরি করা ফর্মুলাটা দিয়ে 900 পাউন্ড নগদ টাকা নিয়ে নিল। এক মুহূর্তের মধ্যে ক্লাইনের মোট সম্পদ বেড়ে হল 2574 পাউন্ড। একজন অবিবাহিত মানুষের সারা জীবন রাজার হালে চলার জন্য এই টাকা যথেষ্ট। আই অফ উইজডম ফর্মুলাটা পরীক্ষা করে দেখার পর মহিলাটি খুব সন্তুষ্ট চিত্তে ওটা দেখল। সিকোয়েন্স 7 ব্রাইবার। প্রধান উপকরণ একটি উইপিং ইনফ্যান্ট ফ্লাওয়ার এবং স্ট্রেঞ্জ ফেসড ক্যানাবিস ক্রিস্টাল। সহায়ক উপকরণ গোল্ডেন জিমসন উইড জুস এর 5 ফোঁটা, ব্ল্যাক জিমসন উইড জুস এর 5 ফোঁটা, ফ্যান্টাসি গ্রাস এসেনশিয়াল অয়েল 4 ফোঁটা এবং 80 মিলিলিটার রেড ওয়াইন। লেনদেন শেষ করার পর ক্লাইন একটা গভীর শ্বাস নিল। সে আই অফ উইজডম এর দিকে তাকিয়ে খুব গম্ভীরভাবে বলল, 2000 পাউন্ড। আমি ওই সান ব্রোচটা নিতে চাই। আই অফ উইজডম একটু হেসে বলল, সত্যি বলতে কি আমার এটা বিক্রি করার কোনো ইচ্ছা নেই, কিন্তু যেহেতু আমার কাছে 2081 আছে তাই সান ব্রোচ আমার তেমন দরকার নেই। তাছাড়া আমি যখন দাম বলে দিয়েছি তখন সেটা থেকে পিছিয়ে আসা আমার স্বভাব নয়। আমার জন্য 3 মিনিট অপেক্ষা করো, আমি সান ব্রোচটা নিয়ে আসছি। ঠিক আছে, ক্লাইন উত্তর দিল। সে একদিকে যেমন প্রত্যাশা আর উত্তেজনা বোধ করছিল, আবার এতগুলো টাকা চলে যাওয়ার জন্য একটু খারাপও লাগছিল। এই সময় ঘরে থাকা অন্য বিয়ন্ডাররা ক্লাইনের দিকে তাকাচ্ছিল। সাধারণ এই সভাগুলোতে 2000 পাউন্ডের লেনদেন খুব একটা দেখা যায় না, হয়তো 1-2 বছরে একবার এমন হয়। ক্লাইন তাদের চোখে লোভ আর লালসা অনুভব করতে পারছিল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করার পর অন্য সদস্যরা নিজেদের লেনদেন চালিয়ে গেল, যতক্ষণ না আই অফ উইজডম ফিরে আসল। ওর হাতের তালুর ওপর রাখা ছিল একটি গাঢ় সোনালী রঙের ব্রোচ। এর আকার অনেকটা সানবার্ডের মতো। বোঝা যাচ্ছিল যে আই অফ উইজডমের কপালে কিছুটা ঘাম জমেছে। চ্যাপ্টার 345 সান ব্রুচ। টাকা দেওয়ার আগে তুমি চাইলে এটা ভালো করে পরীক্ষা করে দেখে নিতে পারো। হুড পরা আই অফ উইজডম সরাসরি ক্লাইন মোরেত্তির দিকে এগিয়ে এলো আর তার হাতে গাঢ় সোনালী রঙের একটি ব্রোচ তুলে দিল। লোকটা বেশ উদার, তো ক্লাইন হাত বাড়িয়ে সেটা নিল। কিন্তু ব্রোচটা খুব কাছ থেকে দেখার আগেই সে অনুভব করল তার চারপাশ হঠাৎ খুব উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি চারপাশের বাতাসও যেন আগুনের তাপে জ্বলছে বলে মনে হল। শ্বাস নেওয়ার সময় সেই তপ্ত বাতাস নাকের ভেতর দিয়ে ফুসফুসে পৌঁছে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছিল। সেই মুহূর্তে ক্লাইনের মনে হল সে যেন আর্দ্র আর স্যাঁতস্যাঁতে ব্যাকলুন্ড শহর ছেড়ে উত্তর মহাদেশের কোনো এক মরুভূমি বা জনশূন্য প্রান্তরে এসে দাঁড়িয়েছে। তার মাথার ওপর জ্বলন্ত সূর্য অকাতরে আলো আর তাপ ঢালছে, আর চারপাশ জুড়ে শুধু ধু ধু করা তপ্ত বালুকারাশি। উফ, এখন একটা আইসক্রিম খেতে পারলে মন্দ হতো না। ক্লাইনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল, কিন্তু তার মুখের লোহার মাস্কের কারণে ঘামগুলো গড়িয়ে পড়তে পারছিল না। সেগুলো মাস্কের নিচে আটকে গিয়ে চামড়ায় লেপ্টে রইল। ব্রোচটা সরাসরি স্পর্শ করে ক্লাইন অনুভব করতে পারল তার ভেতর থেকে এক পবিত্র আর উষ্ণ শক্তি চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে আশ্চর্যের বিষয় হল তার আশেপাশে থাকা অন্য বিয়ন্ডাররা এই উত্তাপের বিন্দুবিসর্গ টের পাচ্ছিল না। ব্রোচটাকে ঠিকমতো ধরে ক্লাইন তার স্পিরিচুয়ালিটি বের করে ব্রোচের গাঢ় সোনালি তলে ছড়িয়ে দিল। হঠাৎ তার চোখের সামনে এক তীব্র সোনালি আলোর বিচ্ছুরণ ঘটল। সেই আলোর সাথে সাথে অনেকগুলো তথ্য তার মস্তিষ্কে ভিড় করে এলো। এই ব্রোচের সাহায্যে সান ডোমেনের কিছু মন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেই সবকিছু সে জানতে পারল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্পিরিচুয়ালিটি ব্যবহারের কৌশল, আর সেই অনুযায়ী প্রাচীন হার্মিস ভাষার মন্ত্রগুলো। তার মধ্যে একটি ছিল ব্রোচটিতে 2 সেকেন্ডের জন্য স্পিরিচুয়ালিটি দেওয়া। এর ফলে আকাশ থেকে এক পবিত্র আলোকধারা নেমে আসবে, যা আনডেডদের পবিত্র করবে আর অন্যান্য শত্রুদেরও বেশ ভালো ক্ষতি করবে। আর যদি টানা 5 সেকেন্ড স্পিরিচুয়ালিটি দেওয়ার সাথে প্রাচীন হার্মিস ভাষায় সান শব্দটি উচ্চারণ করা হয়, তবে সামান্য পরিমাণে সান হোলি ওয়াটার তৈরি হবে। এই পবিত্র পানি অশুভ আত্মা তাড়াতে, হাড় কাঁপানো শীত দূর করতে আর প্রেতাত্মাদের পবিত্র করতে দারুণ কার্যকর। স্পিরিচুয়ালিটির শক্তির মাত্রা আর সময়ের ব্যবধান অনুযায়ী অন্যান্য মন্ত্রগুলোও ব্যবহার করা যেত। যেমন ফায়ার অফ লাইট হল এক ধরনের পবিত্র আর ঘনীভূত আগুন,
যা শুধুমাত্র মনের জোরেই শূন্য থেকে তৈরি করা সম্ভব। ক্লিভ অফ পিউরিফিকেশন ছিল প্রেতাত্মাদের বিরুদ্ধে এক ভয়াবহ আক্রমণ, এমনকি এটা বন্দুকের গুলির ক্ষমতা বাড়াতেও ব্যবহার করা যেত। হরর ইমিউনিটি ব্যবহার করলে পরিধানকারী আর কোনো ভয় অনুভব করবে না। পবিত্র শপথ বা হোলি ওথ নেওয়ার মাধ্যমে প্রাচীন হার্মিস শব্দ উচ্চারিত হলে সাময়িকভাবে নিজের শক্তি, ক্ষিপ্রতা আর আগুনের ক্ষতি করার ক্ষমতা বাড়ানো যেত। আর সান হেলো ব্যবহার করলে ২০ মিটারের মধ্যে থাকা সব সঙ্গীদের সাহস বাড়ানো যেত এবং তাদের শরীরের ভেতরকার অশুভ শক্তি দূর করা যেত। জিনিসটা বেশ ভালোই তো, রহস্যময়তার অভাব থাকলেও এতে বড় কোনো খুঁত নেই। এটা আমার ম্যাজিশিয়ান বা ম্যাজিশিয়ান ক্ষমতার সাথে বেশ ভালোভাবেই খাপ খেয়ে যাবে। শুধু একটু বেশিই গরম লাগছে ক্লাইনের মাথায়। তখন শুধু হাফ হাতা জামা পরে থাকার কল্পনা ঘুরছিল। সে তার আলখেল্লাটা একটু গুছিয়ে নিয়ে ভেতরের পকেট থেকে এক গাদা নোট বের করল। কারিগরের মদতপুষ্ট সেই মহিলার কাছ থেকে পাওয়া ৯০০ পাউন্ডের সাথে নিজের জমানো টাকা মিলিয়ে মোট ২,০০০ পাউন্ড সে আই অফ উইজডমের সহকারীর হাতে তুলে দিল। সহকারী লোকটা ৩ বার করে টাকাগুলো গুনল আর সব ঠিক আছে বলে নিশ্চিত করল। ক্লাইন তার দ্রুত খালি হয়ে যাওয়া ওয়ালেটের দিকে তাকিয়ে একই সাথে আনন্দ আর বিষাদ অনুভব করল। কষ্ট করে জমানো টাকাগুলো এখন কমে মাত্র ৫৭৪ পাউন্ড আর ৫টি স্বর্ণমুদ্রায় এসে ঠেকেছে। তবে যাই হোক, সে তার দ্বিতীয় মিস্টিক্যাল আইটেম বা রহস্যময় বস্তুটা পেয়ে গেল। মাস্টার কি বা মাস্টার কির তুলনায় এটার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। এটা সত্যিই অসাধারণ একটি বস্তু, যার নাম সানব্রোচ বা সানব্রুচ। কিন্তু এটার একটাই সমস্যা, এটা বড্ড বেশি গরম। ক্লাইন তার লোহার মাস্কটা হাত দিয়ে স্পর্শ করল। তার একবার মনে হল মাস্কটা খুলে সেটা দিয়েই নিজেকে একটু বাতাস করে। টাকা ফুরিয়ে আসায় ক্লাইন আর অন্য কিছু কেনার কথা ভাবল না। সে চুপচাপ বসে সভার শেষ পর্যন্ত অন্যদের কথা শুনতে লাগল। ২,০০০ পাউন্ডের সেই বড় লেনদেনের পর রাতে সেই সভাটা বেশ জমে উঠেছিল। যেমন হোলি সানবার্ড বা হোলি সানবার্ডের পালক দিয়ে তৈরি একটি চাবুক বিক্রি হল ৮৫০ পাউন্ডে। আই অফ উইজডম নিজেও বেশ কিছু জিনিস কিনল, যার মধ্যে একটি পুরনো বই আর একটি বিয়ান্ডার উপাদান ছিল। সভা শেষ হওয়ার পর আই অফ উইজডম ঘরের সবার ওপর একবার চোখ বুলিয়ে ক্লাইনের দিকে তাকাল। সে একটু হেসে বলল, তুমিই সবার আগে বেরিয়ে যাও। লোকটা কি ভয় পাচ্ছে যে কেউ আমাকে পথে আটকাবে? ক্লাইন মনে মনে ভাবল এবং মনে প্রাণে তাকে ধন্যবাদ জানাল। সহকারীর দেখানো পথ ধরে সে বসার ঘর থেকে বেরিয়ে এল। বাইরে আসামাত্রই সে অধৈর্য হয়ে তার হুড আর মাস্কটা খুলে ফেলল। সে আগেই চেষ্টা করেছিল তার স্পিরিচুয়ালিটি দিয়ে সানব্রোসটাকে মুড়িয়ে শিল করে দিতে, যাতে ব্রোসটা সবসময় চারপাশ পবিত্র করতে না থাকে আর অন্য বিয়ান্ডাররা এর অস্তিত্ব টের না পায়। কিন্তু এর নেতিবাচক প্রভাবগুলো কমানোর কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত এটা তার কাছে থাকবে। মানসিকভাবে সুস্থ থাকার জন্য এটা আমার শুধু দরকারের সময় ব্যবহার করা উচিত। অন্য সময় আমি পবিত্র বুলেট বা ভূত তাড়ানোর বুলেটেই ভরসা রাখব। ক্লাইন সভার জায়গা থেকে বেরিয়ে অনেকটা পথ ঘুরে ব্রেভহার্টস বারের সামনে এসে পৌঁছাল। সে ভিতরে ঢুকে একবার চক্কর দিল আর দ্রুত বাইরে এসে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করল। অল্প সময়ের মধ্যেই সে দেখল তার সামনের সিটে কালো রঙের রাজকীয় পোশাক পরা একটি অবয়ব ফুটে উঠছে। শ্যারন বা শ্যারনের চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। সে তার অদ্ভুত অশরীরী কণ্ঠে জানতে চাইল, তোমার সব প্রস্তুতি শেষ তো? হ্যাঁ, তুমি অ্যাম্বুশ বা অতর্কিত আক্রমণের জায়গা আর সময় বেছে নিতে পারো। বিস্তারিত ঠিক হয়ে গেলে আমাকে জানিও। ক্লাইন শান্তভাবে মাথা নাড়ল। শ্যারন তার দিকে তাকিয়ে ছোট করে বলল, ঠিক আছে। সে মিলিয়ে যাওয়ার আগেই ক্লাইন যোগ করল, কাসপার্সকে বলো এক বাক্স বিস্ফোরক তৈরি রাখতে আর সেগুলো যুদ্ধের জায়গায় সবখানে পুঁতে দিতে। শ্যারন ২ সেকেন্ড চুপ থেকে বলল, স্টিভ নিজেও বিস্ফোরক বিশেষজ্ঞ। না, আমার মূল উদ্দেশ্য কাউকে উড়িয়ে দেওয়া নয়। ক্লাইন একটু হাসল, আমি শুধু কিছু বাজি পোড়াতে চাই। শ্যারন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। তার অবয়বটা দ্রুত মিলিয়ে যেতে দেখে ক্লাইন দেয়ালের দিকে হেলান দিল আর জানালাটা খুলে দিল। হাড়কাঁপানো ঠান্ডা বাতাস ভেতরে আসলেও তার কাছে তখনও গরম লাগছিল। পৃথিবীতে থাকার সময় আমি গরমকালকে সবচেয়ে বেশি অপছন্দ করতাম। আইস ললি, আইসক্রিম, ঠান্ডা পানীয় আর তরমুজ আমার খুব প্রিয় ছিল। বিড়বিড় করতে করতে ক্লাইন পকেটে হাত দিয়ে সানব্রোসটা ধরল। এটা ২,০০০ পাউন্ড মূল্যের একটি অমূল্য মিস্টিক্যাল আইটেম। মিন্স্ক স্ট্রিটে ফিরে এসে ক্লাইন ধীরে ধীরে সারিবদ্ধ গাছের পাশ দিয়ে ১৫ নম্বর বাড়ির দিকে হাঁটতে লাগল। আইনজীবী ইউর্গেন কুপারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে অভ্যাসবশত ভেতরে তাকাল। সেখানে মৃদু নীল আভাযুক্ত গ্যাস বাতি জ্বলতে দেখল সে। বাড়িতে কেউ আছে তো? ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে হাসল। তার কপাল তখনও ঘামে ভিজে যাচ্ছিল। পরদিন খুব ভোরে, বৃহস্পতিবার সকালে, ক্লাইন মাত্র বাথরুম থেকে খবরের কাগজ হাতে বের হয়েছে, ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। কে এলো আবার? ও আচ্ছা, তালিম ডুমন্ট বলেছিল যে সাংবাদিক মাইক জোসেফ আজ আমার কাছে আসবে ঘণ্টার আওয়াজের মধ্যে। ক্লাইন দরজার কাছে গিয়ে হ্যান্ডেলটা ধরল। আগন্তুকের চেহারাটা স্বাভাবিকভাবেই তার মনে ভেসে উঠল। লোকটার বয়স ৩০-এর কাছাকাছি,
পরনে একটি কালো টুইট কোট আর মাথায় মানানসই হ্যাট। তার ভ্রুজোড়া বেশ পাতলা, নীল চোখগুলো বেশ আকর্ষণীয়, আর মুখে সুন্দর একজোড়া গোঁফ। তবে তার গায়ের চামড়া বেশ খসখসে ছিল। সে আর কেউ নয়, ডেইলি অবজারভারের সাংবাদিক মাইক জোসেফ। শুভ সকাল মাইক। তালিম তোমার কথা আমাকে আগেই বলেছিল। ক্লাইন দরজা খুলে তাকে অভিবাদন জানাল। সে সান ব্রোচটাকে ধূসর কুয়াশার ওপরে রেখে আসতে দ্বিধা করেনি। মাইক জোসেফ তার টাইটা একটু ঠিক করে নিয়ে বলল, এত সকালে বিরক্ত করার জন্য দুঃখিত, তবে পরে আমার অন্য কাজ আছে। আমি বুঝতে পারছি। ক্লাইন বিনয়ের সাথে বলল, তুমি কি নাস্তা করেছ? চাইলে আমার তৈরি টোস্ট খেয়ে দেখতে পারো। মাইক হঠাৎ করে হেসে ফেলল। সত্যি বলছি, এটা তোমার বড় উদারতা হবে। সম্ভব হলে 1 কাপ গরম কফিও কি পাওয়া যাবে? দুধ হলেও চলবে। আমি দেখলাম তুমি টাটকা দুধের অর্ডার দিয়েছ। ঠিক আছে। ক্লাইন উত্তরে হাসল। সে টোস্ট বানানো আর দুধ ঢালার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিছু মাখন বের করে সেও নাস্তা করতে বসল আর চুপচাপ খেতে লাগল। তার ঠিক উল্টো দিকে বসে মাইক বেশ আয়েশ করে নাস্তা করছিল। ক্লাইনের নীরবতা তাকে মোটেও বিচলিত করল না। উফ! ক্লাইন গ্লাসটা নামিয়ে রেখে লম্বা শ্বাস ছাড়ল। মাইক, তুমি কি আমাকে তোমার দেহরক্ষী হিসেবে নিয়োগ দিতে চাইছ? মাইক ধীরে ধীরে তার ছুরি আর কাঁটা চামচ নামিয়ে রেখে এক চুমুক দুধ খেল। হ্যাঁ, প্রায় 2 দিনের জন্য, শুক্রবার আর শনিবার, এমনকি রবিবার সকাল পর্যন্তও হতে পারে। কে তোমাকে ক্ষতি করতে চায়? ক্লাইন কিছুটা ভেবে জানতে চাইল। মাইক হেসে উঠে বলল, না না, এটা আসলে আগেভাগেই নিজের সুরক্ষার ব্যবস্থা করা। সংবাদপত্রের সম্পাদক আমাকে ইস্ট বড়ো, বন্দর এলাকা আর কারখানা অঞ্চলে একটি অনুসন্ধানী কাজ দিয়েছেন। শোনা যাচ্ছে কোনো গির্জা বা কোনো অভিজাত পরিবার এটার পেছনে টাকা দিচ্ছে। তুমি তো জানোই, ইস্ট বড়োতে গ্যাংস্টারদের রাজত্ব চলে। সেখানে সবখানে গুন্ডা গিজগিজ করছে, আর একবেলা খাবারের জন্য মানুষ সেখানে বিবেক বিক্রি করতেও রাজি। আমার এমন একজন দেহরক্ষী দরকার যে মারামারি আর গুলি চালাতে ওস্তাদ। আর বেশিরভাগ প্রাইভেট ডিটেকটিভদের তো ইস্ট বড়োতে জানাশোনা থাকেই, তাই না? আমার তো নেই। আমি রহস্য সমাধানে মিস্টিক্যালিজমের সাহায্য নিই, নানা ডিডাকশন। ক্লাইন মনে মনে একটু ভাবল। তারপর সে বলল, কিন্তু আগামী কয়েকদিন আমি হয়তো খুব একটা সময় পাব না। তাকে দেখতে হবে যে মিস শ্যারন ঠিক কখন আক্রমণের পরিকল্পনা করে। মাইক গলা পরিষ্কার করে বলল, আমি ইতিমধ্যেই 10 পাউন্ডের আবেদন মঞ্জুর করিয়েছি। কোনো বিপদ না ঘটলেও তুমি 10 পাউন্ড পাবে। ক্লাইন একটু নিচু স্বরে হাসল। মাইক, আমি সত্যি বলছি, আগামীকাল ঠিক এই সময়, মানে নাস্তা করে আমার সাথে দেখা করো। আমি যদি ফ্রি থাকি তবেই তোমার কাজটা নেব, আর যদি খুব ব্যস্ত থাকি তবে আমি তোমাকে অন্য ডিটেকটিভদের সাথে পরিচয় করিয়ে দেব। তারাও মারামারি আর শুটিংয়ে বেশ পটু। যেমন স্টুয়ার্ট বা কাশলানা, দুটো নাম ক্লাইনের মাথায় খেলে গেল। মাইক তার বাকি টোস্টটুকু শেষ করে বলল, তাতে কোনো সমস্যা নেই। নাস্তার পর ক্লাইন সাংবাদিককে বিদায় জানাল। সে জানালার কাছে দাঁড়িয়ে বাইরের হাড় কাঁপানো বৃষ্টির দৃশ্য দেখছিল। ঘোড়ার গাড়ি আর পথচারীদের চলাচল, ঘোলাটে আকাশ আর রঙিন ছাতাগুলো দেখতে তার বেশ লাগছিল। যাক, শেষ পর্যন্ত একটা স্বাভাবিক কাজ পাওয়া গেল। এতে বিয়ান্ডারদের কোনো কারবার নেই, আবার বিড়াল খোঁজা বা পরকীয়া ধরার মতো কোনো বিরক্তিকর ব্যাপারও নেই। আফসোস যে এটা কোনো খুনের মামলা নয়। হলে অন্তত সত্যিকারের ডিটেকটিভ হওয়ার অভিজ্ঞতা হতো। সত্য সবসময় একটাই হয়। ক্লাইনের চিন্তাগুলো যেন ডানা মেলে উঠছিল। শ্যারন আর ম্যারিকের পরিস্থিতি নিয়ে চিন্তিত না থাকলে সে এখন নিজেকে পুরোপুরি শিথিল করে দিত। নানা রকম জাদুঘরে ঘুরে বেড়াত, বড় কোনো থিয়েটারের টিকিট কাটত, অপেরা বা মিউজিক্যাল শুনত, আর ব্যাকলুন শহরের সেরা সব খাবার চেখে দেখত। যাই হোক, আমি একজন সাধারণ পর্যটক আর একাকী ভোজনরসিক ক্লাইন নিজের মনেই একটু হাসল। সে ঘুরে দাঁড়িয়ে সোফার দিকে এগোল খবরের কাগজের বাকি অংশটুকু পড়ার উদ্দেশ্যে। হঠাৎ সে দেখল টি টেবিলের ওপর এক টুকরো কাগজ পড়ে আছে। সেখানে খুব মার্জিত আর সুন্দর হাতের লেখায় লেখা ছিল, আজ রাত 10টায় ব্রেভ হার্টস বারের পেছনের দরজায় দেখা হবে। ক্লাইন মুহূর্তের জন্য থমকে গেল। সে জানালার বাইরে তাকাল আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, তবে কি শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে? চ্যাপ্টার 346, আ ম্যাজিশিয়ান বিফোর গোয়িং অন স্টেজ। রাত 10টা বেজে গিয়েছিল। ব্রেভ হার্টস বারের পেছনের দরজার পাশের গলিতে ক্লাইন মোরেত্তি দাঁড়িয়েছিল। আগের বারের মতো আজও ক্লাইনের গায়ে ছিল কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট আর মাথায় মানানসই সিল্কের হ্যাট। সে একবার বারের চারপাশ দিয়ে ঘুরে এসে সামনের রাস্তার দিকে এমনভাবে হাঁটতে শুরু করল যেন সে খুব আয়েশ করে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছে। গলি থেকে বের হওয়া মাত্রই একটি ঘোড়ার গাড়ি তার সামনে এসে থামল। গাড়ির জানালার কাঁচের ওপাশে ম্যারিকের বাদামি চোখ দুটো দেখা যাচ্ছিল। সেই চোখে এখনও এক ধরনের হিংস্রতা দানা বেঁধেছিল। ক্লাইন তার হাতের শক্ত ছড়িটা ধরল আর হ্যাটটা একটু ঠিক করে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে গাড়িতে উঠে বসল। সে এমনভাবে বসল যেন সে কোনো বড় ভোজসভায় যোগ দিতে যাচ্ছে। সে বেশ আয়েশ করে নিজের বোটাইটা সোজা করে নিল।
ম্যারিক সাদা শার্ট আর কালো ওয়েস্টকোট পরে ক্লাইনের দিকে কয়েকবার তাকাল। সে ভ্রু কুঁচকে ক্লাইনকে বলল, তোমার এই পোশাক যুদ্ধের জন্য মোটেও উপযুক্ত নয়। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ম্যারিক এখনও ক্লাইনের শক্তি নিয়ে কিছুটা সন্দেহে আছে, কিন্তু সে শ্যারনের ওপর ভরসা রেখেছে। ক্লাইন হালকা করে হাসল। সে খুব স্বাভাবিক স্বরে বলল, আমার বিয়ান্ডার ক্ষমতা তোমার চেয়ে আলাদা। আমাদের লড়াই করার ধরনও এক নয়। এই ধরনের পোশাক আমার ওপর কোনো খারাপ প্রভাব ফেলবে না, বরং এটা আমার জন্য খুব সুবিধাজনক। উদাহরণস্বরূপ বলা যায়, এই পোশাকে অনেকগুলো পকেট আছে। আমি আলাদা আলাদা জায়গায় ভিন্ন ভিন্ন জিনিস রাখতে পারি, যাতে তাড়াহুড়োর সময় ভুল কিছু হাতে চলে না আসে আর আমার জীবন কোনো হাস্যকর ভুলের কারণে শেষ না হয়ে যায়। কথা বলতে বলতে সে তার কোটের ভেতর থেকে 3টি ঘুমের ওষুধ বের করল। এগুলো ছিল অ্যাপোথেকারির তৈরি করা বিশেষ ঘুমের ওষুধ। ক্লাইনের কথা শেষ হতেই গাড়ির জানালার কাঁচের ওপর একটি ছায়া ফুটে উঠল। কালো রঙের রাজকীয় পোশাক আর একটি ছোট নরম হ্যাট পরা এক নারী। তিনি আর কেউ নন, মিউট্যান্ট পাথওয়ের সিকোয়েন্স 5 বিয়েন্ডার রেইথ শ্যারন। শ্যারন ক্লাইনের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, তুমি বড্ড বেশি ব্যাখ্যা দিচ্ছ। ব্যাপারটা স্বাভাবিক লাগছে না। ক্লাইন মনে মনে ভাবল, আমি তো শুধু নিজের ভূমিকার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। সে শুকনো হাসি হেসে উত্তর দিল, বোধহয় আমি কিছুটা নার্ভাস হয়ে পড়েছি। শ্যারন আর কিছু বলার আগেই ক্লাইন ঘুমের ওষুধগুলো ম্যারিকের হাতে ধরিয়ে দিল। সে বলল, সুযোগ বুঝে এগুলো খেয়ে নিও। আমি নিশ্চিত এই বিষয়ে তোমার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তুমি ঠিকঠাক জানো কখন এটা খেতে হবে আর কতটুকু খেতে হবে। ম্যারিক কাঁচের টিউবটির ভেতরের তরলটুকু একটু নাড়িয়ে দেখল। সে বিড়বিড় করে বলল, 2.5 টিউব। এর বেশি হলে আমি সত্যি সত্যিই নিস্তেজ হয়ে পড়ব। তখন কিছুক্ষণ কোনো কাজই করতে পারব না। ক্লাইন প্রশংসা করে বলল, খুব ভালো। তারপর সে শ্যারনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমরা কি অ্যাম্বুশ করার জায়গা ঠিক করেছ? শ্যারন মাথা নেড়ে সায় দিল। সে বলল, আমরা সেদিকেই যাচ্ছি। শ্যারন সরাসরি জায়গার নাম ক্লাইনকে বলল না। ক্লাইন মনে মনে ভাবল, তারা বেশ সতর্ক আর বিচক্ষণ। সে একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করল, পিউরিফিকেশন বা পবিত্রকরণ কি তোমাদের কোনো ক্ষতি করবে? শ্যারন সংক্ষেপে বুঝিয়ে বলল, জম্বি হিসেবে আমার ক্ষতি হবে, স্পিরিট ফর্মে থাকলেও একই অবস্থা হবে। ক্লাইন মাথা নাড়ল। সে বুঝতে পারল যে সিকোয়েন্স 5 রেইথ যখন রক্তমাংসের শরীরে থাকে তখন পিউরিফিকেশন ততটা কার্যকর হয় না। সে আবার প্রশ্ন করল, আর এক্সোরসিজম বা ভূত তাড়ানোর প্রক্রিয়া, ডেমন হান্টিং বা দানব শিকারের ক্ষমতাগুলো কেমন কাজ করবে? যেহেতু তারা একই পাথওয়ের একজন বিয়ান্ডারের বিরুদ্ধে লড়তে যাচ্ছে, তাই শ্যারন কিছু গোপন করল না। সে বলল, ডেমন হান্টিং আমাদের শরীরের ক্ষতি করবে, একইভাবে এক্সোরসিজম আমাদের শরীর আর স্পিরিচুয়াল বডি দুটোরই ক্ষতি করবে, তবে এটা আমাদের জন্য প্রাণঘাতী হবে না। ক্লাইন মুচকি হেসে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বলল, আমি বুঝতে পেরেছি। সে কিছুক্ষণ চিন্তা করে আবার জিজ্ঞেস করল, তোমরা কি এখন পিউরিফিকেশন বা এক্সোরসিজমের কোনো ক্ষমতা অনুভব করতে পারছ? ম্যারিক গম্ভীর গলায় উত্তর দিল, না। ক্লাইন মনে মনে খুশি হল। তার স্পিরিচুয়ালিটি দেওয়াল দিয়ে তৈরি করা খাঁচাটি সান ব্রোচ বা সান ব্রুচ এর প্রভাব আটকে দিতে পেরেছে। তবে তার নিজের খুব গরম লাগছিল। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, রেইড স্টিভ, জম্বি জেসন আর ওয়ারওলফ টায়ার স্কারলেট লুনার করোনা বা স্কারলেট লুনার করোনা ছাড়া কি তাদের কাছে আর কোনো জাদুকরী অস্ত্র আছে? ম্যারিক বিরক্তি নিয়ে তার কপালে হাত দিল। সে বলল, আমরা জানি না। যুদ্ধের সময় ঘনিয়ে আসায় তার মনের ভেতরের হিংস্র ইচ্ছাগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল। শ্যারন চুপচাপ সব শুনছিল। সে নিস্পৃহ গলায় বলল, স্কারলেট লুনার করোনার প্রভাবে জেসন আর টায়ার বেশ উত্তেজিত অবস্থায় থাকবে। তাদের কাছে জাদুকরী কিছু থাকলেও সেটা ব্যবহার করার মতো বুদ্ধি তখন থাকবে না। ম্যারিক যোগ করল, যদি না সেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এমন কিছু হয়, তবে একজন ওয়্যারওলফের কাছে তার নখই হল সেরা অস্ত্র। আমার জন্য টায়ার আর জেসনের জন্য ব্যাপারটা একই। আমাদের নখ ইস্পাত ছিঁড়ে ফেলতে পারে আর তাতে বিষ থাকে। ক্লাইন মাথা নাড়ল। সে বলল, ঠিক আছে, আমার আর কোনো প্রশ্ন নেই। রাতের নির্জন রাস্তায় ঘোড়ার গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। চাকাগুলো মাঝে মাঝে জমে থাকা বৃষ্টির জল ছিটিয়ে দিচ্ছিল। মিনিট 10 পর ম্যারিক গাড়িটি থামাতে বলল। ক্লাইন জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে একটি অন্ধকার আর জীর্ণ ভবন দেখতে পেল। কাছাকাছি কোথাও জলের কুলকুল শব্দ শোনা যাচ্ছিল। ম্যারিক পরিচয় করিয়ে দিয়ে বলল, এটা ওয়েস্ট বালাম ডক। এটা 1 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে। আমাদের অ্যাম্বুশ করার জায়গাটি হবে এই গুদামগুলোর আশেপাশে। ক্লাইন চারপাশটা দ্রুত একবার দেখে নিল। সে ভাবল, যদি কোনো বিপদ হয় তবে তাশক নদী হবে পালানোর সেরা পথ। তার আগের সমীক্ষা অনুযায়ী এখান থেকে 2 কিলোমিটার দূরেই একটি গির্জা আছে, যা গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির অনুসারীদের। সে গাড়ি থেকে নেমে নিজের পোশাক একটু ঠিক করে নিল। হাতে ছড়ি নিয়ে সে শ্যারন আর ম্যারিকের পেছনে পেছনে এগোল। মিনিট 5 হাঁটার পর তারা একটি খোলা জায়গায় এসে পৌঁছাল। জায়গাটি গুদামঘর দিয়ে ঘেরা ছিল।
মাটিগুলো ছিল গাঢ় বাদামি রঙের আর চারদিকে শুকনো ঘাস পড়েছিল। একটি অন্ধকার কোণায় একটি কাঠের বাক্স রাখা ছিল। ম্যারিক সেদিকে আঙুল তুলে বলল, ওগুলো তোমার চাওয়া বিস্ফোরক। ক্লাইন মাথা নেড়ে বলল, তোমাদের ভয় লাগে না যে কোনো ভবঘুরে ওগুলো চুরি করে নিয়ে যাবে? ম্যারিক হাসল। সে মাটির কয়েকটা জায়গা দেখিয়ে বলল, আমার জম্বিরা এখানে মাটির নিচে ঘুমিয়ে আছে। কেউ ভেতরে ঢুকলেই তারা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। বিস্ফোরকগুলো পুঁতে রাখার সময় এই জায়গাগুলো এড়িয়ে চলবে। ক্লাইন মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই। সে আবার জিজ্ঞেস করল, আমার পবিত্রকরণের ক্ষমতা কি তোমাদের লোকগুলোর ক্ষতি করবে? ম্যারিক আশ্বস্ত করে বলল, না। গভীর ঘুমে থাকার সময় তারা লাশের মতোই থাকে, আর ওপরের মাটির স্তর তাদের রক্ষা করবে। চারপাশটা দেখার পর শ্যারন খুব কম কথা বললেও এবার মুখ খুলল। সে বলল, তুমি এখানেই থাকো আর প্রস্তুতি নাও। আমরা গিয়ে শত্রুদের এখানে ফুসলিয়ে নিয়ে আসব। ৩০ মিনিটের বেশি সময় লাগবে না, এর মধ্যেই কাজ শেষ করো। প্রস্তুতি হয়ে গেলে কোনো একটা গুদামের ভেতর লুকিয়ে পড়বে। তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবে না, ধৈর্য ধরবে। পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন শান্ত থাকবে। যখন আমি দুর্বল হয়ে পড়ব আর স্কারলেট লুনার করোনা দেখা দেবে, তখন তুমি তোমার ওই চোখ দিয়ে স্টিভকে খুঁজে বের করবে। তারপর তার ওপর অতর্কিত হামলা চালাবে। আমিও আমার জাদুকরী জিনিস দিয়ে তোমাকে সাহায্য করব। ক্লাইন মন দিয়ে সব শুনল। সে হেসে বলল, পরিকল্পনাটা বেশ সহজ। শ্যারন শান্ত গলায় বলল, পরিকল্পনা যত সহজ হয় তত বেশি কার্যকর হয়। ম্যারিক তার মাথা নেড়ে বলল, স্টিভ কিন্তু বোকা নয়। জটিল পরিকল্পনায় কোনো ভুল হলে সেটা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। কথা শেষ করে শ্যারন অদৃশ্য হয়ে গেল, আর ম্যারিক দ্রুত ডক থেকে চলে গেল। তারা চলে যাওয়ার পর ক্লাইন তার পকেট থেকে একটি ছোট চারকোনা ধাতব বাক্স বের করল। এটাই ছিল সেই আধ্যাত্মিক খাঁচা। এটি বাইরের জগৎ থেকে জাদুকরী বস্তুর প্রভাব আড়াল করতে পারে। ক্লাইন এক টুকরো কাগজ বের করে ঝেড়ে নিল। কাগজটি মুহূর্তের মধ্যে লোহার পাতের মতো শক্ত হয়ে গেল। সেই কাগজ দিয়ে সে মাটির মাঝখানে একটি গর্ত খুঁড়ে ধাতব বাক্সটি পুঁতে ফেলল। তারপর সে গুদামের বিভিন্ন কোণায় বিস্ফোরকগুলো পুঁতে রাখল। মাঝখানের অংশে সে বাকি বিস্ফোরকগুলো জমা করল। সব শেষ করে সে তার রিভলভার বের করল। সেখানে সে ৩টি পিউরিফাইং বুলেট আর ২টি এক্সোসিজম বুলেট ভরল। রিভলভারটি তার কোটের ভেতরের হোলস্টারে রেখে সে নিজেকে গুছিয়ে নিল। সে ২ গুদামের মাঝখানে একটি কাগজের পুতুল রেখে দিল। তারপর সে আরেকটি ধাতব বাক্স থেকে গোল্ডেন সানবার্ড শেপড ব্রোচটি বের করে তার বুকের বাম পাশে পরে নিল। ক্লাইন একটি লম্বা শ্বাস নিল। সে ডকের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিল আর ব্যবহৃত কাগজটি পুড়িয়ে ফেলল। সে ফিরে এসে একটি গুদামের ছাদে উঠে ছায়ার মধ্যে লুকিয়ে পড়ল। সে তার কাছে থাকা বিভিন্ন কবজ আর ওষুধি গুঁড়োগুলো চেক করে নিল। সে তার আঙুলে চুটকি বাজাল। সাথে সাথে ২ গুদামের মাঝখানে রাখা কাগজের পুতুলটি একজন ভদ্রলোকের রূপ নিল। পুতুলটি হুবহু ক্লাইনের মতোই ফ্রক কোট আর হ্যাট পরে ছড়ি হাতে দাঁড়িয়ে রইল। জায়গাটি এমন ছিল যে বাইরে থেকে হঠাৎ করে কেউ তাকে দেখতে পাবে না। নিজের প্রতিরূপ তৈরি করে ক্লাইন নিজে অদৃশ্য হয়ে গেল। সেখান থেকে সে পরিষ্কারভাবে সামনের রাস্তা দেখতে পাচ্ছিল। সব প্রস্তুতি থাকলেও ক্লাইন কিছুটা উত্তেজিত আর নার্ভাস বোধ করছিল। অভিনয় যতই ভালো হোক না কেন ধরা পড়ে যাওয়ার ভয় থেকেই যায়। তাছাড়া শত্রুপক্ষ সিকোয়েন্স ৫ বিয়ন্ডার, সাথে আছে আরও ২ জন শক্তিশালী যোদ্ধা। ক্লাইন মনে মনে ভাবল, প্রত্যেক জাদুকরী কি মঞ্চে ওঠার আগে এমন বোধ করে? সে নিজের আবেগ আর শরীরের উত্তাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সেদিন আকাশে মেঘের কারণে চাঁদের আলো খুব কম ছিল। কিছুক্ষণ পরই ক্লাইন দেখল ৩টি ছায়া দ্রুত গতিতে এগিয়ে আসছে। একজন সামনে, একজন মাঝখানে আর একজন সবার পেছনে। চ্যাপ্টার ৩৪৭, জম্বি অ্যান্ড ওয়েভলফ। সবার সামনে দিয়ে ম্যারিক দৌড়ে যাচ্ছিল। বাতাসের তোড়ে ওর এলোমেলো চুলগুলো একদম পেছনের দিকে সরে গিয়েছিল। ওর চেহারার ভঙ্গিটা এখন বেশ বিকৃত আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। ওর দৌড়ানোর গতি এখন একটা স্টিম লোকোমোটিভ ইঞ্জিনের সর্বোচ্চ গতির চেয়েও বেশি ছিল। শোঁ শোঁ শব্দে ও বনের ফাঁকা জায়গাটার সামনে এসে পৌঁছাল। কিন্তু এত দ্রুত দৌড়েও ও নিজের পেছনে থাকা শিকারীদের হাত থেকে বাঁচতে পারল না। ওর সবচেয়ে কাছে থাকা লোকটার গায়ের রংটাও ম্যারিকের মতোই ফ্যাকাসে ছিল। ওর মুখে কেমন অস্পষ্ট কালচে দাগ লেগে আছে, যেন পচে যাওয়া ঘাস শুকিয়ে যাওয়ার পর এই বিশ্রী দাগগুলো তৈরি হয়েছে। ওর চোখে মুখে হিংস্রতা একদম স্পষ্ট আর বেপরোয়া ছিল। ওকে দেখে মানুষের চেয়ে জম্বি বললেই বেশি মানায় যে কি না টাটকা মানুষের মাংস খাওয়ার জন্য হন্যে হয়ে আছে। ক্লাইন অনুমান করল ও নিশ্চয়ই জেসন সিকোয়েন্স ৬। জেসন আর ম্যারিকের মধ্যে দূরত্ব ছিল মাত্র ৭ অথবা ৮ মিটার। কখনো সেই দূরত্ব বাড়ছিল, আবার কখনো কমছিল। ওরা এভাবেই বনের ভেতর দিয়ে একে অপরকে ধাওয়া করছিল। ওদের থেকে ১০ মিটারেরও বেশি পেছনে আরেকজন মানুষ বেশ পিছিয়ে পড়েছিল। এই লোকটা রোগা হলেও বেশ পেশিবহুল। ওর মাথার চুলগুলো একদম ছোট করে ছাঁটা,
সজারুর কাঁটার মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হাত নাড়ানোর সময় ওর তালুর ডগা থেকে ধাতব আলো ঠিকরে বের হচ্ছিল। সেই মৃদু লালচে জ্যোৎস্নায় বোঝা গেল ওর কালো নখগুলো ছোট চাকুর মতো লম্বা। ওয়ারউলফ টায়ার ক্লাইন মনে মনে লোকটার নাম আর সিকোয়েন্সটা আওড়াল। ওর চোখের সামনে ভেসে উঠল সেই রক্তাক্ত দেয়ালের দৃশ্যটা, যেখানে মানুষের নাড়িভুঁড়ি আর অঙ্গপ্রত্যঙ্গ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ট্যাপ ট্যাপ ট্যাপ। ম্যারিক ওর সব শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। জেসনও দাঁতে দাঁত চেপে ওর পেছন ছাড়ছিল না। দৌড়ানোর এক পর্যায়ে জেসনের মুখের সেই কালচে দাগগুলো ফুলে উঠতে শুরু করল। মনে হচ্ছিল সেখান থেকে কোনো পচা তরল রস গড়িয়ে পড়বে। ওরা যখন কাদা আর ভেজা মাটির ওপর দিয়ে যাচ্ছিল, তখন ওদের পায়ের ছোঁয়ায় সেখানে সাদা তুষার জমে যাচ্ছিল। বাতাসের ঝাপটায় শুকনো ঘাসগুলো উপরে উঠে যাচ্ছিল। মাটিতে পড়ার আগেই ঘাসগুলো সবার চোখের সামনে পচতে শুরু করছিল। হঠাৎ বরফ জমে যাওয়া মাটির ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে আসল। হাতটা জেসনের গোড়ালি খুব শক্ত করে চেপে ধরল। প্যাঁচ। জেসন শরীরটা বাঁকিয়ে একটা জোরে লাথি মারল। হাতটার কবজি ভেঙে সেটা ছিটকে দূরে গিয়ে পড়ল। হাতটার মাংস অনেক আগেই পচে গিয়েছে। ভেতর থেকে সাদা পোকা কিলবিল করে বেরিয়ে আসার চেষ্টা করছিল। ম্যারিক এবার দাঁড়িয়ে গেল। ও নিজের ডান হাত দিয়ে ঠোঁট চেপে ধরে একটা তীব্র শীষ দিল। ব্যাং ব্যাং ব্যাং। পুরো বনের ফাঁকা জায়গাটার বিভিন্ন অংশের মাটি সরে গেল। কোনো ভাবাবেগ ছাড়াই কতগুলো মৃতদেহ সেখানে উঠে বসল। ঠিক একই সময়ে চারপাশ থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করল। অগণিত স্বচ্ছ ছায়া যেন রক্তের গন্ধ পেয়েছে, এমনভাবে ওরা জেসনের দিকে তেড়ে গেল। কেউ ওর হাত টানছে, কেউ পায়ের পেশি চেপে ধরছে, এমনকি কেউ কেউ ওর মাথা জড়িয়ে ধরে বসে আছে। জেসন থমকে দাঁড়িয়ে একটা গোঙানি দিল। সাথে সাথে সেই ছায়াগুলো ছিটকে দূরে গিয়ে পড়ল। কেউ কেউ করুণ আর্তনাদ করে ভোজবাজির মতো মিলিয়ে গেল। আবার কেউ কেউ বিভ্রান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকল। প্রায় একই সাথে ম্যারিক আর জেসন দুজনেই নিজের ডান হাত ওপরে তুলল। ওরা নিজের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে একে অপরকে নিশানা করল। কোনো শব্দ হল না, কিন্তু ওদের মাঝখানের বাতাসটা যেন ফেটে চৌচির হয়ে গেল। কালো বাতাসের কুণ্ডলী ওপরের দিকে উঠে যেতে থাকল। ম্যারিক এক পা পিছিয়ে গেল। ওর উস্কোখুস্কো চুলের কয়েকটা গোছা চোখের পলকে পচে মাটিতে পড়ে গেল। জেসন নিচু আর খসখসে গলায় হেসে বলল, ম্যারিক, তুমি এখনও সেই আগের মতোই দুর্বল আছো। আকাঙ্ক্ষার শক্তি কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি এখনও শেখোনি। এই সময় ওয়ারউলফ টায়ার দৌড়ে এসে জেসনের পাশে দাঁড়াল। কিন্তু রেড স্টিভকে কোথাও দেখা যাচ্ছিল না। স্টিভ এই অভিযানের দায়িত্বে থাকা সিকোয়েন্স 5 বিয়ন্ডার। টায়ার ফিসফিস করে জেসনকে বলল, ম্যারিককে এখনই শেষ করার জন্য এত তাড়াহুড়ো করো না। শ্যারন ওকে বাঁচাতে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। লর্ড স্টিভ এখনই চলে আসবেন। টায়ার ওর টকটকে লাল জিভ বের করে নিজের ঠোঁট চাটল। ও বলল, শ্যারন যখন গায়ের কাপড় খুলবে তখন ওকে যে কেমন দেখাবে সেটা আমি ভাবছি। কথা শেষ করার আগেই টায়ার দেখল জেসন ওর দিকে মুখ ঘুরিয়েছে। জেসনের চেহারা একদম মরা মানুষের মতো ফ্যাকাসে হয়ে গেছে। ওর চোখের মনির ভেতর একই সাথে দুটো হুবহু প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। কালো রাজকীয় পোশাক, সোনালি চুল, চমৎকার একটা মুখ আর ফ্যাকাশে গায়ের চামড়া। প্যাঁচ। শ্যারন ওর 2 হাত দিয়ে ওয়ারউলফ টায়ারের গলা টিপে ধরল। হাড় মড়মড় করার একটা বিশ্রী শব্দ শোনা গেল। রেইথ শ্যারন আক্রমণ করেছে। টায়ার জোরে শ্বাস নিল, ফলে ওর গলাটা একটা পানির পাইপের মতো ফুলে উঠল। ওর গলায় শক্ত কালো পশম গজাতে শুরু করল। এই উপায়ে ও নিজের শ্বাসনালী আর হাড় ভেঙে যাওয়া আটকানোর চেষ্টা করছিল। ওর চোখের মনি ধীরে ধীরে ওপরের দিকে উঠে সাদা হয়ে গেল। লাল জিভটা বেরিয়ে আসলো আর ঠোঁট বেয়ে লালা গড়িয়ে পড়তে থাকল। কিন্তু এরই মধ্যে ও নিজের ডান হাতটা পকেটে ঢুকিয়ে ফেলল। ও একটা আধ্যাত্মিক সিলমোহর ভেঙে ফেলল। সেই গুদামঘরের সামনের ফাঁকা জায়গাটা হঠাৎ লাল আলোয় ভরে গেল। মনে হচ্ছিল পুরো জায়গাটা টকটকে লাল চাঁদের আলোয় ডুবে গেছে। জেসনের ওপর শ্যারনের হাতের জোর কিছুটা শিথিল হয়ে গেল। ওর পেছনের দিক থেকে একটা নরম টুপির ছায়া দেখা দিল। টায়ারের মুখে এক ধরনের নিষ্ঠুর হাসির রেখা ফুটে উঠল। ও পকেট থেকে একটা ছোট্ট টকটকে লাল রঙের গোল অলঙ্কার বের করে আনল। ওটা থেকে অনবরত স্নিগ্ধ আভা বের হচ্ছিল। এটা দেখতে একদম পূর্ণিমার চাঁদের মতো। এর চারপাশে লাল রঙের চুনি পাথর বসানো ছিল। এর ঠিক মাঝখানে চাঁদের একটা চিহ্ন আর কিছু রহস্যময় লেখা খোদাই করা ছিল। শ্যারন সহজাতভাবেই চোখ ছোট করে ফেলল আর 2 কদম পিছিয়ে গেল। ওর বায়বীয় শরীরটা ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকল। মনে হচ্ছিল ওর পা দুটো নিজের শরীরের ভার আর সইতে পারছে না। ও ধপাস করে কাদামাটির ওপর পড়ে গেল। ওর সেই সুন্দর পোশাকটা ধুলা আর কাদায় মাখামাখি হয়ে গেল। ওয়ারউলফ টায়ার সেই অলঙ্কারটা উঁচিয়ে ধরল। ও হাসতে হাসতে জোরে শ্বাস নিল। ও বলল, লর্ড স্টিভ ঠিকই বলেছিলেন, তুমি নিশ্চয়ই পাল্টা আক্রমণ করার চেষ্টা করবে।
আর শ্যারন, তুমি নিশ্চয়ই জেসনকে দখল করার চেষ্টা করবে, কারণ ওর সিকোয়েন্স আমার চেয়ে বেশি। এই কারণেই স্কারলেট লুনার করোনা আমাকে দেওয়া হয়েছে। আন্দাজ করো তো উনি এখন কোথায় আছেন? ক্লাইন এসব শুনে ভ্রু কুঁচকাল। মনে হচ্ছে শ্যারন যেমনটা ভেবেছিল সবকিছু তেমনভাবে হচ্ছে না। এখন মনে হয় ক্লাইনকে নিজেই কোনো সুযোগ বুঝে আক্রমণ করতে হবে। ও নিজের মনের অস্থিরতা কমানোর চেষ্টা করল। এই মুহূর্তে ওয়ারউলফ টায়ার আক্রমণ করার জন্য খুব একটা তাড়াহুড়ো করছিল না। ও জানত যে এই স্কারলেট লুনার করোনার প্রভাব যত বেশিক্ষণ থাকবে, শ্যারন ততটাই দুর্বল হয়ে পড়বে, আর ম্যারিকের কষ্ট ততটাই বাড়বে। জেসনের হিমশীতল চোখের মধ্যে কোনো বিচারবুদ্ধি অবশিষ্ট ছিল না। ও এই লাল আলোর প্রভাবে কোনো কষ্ট পাচ্ছিল না, বরং ওর ভেতর টাটকা কাঁচা মাংস খাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। জেসনের গলা দিয়ে পশুর মতো একটা গর্জন বের হল। ওর গায়ের চামড়া আর চুল সাদা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে শ্যারন খুব কষ্টে ওর হাত দুটো ওপরের দিকে তুলল। ও নিজের বাম হাত দিয়ে ডান হাতের কালো গ্লাভসটা খুলে ফেলল। জেসন ওর ওপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে চারপাশের মাটিতে বরফের একটা আস্তরণ তৈরি হল। হঠাৎ করে শ্যারনের হাতের তালু থেকে উজ্জ্বল আলোক রশ্মি ঠিকরে বের হতে থাকল। সেই আলো শ্যারনের আধ্যাত্মিক শক্তিকে শুষে নিয়ে এক রহস্যময় দরজা তৈরি করল। ব্রোঞ্জ রঙের সেই দরজার গায়ে অনেক জটিল নকশা খোদাই করা ছিল। সেখান থেকে কেমন এক অচেনা গন্ধ ভেসে আসছিল। দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দরজার ভেতর থেকে কতগুলো ফ্যাকাশে আর স্বচ্ছ হাত বেরিয়ে আসল। কোনো হাত আবার ছিল দাঁত দিয়ে ভর্তি, কোনোটার গায়ে চামড়া ছিল না। সেই হাতগুলো জেসনকে আঁকড়ে ধরল। দরজার ভেতরের অন্ধকারে কতগুলো চোখ জ্বলজ্বল করছিল। কিছু বুঝে ওঠার আগেই জেসনকে কতগুলো সুঁড় জাপটে ধরল। এই সুঁড়গুলো দেখতে ছিল গাঢ় সবুজ রঙের লতার মতো, যার গায়ে অসংখ্য ছোট বাচ্চার মুখ ফুটে আছে। সেই অদ্ভুত সত্তাগুলো কেউ হাসছিল, আবার কেউ কাঁদছিল। ওরা জেসনকে টানতে টানতে সেই রহস্যময় দরজার ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জেসন যদিও তখন খুনের নেশায় উন্মত্ত ছিল, তাও ও অবচেতনভাবে ভয় পেয়ে গেল। ওর গলা থেকে একটা চিৎকার বেরিয়ে আসল। জেসনের প্রভাবে সেই ফ্যাকাশে হাতগুলোর ওপর বরফ জমে গেল। গাঢ় সবুজ রঙের লতার ওপর থেকে সেই বাচ্চার মুখগুলো ব্যথায় চিৎকার করতে শুরু করল। সেখান থেকে ঘোলাটে হলুদ রঙের পচা তরল রস গড়িয়ে পড়ছিল। টানের জোর কিছুটা কমলেও জেসন নিজেকে মুক্ত করতে পারল না। জেসন বারবার ভূতদের ডাকার চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এমনকি ও ডেথের এলাকা থেকে কিছু মন্ত্র বলার চেষ্টা করল, কিন্তু তাতেও কোনো ফল হল না। ওর শরীরটা ধীরে ধীরে সেই রহস্যময় দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ও মাঝে মাঝে একটু ছটফট করে পেছানোর চেষ্টা করছিল। ম্যারিক আগে থেকেই কিছু শান্ত রাখার ওষুধ খেয়ে রেখেছিল, তাই ও পুরোপুরি কাবু হয়ে পড়েনি। ও চট করে শেষ দুটো বোতল বের করল। কট করে বোতলগুলো ভেঙে এক নিঃশ্বাসে 1.5 গ্লাস ওষুধ গিলে ফেলল। ওর চোখে সেই হিংস্রতা কমে আসল। বিকৃত হয়ে যাওয়া মুখটা স্বাভাবিক হতে শুরু করল। ও ওয়ারউলফ টায়ারের দিকে তাকাল। ঠিক সেই মুহূর্তে টায়ারের শরীরটা এক জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল। ও 10 মিটারেরও বেশি দূরে আবার ভেসে উঠল। ও এত দ্রুত নড়াচড়া করছিল যে ওর একটা ছায়া পেছনে থেকে যাচ্ছিল। আসলে টায়ারের নিজের এই ক্ষমতা নেই, কিন্তু ও স্কারলেট লুনার করোনার শক্তির সাহায্যে নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছিল। ওর গতির কারণে বাতাসে কতগুলো অবয়ব তৈরি হচ্ছিল। গুদামঘরের ওপরের অন্ধকারে লুকিয়ে থাকা ক্লাইন এবার পকেট থেকে একটা লোহার সিগার কেস বের করল। ও ওটার ওপরের আধ্যাত্মিক আবরণটা সরিয়ে ফেলল। ও জানত যে রেইথ স্টিভ নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, নইলে জেসন এতক্ষণে ওই রহস্যময় দরজার ওপাশে হারিয়ে যেত। আর টায়ার যদিও এখন অনেক শক্তিশালী, তাও ও ম্যারিককে হুট করে মেরে ফেলতে পারছিল না। শ্যারন যদি ওই দরজাটা টায়ারের দিকে তাক করত, তবে ওই স্কারলেট লুনার করোনা হাতছাড়া হয়ে যেত। ক্লাইনের আঙুল যখন সেই সিগার কেসের ভেতর রাখা অল ব্ল্যাক আই বা কালো চোখটাকে স্পর্শ করল, অমনি ওর মাথায় কতগুলো পাগলাটে আর ভয়ঙ্কর কথা ভেসে আসতে লাগল। সেই বিশ্রী চিৎকারে ক্লাইনের মনে হল ওর মাথার রগগুলো ছিঁড়ে যাবে। ওর মনে হল চোখ দুটো ফেটে যাবে, আর মাথাটা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। সেই অসহ্য কষ্টের মাঝেই ক্লাইন কতগুলো রহস্যময় কালো সুতো দেখতে পেল। সেই সুতোগুলো শ্যারন আর টায়ারের শরীর থেকে বের হয়ে অজানার দিকে চলে গেছে। ম্যারিকের একটু দূরেও কতগুলো সুতো দেখা গেল, যে সুতোগুলো কোনো কিছুর সাথে মেলেনি। রেইথ স্টিভ ও ম্যারিককে দখল করার চেষ্টা করছে। ক্লাইন সাথে সাথে ওর বাম হাতটা সরিয়ে নিল। ও বন্দুক বের না করে হুট করে আঙ্গুল দিয়ে একটা শব্দ করল। দুটো গুদামঘরের মাঝখানে বিকট শব্দে একটা বিস্ফোরণ হল। আগুনের হলকা আর উত্তাপের মাঝে দেখা গেল একটা লোক কালো কোট পরে সেখানে ভেসে বেড়াচ্ছে। সবার নজর যখন সেদিকে গেল, তখন ক্লাইন চট করে ওর বন্দুকটা বের করল। ও
ও যে জায়গাটা মনে রেখেছিল সেখানে ট্রিগার টিপল। ওর বুকের ওপর থাকা সোনালি রঙের সানবার্ড ব্রোচটা থেকে এক ঝলক আলো বের হল ও ওর পবিত্র গুলির সাথে ক্লিব অফ পিউরিফিকেশন যুক্ত করে দিল। ধড়াস একটা মৃদু সোনালি আভা নিয়ে বুলেটটা লক্ষ্যভেদে ছুটে গেল। চ্যাপ্টার 348 টেরিফাইং রেথ। এক ঝলক হালকা সোনালি আলো বাতাসের বুক চিরে দ্রুতগতিতে চলে গেল। মনে হল সেটা যেন একটা শূন্য জায়গায় গিয়ে সজোরে আঘাত করল, কিন্তু সাথে সাথেই সেখানে হঠাৎ করে উজ্জ্বল আগুনের শিখা জ্বলে উঠল। সেই আগুনের মাঝখান থেকে দ্রুত একটা অবয়ব ফুটে উঠল, যে একটা কালো টাক্সেডো আর গাঢ় লাল রঙের আলখাল্লা পরেছিল। সেই লোকটার বাম হাত পবিত্র আর শুদ্ধ আগুনে পুড়ছিল। সেখান থেকে অনবরত হালকা কালো আর সবুজ ধোঁয়া বের হচ্ছিল, যা তার ফ্যাকাসে মুখটাকে একটা গাঢ় সবুজ আভায় আলোকিত করে রেখেছিল। সেটা ছিল 40-এর কোঠার এক লোক, যার মাথায় অনেক তেল মেখে চুলগুলো খুব যত্ন করে আঁচড়ানো ছিল। তার চোখ দুটো ছিল গাঢ় সবুজ রঙের। সেই চোখে কোনো আবেগ না থাকলেও সেখানে যন্ত্রণার কোনো চিহ্নও ছিল না। সে আর কেউ নয়, রেথ স্টিভ। সে তার মাথা ঘুরিয়ে ক্লাইন মোরেত্তির দিকে এক দৃষ্টিতে তাকাল, যে তখন গুদামের ছাদের ওপর দাঁড়িয়েছিল। ক্লাইন হঠাৎ করেই খুব চমকে গেল, কারণ সে অনুভব করল তার শরীর অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনকি সান ব্রোচ থেকে আসা তীব্র তাপও এই হাড়কাঁপানো ঠান্ডাকে আটকাতে পারছিল না। তার শরীর খুব দ্রুত শক্ত হয়ে গেল, আর তার চোখ দুটো স্থির হয়ে আসল। তার চোখের মণিতে তখন সেই একই প্রতিচ্ছবি ভেসে উঠল, একটা কালো টাক্সেডো, গাঢ় লাল রঙের আলখাল্লা, মাথায় চপচপে তেল মাখা চুল, একজোড়া গাঢ় সবুজ চোখ আর 40 বছরের এক ফ্যাকাসে মানুষের মুখ ব্যাকওয়ার্ড। প্রায় এক মুহূর্তের মধ্যেই ক্লাইন সেই স্টিভের নিয়ন্ত্রণে চলে গেল, আর তার চিন্তাভাবনাগুলো ধীরে ধীরে অবশ হয়ে আসতে লাগল। এটা ছিল একজন সিকোয়েন্স 5 রেথের ক্ষমতা। এটা এক অদ্ভুত ক্ষমতা, যা থেকে নিজেকে বাঁচানো প্রায় অসম্ভব। ভাগ্যক্রমে ক্লাইন আগে থেকেই এই ব্যাপারে যথেষ্ট সচেতন ছিল এবং নিজেকে প্রস্তুত করে রেখেছিল। তাছাড়া অশুভ আত্মাদের ভর করা প্রতিরোধ করার জন্য তার কাছে থাকা পবিত্র করার ক্ষমতাগুলো বেশ কার্যকর ছিল। পুরোপুরি জ্ঞান হারানোর আগেই সে তার আত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি জাগ্রত করল এবং সেটা তার বুকের কাছে থাকা গাঢ় সোনালি রঙের সানবার্ড ব্রোচের ভেতর ঢুকিয়ে দিল। ঠিক যখন সে নিজের গলা টিপে ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল, তখনই আকাশ থেকে এক চমৎকার উষ্ণ আর পবিত্র আলো নেমে আসল। এটা যেন সূর্য থেকে আসা আলোর এক বিশালাকার স্তম্ভ, যা তার সাথে উজ্জ্বলতা আর পবিত্রতা নিয়ে আসল এবং ক্লাইনকে চারপাশ থেকে ঘিরে ফেলল। এটা ছিল সান ডোমেনের একটি জাদুকরী মন্ত্র, হোলি লাইট সামানিং। সেই পবিত্র আলোর মাঝখানে সেই অদৃশ্য ভর করার ক্ষমতা বা পজিশন দুর্বল হয়ে গেল, আর ক্লাইনের চোখগুলো হঠাৎ করেই তার সজীবতা ফিরে পেল। এর ঠিক পরপরই তার শরীরে আগুন ধরে গেল। মুহূর্তের মধ্যে তার শরীর পুড়ে ছাই হয়ে গেল, আর সেখানে পড়ে রইল কেবল এক টুকরো পোড়া কাগজ। ঠিক সেই সময়ে দুই গুদামের মাঝখানের ফাঁকা জায়গা থেকে ক্লাইন লাফ দিয়ে বেরিয়ে আসল। সে তার ডাবল ব্রেস্টেড ফ্রক কোট আর সাথে সিল্কের হ্যাটটা পরেছিল। সে একটু আগেই হওয়া বিস্ফোরণের আগুনের কুণ্ডলি থেকে লাফিয়ে বের হল। তার লাঠিটা অনেক আগেই কোথাও ছিটকে পড়ে গিয়েছিল। তার মাথার ওপরে যে অশুভ ছায়াটা ভাসছিল, সেটাও আগুনের শিখায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সেটা এখন ছাই হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। ক্লাইন নিজের অবস্থা বোঝার আগেই অনুভব করল তার গোড়ালি কেউ একজন অদৃশ্যভাবে শক্ত করে চেপে ধরেছে। তার পায়ের নলি, হাত, বুক, এমনকি তার জামাকাপড়ও যেন অনেকগুলো হাত শক্ত করে ধরে আছে। তার স্পিরিট ভিশন অনেক আগেই চালু করা ছিল। সেখানে ক্লাইন অগণিত ঝাপসা আর স্বচ্ছ অবয়ব দেখতে পেল। তাদের মধ্যে কারো শরীর অসম্পূর্ণ, কারো শরীর রক্তে ভেজা, কারো গায়ের চামড়া পুড়ে কালো হয়ে গেছে, আবার কেউ কেউ বরফের মতো ফ্যাকাসে আর ঠান্ডা। ফুক লাইনের ঘাড়ে হঠাৎ করে এক অদ্ভুত হিমশীতল হাওয়া এসে লাগল। ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে গেল, আর তার শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করল। তার বুকের ওপর থাকা গাঢ় সোনালি রঙের সানবার্ড ব্রোচটা হঠাৎ করেই তীব্র আলোয় জ্বলে উঠল। পরপর ক্লাইনের চারপাশে সোনালি রঙের মায়াবী আগুনের শিখা জ্বলে উঠতে শুরু করল। সেই আগুন থেকে সূর্যের পবিত্র আভা বের হচ্ছিল। সেগুলো এতটাই ঘন ছিল যে মনে হচ্ছিল আগুনের একটা সমুদ্র তৈরি হয়েছে। এটা ছিল সান ডোমেনের একটি ক্ষমতা, ফায়ার অফ লাইট। ক্লাইনের চারপাশে সেই ভয়ঙ্কর প্রেতাত্মাগুলো নিঃশব্দে চিৎকার করে উঠল এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। ক্লাইনের ঘাড়ের পেছনের সেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাসের বদলে এখন সান ব্রোচের তীব্র তাপ অনুভূত হতে লাগল। সাময়িকভাবে নিজেকে নিরাপদ ভেবে ক্লাইন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যদিও সে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল এবং প্রতিপক্ষকে আটকানোর জন্য জিনিসপত্র সাথে রেখেছিল, তাও একজন সিকোয়েন্স 5 রেথের সাথে সরাসরি লড়াই করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তার সাজানো এই নাটকটা একদম শুরুতেই প্রায় ব্যর্থ হতে চলেছিল। ম্যারিকের থেকে খুব একটা দূরে নয়, সেই গাঢ় লাল আলখাল্লা পরা স্টিভের শরীরটা কিছুটা ধোঁয়ার মতো হয়ে গেল। তার বাম হাতের উজ্জ্বল আগুনের শিখাগুলো
কালো রঙের এক আভার আঘাতে নিভে গেল। তার চোখ দুটো থেকে গাঢ় সবুজ আলো বের হচ্ছিল, যা ঘৃণা আর লালসায় ভরা ছিল। মনে হচ্ছিল সে তার হিতাহিত জ্ঞান আর চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই সময়ে বন্দুকের গুলির আওয়াজে সতর্ক হয়ে ম্যারিক কিছুটা দূরে সরে গেল। মাটির নিচ থেকে যে অবশ মুখের জম্বিগুলো উঠে আসছিল, ম্যারিক তাদের নির্দেশ দিল ওয়্যারউলফ টায়ারকে ঘিরে ফেলার জন্য। সে সেখানে পিচ্ছিল বরফের স্তর আর পচা কাদার স্তর তৈরি করল, যাতে শত্রুর চলাফেরায় বাধা সৃষ্টি করা যায়। ওয়্যারউলফ টায়ার তার হাতে সেই ছোট্ট লাল রঙের চাঁদটা ধরে রেখেছিল, যেখান থেকে টকটকে লাল আলো বের হচ্ছিল। সে এক মুহূর্তের জন্য না থেমে দৌড়াচ্ছিল। যখনই কোনো ম্যারিকের জম্বি তার পথ আটকাল, সে অবলীলায় তার থাবা চালিয়ে দিল। শব্দ করে জম্বিটার সাথে সাথেই 6 টুকরো হয়ে গেল। তার শরীরের লম্বা পচা মাংস আর কিলবিল করতে থাকা পোকাগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। ওয়্যারউলফ টায়ার এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে নিজের হাতের থাবার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল। সে তখনই বুঝতে পারল যে এই স্কারলেট লুনার করোনা তাকে শুধু গতিই দিচ্ছে না, আরও অনেক কিছু দিচ্ছে। সে অনুভব করল যে সে এখন খুব শক্তিশালী আর অদ্ভুত কিছু জাদুকরী ক্ষমতা আয়ত্ত করে ফেলেছে। টায়ার দৌড়ানো বন্ধ করে ফ্যাকাসে মুখ করে দাঁড়িয়ে থাকা ম্যারিকের দিকে ঘুরে তাকাল। এই মুহূর্তে জম্বি জেসন সেই কাল্পনিক কিন্তু রহস্যময় দরজার খুব কাছে চলে এসেছিল। তার শরীর গাঢ় সবুজ রঙের লতা দিয়ে ঢাকা ছিল, যেখান থেকে ছোট ছোট বাচ্চার মুখ উঁকি দিচ্ছিল। অগণিত হাত তাকে টেনে ধরছিল, যে হাতগুলোর কোনোটা দাঁতে ভরা আর কোনোটার গায়ের চামড়া একদমই নেই। জেসনের চোখ দুটো সেই ব্রোঞ্জ দরজার ফাটলের একদম কাছে চলে এসেছিল। সে দরজার অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা এক জোড়া বর্ণনাতীত চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল ওই জায়গাটাই যেন তার মনের শেষ আশ্রয়স্থল। না, জেসনের শরীরটা রক্তপিপাসা আর খুনের নেশায় আচ্ছন্ন ছিল। সে তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল। ওয়্যারউলফ টায়ার যে পাল্টা আক্রমণ করতে যাচ্ছিল, সে হঠাৎ করেই থেমে গেল। দাঁতে দাঁত চেপে সে সেই ছোট লাল রঙের চাঁদটা স্টিভের দিকে ছুঁড়ে মারল। সে জানত একজন সিকোয়েন্স 5 বিয়ন্ডার যদি তার শক্তি ফিরে পায়, তবেই সে সাহায্য পাবে এবং এই লড়াইটা দ্রুত শেষ হবে। তবেই জেসনকে বাঁচানোর একটা সুযোগ তৈরি হবে। এটা দেখে ক্লাইনের চোখ উজ্জ্বল হয়ে উঠল, আর সে সাথে সাথেই তার আঙুল দিয়ে তুড়ি বাজাল। শব্দ করে একটি বিস্ফোরণ ঘটল। স্কারলেট লুনার করোনা যে পথ দিয়ে যাচ্ছিল, সেই পথে আগে থেকে পুঁতে রাখা একটি বিস্ফোরক ফেটে উঠল। প্রবল বাতাসের ঝাপটায় মাটি ওপরে উঠে আসল, আর সেখান থেকে লাল রঙের আগুনের শিখা ছড়িয়ে পড়ল। এই ধাক্কায় স্কারলেট লুনার করোনার দিক পরিবর্তন হয়ে গেল, আর সেটা অন্য দিকে গিয়ে পড়ল। আর একটা বিস্ফোরণ ঘটল, আর চারদিকে আগুনের আলো জ্বলে উঠল। ক্লাইন লাফ দিয়ে সেই স্কারলেট লুনার করোনার দিকে এগিয়ে গেল, যেটা তার খুব একটা দূরে ছিল না। হঠাৎ করে একটা ফ্যাকাসে হাতের তালু ঠিক সেই জায়গাটিতে উপস্থিত হল, যেখানে স্কারলেট লুনার করোনা পড়তে যাচ্ছিল। সেটা আর কেউ নয়, স্বয়ং স্টিভ। সে অদৃশ্য হয়ে আবার সেখানে আবির্ভূত হয়েছে। তার সহজাত প্রবৃত্তি তাকে সেই লাল চাঁদের পিছু নিতে বাধ্য করেছিল। স্টিভ সেই স্কারলেট লুনার করোনাটা হাত দিয়ে ধরে ফেলল। তার গাঢ় সবুজ চোখ দুটোতে এক মায়াবী উজ্জ্বলতা ফিরে আসল। এর ফলে সে তার নিছক প্রেতাত্মা রূপ থেকে আবার একজন সিকোয়েন্স 5 স্তরের শক্তিশালীতে পরিণত হল। সে ক্লাইনের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসল। এই দুর্বল শত্রুর সাথে লড়াই করার জন্য তার কোনো তাড়া ছিল না, তাই সে আবারও নিজেকে অদৃশ্য করে নিল। ক্লাইন নিজেকে মাটিতে ছুঁড়ে দিয়ে 2 বার গড়াগড়ি খেল। সে তার বাম হাত পকেটে ঢুকিয়ে আবারও লোহার সেই সিগার কেসটা খুলে ফেলল। সে রোসাগোর অল ব্ল্যাক আইটাকে স্পর্শ করল। ক্লাইনের কানে অগণিত ফিসফিসানি ভেসে আসছিল, যার ফলে তার নাক দিয়ে জল আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সেই অবস্থার মধ্যেই ক্লাইন অনেকগুলো কালো রেখা দেখতে পেল। সেই রেখাগুলোর উৎস ধরে সে অদৃশ্য স্টিভকে দেখতে পেল। স্টিভ খুব দ্রুত শ্যারনের দিকে এগিয়ে যাচ্ছিল, যে তখন দুর্বল হয়ে মাটিতে পড়েছিল। স্টিভ চাইছিল শ্যারনকে নিজের নিয়ন্ত্রণে নিতে, জেসনকে উদ্ধার করতে আর এই লড়াইয়ের ইতি টানতে, কারণ তাদের এই অভিযানের প্রধান লক্ষ্যই ছিল শ্যারন। ক্লাইন হঠাৎ করে তার বাম হাত সরিয়ে নিল। সে এক মুহূর্ত চিন্তা করে আবারও সানব্রোচের ভেতরে তার আত্মিক শক্তি ঢুকিয়ে দিল। আকাশ থেকে এক পবিত্র আলোর কুণ্ডলী নেমে আসল, যা পেছন দিক থেকে শ্যারনকে ঘিরে ফেলল। গাঢ় লাল আলখাল্লা পরা স্টিভ কয়েক মিটার দূরে সরে গিয়ে কোনোমতে সেই পবিত্র আলো থেকে নিজেকে বাঁচাল। সেই রক্তিম চাঁদের শক্তির প্রভাবে তার গতি এখন এতটাই বেশি ছিল যে সে চোখের পলকে নিজেকে সরিয়ে নিতে পারছিল। কিন্তু ঠিক তখনই মাটিতে হাঁটু গেড়ে বসা ক্লাইন তার ডান হাত তুলল আর তার রিভলভারের ট্রিগার চেপে ধরল। তার লক্ষ্য ছিল জেসন। একটা উজ্জ্বল গুলি ছুটে গেল জেসনের পিঠ লক্ষ্য করে। মনে হচ্ছিল ক্লাইন জেসনকে সেই রহস্যময় ব্রোঞ্জ দরজার ভেতরে ঢুকতে সাহায্য করতে চায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে স্টিভ অদৃশ্য হয়ে জেসনের পেছনে আবির্ভূত হল এবং তার বাম হাতের তালু দিয়ে গুলিটা আটকে দিল।
বিস্ফোরণ থেকে বের হওয়া সূর্যের তীব্র আলো তার হাতে লাগায়, সে ব্যথায় তার হাত ঝাঁকিয়ে উঠল। তার চোখের পাতা ছোট হয়ে আসলো, কারণ তার গায়ের চামড়া পুড়ে যাচ্ছিল এবং খসে পড়ছিল। তবে সেগুলো খুব দ্রুতই সেরে যাচ্ছিল। হঠাৎ করেই সে আবার একটা তীক্ষ্ণ শব্দ শুনতে পেল। ক্লাইন আবারও তার আঙুল দিয়ে তুড়ি বাজিয়েছে। কাছেই থাকা আরেকটি বিস্ফোরক ফেটে উঠল। সেই ধাক্কায় বাতাসের ঢেউ আর বুলেটের মতো পাথর চারদিকে ছড়িয়ে পড়ল। সেগুলোর অনেকগুলো জেসন আর স্টিভের শরীরে গিয়ে আঘাত করল। না! জেসন এক বুক ফাটানো চিৎকার করে উঠল। তার গায়ের জামাকাপড় ছিঁড়ে গেল আর তার শরীরের সাদা দাগগুলো কালো হয়ে আসল। মনে হচ্ছিল তার শরীর থেকে টাটকা রক্ত বেরিয়ে আসবে। জেসনের মতো একজন জম্বির কাছে, যার শরীর ইস্পাতের মতো শক্ত, এটা খুব বড় কোনো ক্ষত ছিল না। কিন্তু জেসন যে অবস্থায় ছিল তাতে এটা যেন মৃত্যুর হাতছানি হয়ে আসল। জেসন আর নিজেকে ধরে রাখতে পারল না। সেই ভয়ঙ্কর হাতগুলো তাকে টেনে সেই ব্রোঞ্জ দরজার ফাটলের ভেতরে নিয়ে গেল। জেসনের শেষ আর্তনাদ দূর পর্যন্ত প্রতিধ্বনিত হল। এরপর সেই রহস্যময় আর কাল্পনিক দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। দরজাটা জেসনের বাকি চিৎকারগুলো গিলে নিল এবং তাকে এই পৃথিবী থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দিল। গুদামগুলোর মাঝখানের সেই ফাঁকা জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। জেসন পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, যেন সে কখনো এই পৃথিবীতে জন্মই নেয়নি। স্টিভের চোখ দুটো বড় বড় হয়ে গেল, আর সে তার মুখ হা করে এক প্রচণ্ড রাগান্বিত চিৎকার করে উঠল, শয়তান! তার গলার আওয়াজ প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই ক্লাইনের মনে হল তার মাথায় কেউ যেন বিশাল এক হাতুড়ি দিয়ে আঘাত করেছে। তার চোখের দৃষ্টি ঘোলা হয়ে গেল, আর সে যা নিঃশ্বাস নিচ্ছিল তা থেকে শুধু রক্তের গন্ধ আসছিল। তার চোখের সামনে সবকিছু টকটকে লাল হয়ে গেল। কিছুক্ষণের জন্য তার কানে ঝিঁঝি পোকার মতো শব্দ হতে লাগল, আর সে অন্য কোনো কিছুই শুনতে পাচ্ছিল না। টায়ার যখন স্টিভকে স্কারলেট লুনার করোনাটা দিয়ে দিয়েছিল, তখন তার শরীরের কালো লোম আর ধারালো দাঁতগুলো আরও বড় হয়ে গিয়েছিল। সেও এখন স্টিভের চিৎকারের হাত থেকে বাঁচতে পারল না। সে যন্ত্রণায় তার দুই হাত দিয়ে কান চেপে ধরল। তার চোখের কোণ আর মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগল। ম্যারিকের জন্য এটাই সুযোগ ছিল টায়ারকে আক্রমণ করার, কিন্তু তার অবস্থা আরও খারাপ ছিল। ঔষধে চেপে রাখা তার মনের ঘৃণা আর অশুভ ইচ্ছাগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠল। তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সে তার জম্বিগুলোর ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে বসেছিল। তার মুখের অভিব্যক্তি চরম যন্ত্রণায় কুঁচকে গিয়েছিল। চ্যাপ্টার 349, পয়জন বটল। রেড স্টিভের সেই গগনভেদী চিৎকারে দুর্বল হয়ে পড়া মিস শ্যারনের মুখেও যন্ত্রণার ছাপ ফুটে উঠল। যাই হোক, তিনি অনেক কষ্টে নিজের হাতের তালু বন্ধ করতে সক্ষম হলেন। এর ফলে চারদিকের আলোর রশ্মিগুলো বিচ্ছিন্ন হয়ে গেল এবং সেই মায়াবী রহস্যময় ব্রোঞ্জের দরজাটি অদৃশ্য হয়ে গেল। ক্লাইন বুঝতে পারল যে পরিস্থিতি এখন বেশ খারাপের দিকে যাচ্ছে। নিজের মাথার অসহ্য যন্ত্রণা সহ্য করেই সে দ্রুত এক পা পিছিয়ে গেল এবং আগুনের ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তের মধ্যেই তার শরীর অদৃশ্য হয়ে গেল এবং অন্য একদিকের বিস্ফোরণের অগ্নিকুণ্ড থেকে সে আবার আবির্ভূত হল। সে পাল্টা আক্রমণ করার জন্য সবেমাত্র লাফ দিয়ে বেরিয়েছে। এমন সময় সে দেখল সেই গাঢ় লাল রঙের আলখাল্লা পরা মধ্যবয়স্ক লোকটা, অর্থাৎ স্টিভ, তার পিছু না নিয়ে বরং নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। স্টিভকে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। ক্লাইন হঠাৎ করেই খুব অস্থির অনুভব করতে শুরু করল। তার মাথা ঝিমঝিম করছিল এবং পেটে প্রচণ্ড মোচড় দিচ্ছিল। সে খুব দ্রুত দুর্বল হয়ে পড়ল, কিন্তু কেন এমন হচ্ছে তার কোনো কারণ সে বুঝতে পারল না। ম্যারিক, যে মাত্রই সেই তীক্ষ্ণ চিৎকার থেকে ধাতস্থ হয়েছে, তার মধ্যেও এক অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিল। সে অনবরত নিজের হাত দিয়ে নিজের শরীর খামচাতে শুরু করল, যেন তার শরীরে নিয়ন্ত্রণহীন চুলকানি শুরু হয়েছে। সে হাঁপাচ্ছিল এবং নিজের লম্বা তীক্ষ্ণ নখ দিয়ে নিজের গায়ের জামাকাপড় ছিঁড়ে ফেলছিল। এর ফলে তার শরীরে সাদা রঙের আঁচড়ের দাগ পড়ে গেল। সে যত বেশি আঁচড়াচ্ছিল, দাগগুলো তত বেশি গভীর হচ্ছিল এবং এক পর্যায়ে সেখান থেকে লাল রক্ত চুইয়ে পড়তে শুরু করল। শ্যারন মাটিতে লুটিয়ে পড়লেন এবং তিনি আর উঠে দাঁড়াতে পারলেন না। তার নীল রঙের চোখগুলো ঘোলাটে হয়ে গিয়েছিল, যেন তিনি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। বিষ, তিনি ফিসফিস করে এই একটি শব্দই উচ্চারণ করলেন। শ্যারনের থেকে খুব বেশি দূরে নয়, স্টিভ তার শক্ত করে আটকানো মুষ্টির দিকে তাকিয়েছিল। সে সেই রহস্যময় কারুকাজ করা ব্রোঞ্জের দরজা আর সেটার ভেতর থেকে আসা অবর্ণনীয় গন্ধটাকে বেশ ভয় পাচ্ছে বলে মনে হল। সে হুট করে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পেল না। তার ডান হাতে সে স্কারলেট লুনার করোনা ধরেছিল, যেখান থেকে পূর্ণিমার চাঁদের মতো ঠান্ডা লালচে আলো বের হচ্ছিল। নিজের বাম হাত দিয়ে সে তার পকেট থেকে একটা বাদামি রঙের স্বচ্ছ কাঁচের বোতল বের করল এবং নাক ছিঁটকাল। বায়োলজিক্যাল পয়জন বটল দিয়ে হুটহাট ভিন্ন ভিন্ন ধরনের বিষ তৈরি করা যায়।
যতক্ষণ এটা খোলা থাকবে ততক্ষণ এর বিষ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়বে। 1 মিনিটেরও কম সময়ে এর কার্যকারিতা শুরু হবে এবং সময়ের সাথে সাথে উপসর্গগুলো কেবল খারাপই হতে থাকবে। 4 মিনিটের মধ্যে যদি তুমি এই বিষাক্ত পরিবেশ থেকে বের না হও তবে এর মারাত্মক প্রভাবগুলো আর ঠেকানো যাবে না, যেমন মৃত্যু। কি আফসোস, আমি ভেবেছিলাম জেসন এই মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারবে। শ্যারন, তোমার ওপর এই বিষ কাজ করত না, কারণ স্পিরিট বডি বিষকে ভয় পায় না। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে স্কারলেট লুনার করোনা আছে, যা তোমাকে তোমার রূপ পরিবর্তন করতে দিচ্ছে না। হয়তো তুমি প্রতিরোধ করা ছেড়ে দিয়ে আমাকে তোমার ভেতরের গোপন সৌন্দর্যগুলো দেখার সুযোগ দিতে পারো। সে বেশ আয়েশ করে তার হাতের সেই মিস্টিক্যাল আইটেমের ক্ষমতাগুলোর বর্ণনা দিচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে ক্লাইন আর তার সঙ্গীদের পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা হারানোর জন্য অপেক্ষা করছে এবং তারপর সে আক্রমণ করবে। যাই হোক, টায়ার তার উদ্দেশ্য বুঝতে পারল না। স্কারলেট লুনার করোনার প্রভাবে হিতাহিত জ্ঞানশূন্য সেই ওয়্যারউলফ কোনো দ্বিধা ছাড়াই পাল্টা আক্রমণ শুরু করল। সে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তার থাবা দিয়ে ম্যারিকের শরীর চিরে ফেলতে লাগল। ক্ল্যাং 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 ইস্পাতের ওপর নখ দিয়ে আঁচড়ানোর মতো শব্দ হতে লাগল এবং শেষ পর্যন্ত ম্যারিকের চামড়ায় রক্তাক্ত জখম দেখা দিল। ক্লাইন তার কপালে চাপ দিল। তার মনে হচ্ছিল তার কপাল উত্তপ্ত হতে শুরু করেছে, কিন্তু নেতিবাচক প্রভাবগুলো স্টিভের বর্ণনার মতো অতটা খারাপ ছিল না। মনে হচ্ছে সানব্রুচের অনবরত পবিত্রকরণ আর বিশোধন ক্ষমতার কারণে বিষের প্রভাব কমে গিয়েছে। ক্লাইন হঠাৎ করে বিদ্রূপের হাসি হাসল। তুমি কি ভাবছ আমরা বিষে নীল হয়ে যাওয়ার পর আমাদের ওপর আক্রমণ করবে? তুমি কি ভেবেছ আমি কেন তখন আতশবাজি ব্যবহার করিনি? কেন আমি শুধু বিস্ফোরকের ওপর ভরসা করেছিলাম? অত বড় বড় বিস্ফোরণের আওয়াজে আমি নিশ্চিতভাবেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছি। কাছাকাছি থাকা অফিসিয়াল বিয়ান্ডার্স এখনই এখানে ছুটে আসছে। তোমার হাতে আর বেশি সময় নেই। স্টিভ মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকাল, যার মুখ মেকআপের কারণে চেনার কোনো উপায় ছিল না। সে হঠাৎ করে হেসে উঠল এবং বলল, আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে একটা পোকা আছে যাকে আমি খুব সহজেই পিষে ফেলতে পারব। চিন্তা করো না, চার্চের লোকজন এখানে পৌঁছানোর আগেই তুমি নিশ্চিতভাবে মারা যাবে। স্টিভের কথা শেষ হওয়ার আগেই ক্লাইন হঠাৎ তার ডান হাতের রিভলভার তুলে একটা পিউরিফাইং বুলেট ছুঁড়ল। স্টিভ সামান্য একটু নড়ে তার অবস্থান পরিবর্তন করল এবং কয়েক মিটার দূরে সরে গেল। যাওয়ার পথে সে তার দেহের কয়েকটা ছায়াসদৃশ প্রতিচ্ছবি ফেলে গেল। যাই হোক, ক্লাইনের বুলেট স্টিভের গায়ে লাগল না, বরং এটা খোলা মাঠের ঠিক মাঝখানে আঘাত করল এবং মাটির ভেতর ঢুকে একটা বিকট আওয়াজ তৈরি করল। আধ্যাত্মিক শক্তির একটা মৃদু হাওয়া বয়ে গেল। এর ফলে ম্যারিকের জম্বিগুলো আর স্টিভের ছায়াগুলো একই সাথে থেমে গেল। এক মুহূর্তের মধ্যেই তারা খ্যাপাটে হয়ে ছুটল। খাওয়ার সময় ক্ষুধার্ত কুকুরের দল যেমন ছোটে, তারা ঠিক সেভাবেই মাঠের মাঝখানের দিকে ছুটে গেল। স্টিভ, যে ক্লাইনকে নিয়ন্ত্রণ করে সহজেই মেরে ফেলার জন্য জাদুকরী পদ্ধতি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল, সে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। তারপর তার মুখে এক বিভ্রান্ত এবং অবাক হওয়ার ভঙ্গি ফুটে উঠল। কোনো এক অদ্ভুত কারণে সে আবিষ্কার করল যে সে তার নিয়ন্ত্রণে থাকা অপার্থিব জীবগুলোকে আর আদেশ দিতে পারছে না। তার জীবনে এটাই ছিল প্রথমবার এমন ঘটনা। একই সাথে ক্লাইন তুড়ি বাজাল। এর ফলে আরও কয়েকটা বোমা বিস্ফোরিত হল এবং বিভিন্ন জায়গায় লাল শিখা আকাশে আছড়ে পড়ল। সে আগুনের এক কুণ্ড থেকে অন্য কুণ্ডে লাফ দিতে লাগল এবং মাঠের বাইরের দিকে চলে যেতে শুরু করল। তুমি পালাতে চাও? স্টিভ ফিসফিস করে বলল। সে তার টার্গেটকে ধরার জন্য অদৃশ্য হওয়ার প্রস্তুতি নিতেই দেখল যে জম্বি আর ছায়াগুলো মাটি খুঁড়ে একটা চারকোনা ধাতব বাক্স বের করেছে। তারা সেই বাক্সের ভেতরের জিনিসের জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। শীঘ্রই একটি ছায়া জয়ী হল। সেটা আকারে বড় হয়ে গেল এবং মনে হল যেন কোনো বুদ্ধিমান প্রাণীর মতো সেটা অন্য একদিকে উড়াল দিল। তার মানে ওই জিনিসটা আমার কাজে দেরি করিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, যাতে সে সফলভাবে পালাতে পারে। সে এখনও জানে না যে একজন রেথ আর স্কারলেট লুনার করোনা কি করতে পারে। স্টিভ সাময়িকভাবে ক্লাইনের পিছু নেওয়া ছেড়ে দিল। সে বায়োলজিক্যাল পয়জন বটল পকেটে রেখে দিল এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়ে একটি জমাট বাঁধা বরফের স্তরের ওপর আবির্ভূত হল। সে তার ভয়ানক গতি ব্যবহার করে নিজের একটা প্রতিচ্ছবি পেছনে ফেলে সেই বিশাল ছায়াটার পেছনে এসে হাজির হল। স্টিভের চোখ দুটো গাঢ় সবুজ আলোয় জ্বলে উঠল। সেই ছায়াটি মুহূর্তের মধ্যেই কোনো শব্দ ছাড়াই বাতাসে মিলিয়ে গেল এবং তার হাতের জিনিসটি নিচে পড়ে গেল। অন্যান্য জম্বি আর ছায়াগুলো স্টিভের মতো শক্তিশালী অস্তিত্বের সেই ভয়াবহ আভা উপেক্ষা করেই জিনিসটা পাওয়ার জন্য ছুটে আসল। স্টিভ ক্রমেই উদ্বিগ্ন আর কৌতূহলী হয়ে উঠছিল। সে দেখল যে তার আধ্যাত্মিক ইন্টুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় ওই জিনিসটা সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না, যা এই জম্বি আর ছায়াগুলোর মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। সে এক পা এগিয়ে গিয়ে তার বাম হাত দিয়ে জিনিসটা ধরল। সেটা ছিল গাঢ় সোনালি রঙের একটা চাবির রিং। সেখানে একটা প্রাচীন আর চমৎকার তামার বাঁশি ঝুলছিল।
তামার বাঁশিটার পাশেই ছিল সাধারণ একটা ব্রোঞ্জের চাবি। স্টিভের ফ্যাকাশে হাতের তালুর ওপর ওগুলো একে অপরের সাথে লেগেছিল। একই সময়ে স্টিভের ডান হাতে থাকা স্কারলেট লুনার কোরোনা শান্তভাবে একটা লালচে আভা ছড়াচ্ছিল, যা দেখতে ছোটখাটো একটা পূর্ণিমার চাঁদের মতো লাগছিল। স্টিভের মাথায় কোনো চিন্তা আসার আগেই এক ক্ষীণ অথচ খুব অদ্ভুত শব্দ তার মস্তিষ্কে ঢুকে গেল। সেই শব্দটা তার স্নায়ুগুলোকে ছিঁড়ে ফেলছিল এবং মাথার খুলিতে আঁচড় কাটছিল। স্টিভ এক করুণ আর্তচিৎকার করে উঠল এবং মাঝ আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তার হাতের স্কারলেট লুনার কোরোনা এবং সেই তামার বাঁশি ও চাবির রিংটা একই সাথে ছিটকে দূরে পড়ে গেল। সে মাটিতে পড়ে ছটফট করতে লাগল এবং তার শরীর ফুলে উঠে বাইরের দিকে বেরিয়ে আসতে লাগল। তার শরীর থেকে ছোট বাচ্চাদের হাতের মতো ছোট ছোট অনেকগুলো হাত গজাচ্ছিল। তার শরীরের ভেতরে দুর্গন্ধযুক্ত হালকা হলুদ রঙের তরল ছপছপ করছিল। এই মুহূর্তে আবার আগুন জ্বলে উঠল। পালিয়ে যাওয়া ক্লাইন আবার লাফ দিয়ে বের হল এবং স্কারলেট লুনার কোরোনা যেদিকে উড়ছিল সেদিকেই আবির্ভূত হল। সে সেই মিস্টিক্যাল আইটেমটা ধরার চেষ্টা করল না, বরং আলতো করে একটা ধাক্কা দিয়ে সেটার পথ পরিবর্তন করে দিল, যাতে সেটা দুর্বল হয়ে পড়া মিস শ্যারনের দিকে উড়ে যায়। স্টিভের ব্যথার আর্তনাদ ধীরে ধীরে কমে আসছিল। স্কারলেট লুনার কোরোনা নিখুঁতভাবে শ্যারনের ওপর গিয়ে পড়ল। শ্যারনের শরীর মুহূর্তেই নিরাকার বা অদৃশ্য হয়ে গেল। তার নীল চোখগুলো যেগুলো ফোকাস হারিয়ে ফেলেছিল সেগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল। নিজের ডান হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে তিনি বাম হাত দিয়ে সেই হাতের তালুর সমান গয়নাটা ধরলেন, যাতে গাঢ় লাল রঙের চুনি পাথর বসানো ছিল। তার শরীর ধীরে ধীরে শূন্যে ভাসতে শুরু করল। স্কারলেট লুনার কোরোনা তার ব্যবহারকারীকে পূর্ণিমার চাঁদের প্রভাব থেকে মুক্তি দেয়। শ্যারন আর এখন দুর্বল নন, আর তার স্পিরিট বডি রূপে তিনি এই বিষকে ভয় পান না। এই সময় জম্বি আর ছায়াগুলো আবার এক জায়গায় জড়ো হল এবং সেই মাস্টার কি আর এজিকের তামার বাঁশির জন্য লড়াই করতে লাগল। ক্লাইন সেদিকে ভ্রুক্ষেপ করল না। সে তার বাম হাত তুলল এবং আঙুল দিয়ে নির্দেশ করল। তার বুকের ওপর থাকা সান ব্রুচ থেকে গাঢ় সোনালি আলো ঠিকরে বের হল এবং পরক্ষণেই সেটা অদৃশ্য হয়ে গেল। আকাশ থেকে এক প্রচণ্ড উজ্জ্বল আর পবিত্র আলো নেমে আসল। সেই আলো জম্বি আর ছায়াগুলোর ওপর আছড়ে পড়ল, যারা তখনও লড়াই করছিল। দিনের আলোর মতো সেই উজ্জ্বলতায় স্বচ্ছ আর কিম্ভূতকিমাকার ছায়াগুলো দ্রুত গলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সেই ফ্যাকাশে আর দুর্গন্ধযুক্ত মৃতদেহগুলো থেকে প্রথমে কালো ধোঁয়া বের হল, তারপর সেগুলো মোমবাতির মতো দাউদাউ করে জ্বলতে শুরু করল। আলো যখন অদৃশ্য হল তখন সেখানে এজিকের সেই প্রাচীন তামার বাঁশি আর মাস্টার কি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ওগুলো একটা কালো হয়ে যাওয়া চাবির রিংয়ে ঝুলে শান্তভাবে পড়েছিল। এদিকে শ্যারন ম্যারিকের দিকে খেয়াল দিচ্ছিলেন না, যার আঘাত টায়ারের কারণে আরও গুরুতর হয়ে উঠছিল। বরং তিনি আয়নার মতো জিনিসের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতা ব্যবহার করে সেই বরফের স্তরের কাছে পৌঁছালেন যা স্টিভ আগে ব্যবহার করেছিল। তিনি স্টিভের দিকে তার ডান হাত প্রসারিত করলেন, যে তখন একটা দানবে রূপান্তরিত হচ্ছিল। শ্যারন তার হাতের তালু শত্রুর দিকে তাক করে হাতটা বড় করে প্রসারিত করলেন। অগণিত আলোর রশ্মি বের হয়ে আসল এবং দ্রুত একে অপরের সাথে মিলে গিয়ে সেই রহস্যময় কারুকাজ করা ব্রোঞ্জের দরজাটি তৈরি করল। ক্রিক! এক কান ঝালাপালা করা শব্দ হল। শ্যারনের মাথার সেই ছোট কালো টুপিটা এক দমকা হাওয়ায় উড়ে গেল। তার সুন্দর করে আঁচড়ানো সোনালি চুলগুলো এলোমেলো হয়ে পিঠের ওপর ছড়িয়ে পড়ল। এটা স্পষ্ট ছিল যে এই মিস্টিক্যাল আইটেমটি আবার ব্যবহার করা তার জন্য বেশ কষ্টসাধ্য হচ্ছে। ক্রিক! সেই রহস্যময় ব্রোঞ্জের দরজায় একটা ফাটল দেখা দিল। বাতাসে ভেসে আসলো অট্টহাসি, কান্নাকাটি আর চিৎকারের এক অদ্ভুত মিশ্রণ। অজস্র হাত, যেগুলোর কোনোটা দাঁতে ভরা আবার কোনোটার গায়ের চামড়া নেই, দরজা দিয়ে বেরিয়ে আসল। হাতগুলো পাগলের মতো স্টিভকে ধরার জন্য হাতড়াতে লাগল। স্টিভের শরীরের পুঁজভর্তি ফোসকাগুলো একটা একটা করে ফেটে যাচ্ছিল। অদ্ভুত গাঢ় সবুজ লতাগুলো, যেগুলোর গায়ে শিশুদের মুখের আকৃতি ছিল, এবং পিচ্ছিল মায়াবী সুঁড়গুলো সেই সিকোয়েন্স 5 ক্ষমতার অধিকারী লোকটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। স্টিভ আবার চিৎকার করে উঠল। তার শরীর থেকে যে হালকা হলুদ পুঁজ বের হচ্ছিল তা তার পুরো শরীর ঢেকে দিয়েছিল। এর ফলে সে কোনোমতে নিজেকে সেই দরজার টান থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তার মুখে একটা উজ্জ্বল লাল রঙের ফাটল দেখা দিল। সেই ফাটলের ভেতরে একটা গর্ত ছিল, যা কোনো এক অন্ধকার টানেলের দিকে চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ক্লাইন তার রিভলভার তুলল এবং স্টিভকে লক্ষ্য করল। কোনো দেরি বা দ্বিধা ছাড়াই ক্লাইন তার ছদ্মবেশী মুখে সেই হফটপ হ্যাট পরে শান্তভাবে ট্রিগার টিপল। বাং বাং! সানব্রুচের এক ঝলক আলোর সাথে সাথে পবিত্রতায় ভরা দুটো বুলেট নিখুঁতভাবে স্টিভের মাথায় গিয়ে লাগল। যদিও সেগুলো তার চামড়া বা হাড় ভেদ করতে পারল না, কিন্তু বুলেটগুলো প্রচণ্ড বেগে জ্বলে উঠল। এর ফলে স্টিভ একটা জ্বলন্ত মশালে পরিণত হল। আরও একটা আর্তচিৎকার করে স্টিভ সেই মায়াবী ব্রোঞ্জের দরজার আরও কাছে চলে গেল। ক্লাইন তার রিভলভারের সিলিন্ডার খুলে ফেলল।
ব্যবহৃত বুলেটের খোসাগুলো মাটিতে পড়ে গেল। সে বিয়ন্ডার বুলেট ভর্তি একটা ধাতব বাক্স বের করল। একই সময় সে আবারও তার আধ্যাত্মিক শক্তি সানব্রুচের ভেতর প্রবাহিত করল। 2, 1 আকাশ থেকে এক নির্মল আর নিখুঁত আলোর স্তম্ভ নেমে আসল এবং সরাসরি স্টিভের শরীরে আঘাত করল। এই সুযোগে ক্লাইন 3টে পিউরিফাইং বুলেট আর 3টে এক্সোরসিজম বুলেট সিলিন্ডারে ভরল এবং সেটা সজোরে বন্ধ করল। সে আবার স্টিভের মাথা লক্ষ্য করল। গাঢ় সোনালি ব্রোচের সেই ঝলকানির সাথে সাথে সে পরপর 6 বার ট্রিগার টিপল। বাং 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 বাং। চ্যাপ্টার 350 স্প্লেন্ডিড ফায়ারওয়ার্কস। একে একে বুলেটগুলো বাতাস চিরে ছুটে গেল। কোনোটা সোনালি আলো ছড়াতে ছড়াতে ঘুরছিল, আবার কোনোটা থেকে বেরোচ্ছিল ঝলমলে রশ্মি, আর তারপর সেগুলো সোজা গিয়ে আঘাত করল স্টিভের মাথায়। ক্লাইন একজন ক্লাউন, তাই নিজের শরীরের ওপর তার দারুণ নিয়ন্ত্রণ আছে। এর সাথে যুক্ত হয়েছে তার টানা নিখুঁত নিশানার চর্চা। ক্লিব অফ পিউরিফিকেশন দিয়ে আরও শক্তিশালী করা ক্লাইনের 6টা বুলেট একদম ঠিক জায়গায় গিয়ে লাগল, ঠিক সেই জায়গায় যেখানে প্রথম দুটো বুলেট লেগেছিল। মনে হচ্ছিল যেন আলোর তৈরি কোনো বিশাল দৈত্য তার মুঠি পাকিয়ে বারবার স্টিভের মুখের বাঁ পাশে ঘুষি মারছে। পরপর কয়েকটা বিকট শব্দ হল। অদ্ভুত সব হাত আর গাঢ় সবুজ লতায় স্টিভ এমনভাবে আটকে ছিল যে সে কোনোভাবেই সরে গিয়ে এই আক্রমণ থেকে বাঁচতে পারল না। তার শরীরটা থরথর করে কাঁপছিল আর মাথাটা বারবার একপাশে ছিটকে যাচ্ছিল। তার গালের হাড় খুব দ্রুত ভেতরের দিকে দেবে গেল, আর ধারালো সাদা হাড়গুলো চামড়া ফুঁড়ে বেরিয়ে আসল। ব্যাং! শেষের বুলেটটা সবকিছু পুরোপুরি ছিঁড়ে দিয়ে ভেতরে ঢুকে গেল, আর সিকোয়েন্স 5-এর সেই শক্তিশালী শত্রুর গাঢ় লাল রক্ত চারদিকে ছিটকে পড়ল। এই সুযোগে সেই ঝলমলে সোনালি আগুন অনবরত ভেতরে ঢুকতে শুরু করল, আর গাঢ় সবুজ রঙের কুয়াশার মতো জিনিসগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে লাগল। সেই পবিত্র আলোয় স্টিভের কাপড়ে আগুন ধরে গেল। খুব তাড়াতাড়ি তার শরীরটা পুড়ে কয়লা হয়ে গেল, আর গা থেকে চর্বি গলে গলে পড়তে লাগল। কিন্তু তারপরেও সে বেঁচে ছিল। ম্যারিওনেটিস্ট রোসাগোর তুলনায় মিউট্যান্ট পাথওয়ের একজন সিকোয়েন্স 5-এর বেঁচে থাকার ক্ষমতা যে অনেক বেশি সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল। কিন্তু সাংঘাতিকভাবে আহত স্টিভ আর সেই অদ্ভুত হাতগুলোর টান থেকে নিজেকে বাঁচাতে পারল না। তার পা দুটো নিজের ইচ্ছেতেই সামনের দিকে এগোতে লাগল। সে বলতে গেলে উড়েই সেই ব্রোঞ্জের দরজাটার দিকে চলে গেল, যেখানে একটা গভীর ফাটল তৈরি হয়েছিল। তাকে সেই অন্ধকারের ভেতর ছুঁড়ে ফেলা হল, যেখানে জোড়ায় জোড়ায় অনেকগুলো চোখ লুকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে শ্যারন হঠাৎ করে তার ডান হাতটা মুঠি পাকাল। তার কপাল ঘামে ভিজে গিয়েছিল। সেই মায়াবী আর হালকা আলোর রশ্মিগুলো হুট করেই কেটে গেল, আর ভাষায় প্রকাশ করা যায় না এমন রহস্যময় সেই ব্রোঞ্জের দরজাটা তার টিকে থাকার মূল উৎসটাই হারিয়ে ফেলল। দরজাটা একটু কেঁপে উঠল। স্টিভ ভেতরে ঢোকার আগেই সেটা খুব অনিচ্ছার সাথে তার লম্বা হাতগুলোকে টেনে ভেতরে নিয়ে নিল, যে হাতগুলো দাঁত আর রক্তে মাখামাখি ছিল, আর তারপর সেই ফাটলটা বন্ধ করে দিল। ক্যাচ! দরজাটা বন্ধ হয়ে গেল, আর অদৃশ্য হয়ে যাওয়ার আগে খুব দ্রুত সেটা স্বচ্ছ হয়ে গেল। স্টিভের হেলে পড়া শরীরটা একই জায়গায় জমে রইল। সেটা একদম কালো আর কুঁচকানো দেখাচ্ছিল, ঠিক যেন অনেকক্ষণ ধরে আগুনে পোড়ানো কোনো মমি করা মৃতদেহ। ডান হাতের মুঠি শক্ত করে ধরে রেখে আর স্কারলেট লুনার করোনাগায়ে জড়িয়ে শ্যারনের শরীরটা খুব দ্রুত অশরীরী হয়ে গেল। সে এক পা সামনে এগিয়ে স্টিভের শরীরের সাথে মিলে গেল। ক্লাইনের স্পিরিট ভীষণ সাথে সাথে তাকে চোখের আড়াল করে ফেলল। কিন্তু সেই পুড়ে কয়লা হয়ে যাওয়া স্টিভ হঠাৎ করে তার 2 হাত মুঠো করে ওপরে তুলল, আর তার আগে থেকেই মারাত্মকভাবে আহত মাথায় প্রচণ্ড জোরে আঘাত করল। ব্যাম! তার মাথাটা পচা টমেটোর মতো একদম ভর্তা হয়ে গেল, আর দুধের মতো সাদা ছোপ ছোপ জিনিস ছিটকে এসে মাটিতে পড়ল। একটা আধাস্বচ্ছ মূর্তিও ভেতর থেকে ছিটকে বেরিয়ে আসল। সেটা খুব তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পড়ল, আর দেখতে অনেকটা বিশাল এক জেলিফিশের মতো হয়ে গেল। তার ভেতরে স্বপ্নের মতো একটা তরল পদার্থ ছলছল করছিল, আর একজোড়া মরার মতো ফ্যাকাশে চোখ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। এই অদ্ভুত জিনিসটার কারণে শ্যারন জোর করে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হল। সে আবার সেটার পাশেই ভেসে উঠল। সে হঠাৎ করে তার বাঁ হাতটা বাড়িয়ে দিল, আর শব্দহীন একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠল। মাটিটা হঠাৎ করে কালো হয়ে গেল। মনে হল যেন সেটা একটা কাদাময় গভীর সমুদ্রে পরিণত হয়েছে। তার ভেতর থেকে পেঁচানো রক্তাক্ত লতা গজিয়ে উঠল। লতাগুলো অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেল, আর প্রতিটা ভাগে 4টে ধারালো দাঁত আর একটা করে চোখ ছিল। রক্তলাল লতাগুলো পাগলের মতো ওপরের দিকে বাড়তে লাগল। সেগুলো সাথে সাথে সেই জেলিফিশের মতো দেখতে ফ্যান্টমটাকে পেঁচিয়ে ধরল, আর রাক্ষসের মতো তার ভেতরের স্বপ্নের মতো তরলটা শুষে খেতে লাগল। ফ্যান্টমটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ল, আর রক্তলাল লতাগুলো আবার সেই কাদাময় গভীর সমুদ্রে লুকিয়ে পড়ল। কিন্তু এইটুকু সময়ের সুযোগে
মাথা ছাড়া সেই পুড়ে যাওয়া স্টিভ ছুটতে শুরু করল। সে ফাঁকা জায়গাটা পার হয়ে বাইরের রাস্তার দিকে এগিয়ে গেল। মাথা হারিয়ে ফেলার পরেও সে এখনও মরেনি। স্টিভ মাত্র কয়েক পা দৌড়েছিল, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা কড়কড়ে শব্দ হল। প্যাঁ! কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট আর তার সাথে মানানসই হাফ টপ হ্যাট পরা ক্লাইন তার দিকে ঘুরল। আতশবাজি ফোটার এই দৃশ্যটার মধ্যে দাঁড়িয়ে ক্লাইন অনুভব করল তার স্পিরিচুয়ালিটি আরও বেশি সজাগ হয়ে উঠেছে, আর যে ক্ষমতাগুলো এখনও পুরোপুরি তার নিজের হয়নি সেগুলোও যেন তার সাথে আরও ভালোভাবে মানিয়ে নিয়েছে। এই অনুভূতির জবাব হিসাবে সে তার রিভলভারটা বাঁ হাতে নিয়ে নিল। কালো গ্লাভস পরা ডান হাত দিয়ে সে তার মাথার সিল্কের হাফ টপ হ্যাটটা খুলে ফেলল। সেটা সে নিজের বুকের ওপর চেপে ধরল, আর শ্যারনের দিকে তাকিয়ে একটু মাথা নিচু করে সম্মান জানাল। শ্যারনের নীল চোখ দুটো সেদিকে তাকাল। ক্লাইনকে ছাড়িয়ে তার দৃষ্টি চলে গেল ওয়্যার উলফ টায়ার আর ম্যারিকের সেই লড়াইয়ের ভয়াবহ দৃশ্যটার দিকে। শ্যারনের মূর্তিটা অদৃশ্য হয়ে গেল, আর টায়ারের চোখের মণি দুটোর মধ্যে তার ছবি ফুটে উঠল। টায়ার একদম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, তার কালো চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়েছিল। সে অনেক কষ্টে তার হাত দুটো ওপরে তুলল আর নিজের মাথার দুই পাশে চেপে ধরল। কাঁচ! সে প্রচণ্ড জোরে একটা মোচড় দিল, আর দেখতে দেখতে তার ছেঁড়া কাপড়ের তলায় লুকিয়ে থাকা মেরুদণ্ডটা তার চোখের সামনে চলে আসল। প্যাঁ! টায়ার আবার মোচড় দিয়ে জোরে টান দিল। সে তার ধড় থেকে নিজের মাথাটা টেনে ছেড়ে ফেলল। এই পুরো সময়টার মধ্যে সে একবারের জন্য কোনো চিৎকার করল না বা টুঁ শব্দটাও করল না। সে নিজের মাথাটা ধরে রাখল। মাথা থেকে অনবরত রক্ত ঝরে পড়ছিল। মাথা ছাড়া সেই মৃতদেহটা এখনও একদম সোজা হয়ে দাঁড়িয়েছিল, একটুও টলে পড়ে যাচ্ছিল না। শ্যারন সাথে সাথেই টায়ারের শরীর ছেড়ে বেরিয়ে আসল না। মনে হল সে যেন কিছু একটা করার চেষ্টা করছিল। খুব শিগগিরই টায়ারের মাথা আর শরীর থেকে গাঢ় সবুজ আলোর ছোট ছোট টুকরো বেরিয়ে আসতে লাগল। আলোটা খুব দ্রুত জমাট বেঁধে তার একটা বিষদাতের ওপরে এসে জড়ো হল। দেখে মনে হচ্ছে মিস শ্যারন বিয়ন্ডার বৈশিষ্ট্যের আলাদা হওয়ার প্রক্রিয়াটাকে দ্রুত করার কোনো উপায় জানেন, কিন্তু এটার জন্য প্রথমে তাকে ওই লোকটার শরীরের দখল নিতে হবে, তাকে মেরে ফেলতে হবে, আর পুরো শরীরটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে। বিষয়টা বুঝতে পেরে ক্লাইন নিচু হয়ে মাটিতে পড়ে থাকা বুলেটের খোলসগুলো তুলে নিল। তারপর সেগুলোকে একটা একটা করে চারকোনা মেটালের বাক্সের ভেতর ঢুকিয়ে রাখল। সে ভয় পাচ্ছিল যে এরপর যারা তদন্ত করতে আসবে তারা হয়তো এই খোলসগুলোর ধরন দেখে কারিগরকে খুঁজে বের করে ফেলবে, আর তার মাধ্যমে হয়তো সেই মেয়েটাকেও ধরে ফেলবে যে মেয়েটা তার কাছ থেকে ব্রাইবার আর বারবারিয়ানের ফর্মুলা কিনেছিল। তারপর তারা হয়তো আই অফ উইজডমের আড্ডার জায়গাতেও হানা দেবে, আর তাতে তার নিজের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে যাবে। আর বুলেটগুলোর কথা বলতে গেলে চার্ম বানানোর উপাদানগুলোর মতোই সেগুলো অনেক আগেই পবিত্র আলো আর আগুনের মাধ্যমে নির্দিষ্ট দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে গেছে। রিভলভারটা সরিয়ে রেখে ক্লাইন যেই না এক পা সামনে বাড়াতে যাবে, ঠিক তখনই শ্যারন অসম্ভব দ্রুত গতিতে বায়োলজিক্যাল পয়জন বোতলটার পাশে হাজির হল। সে বোতলটাকে শূন্যে ভাসিয়ে নিজের হাতের তালুর ওপর নিয়ে আসল। ক্লাইন অন্য কিছু ভাবার আগেই ফ্যাকাশে চেহারার সেই মেয়েটা হাত নেড়ে তার দিকে দুটো জিনিস ছুঁড়ে দিল, একটা আধাস্বচ্ছ খয়েরি রঙের বোতল আর একটা গাঢ় সবুজ বিষদাঁত। সময় বাঁচানোর জন্য সে কি আমাকে আমার জিনিসগুলো কুড়িয়ে নিতে সাহায্য করছে? ক্লাইন বেশ অবাক হল। সে অভ্যাসবশতই একটা কাগজ বের করে জিনিস দুটো ঢেকে নিল। সে খালি হাতে ওই জিনিস দুটো ধরল না। এই মুহূর্তে সে দেখতে পাচ্ছিল যে শ্যারনের সেই জমকালো কালো পোশাকের স্বাভাবিক ফিটফাট আর পরিষ্কার ভাবটা আর নেই। পোশাকটা বাতাসে হালকা উড়ছিল, আর তার হালকা সোনালি রঙের কয়েক গোছা চুল মুখের একপাশে লেপ্টে ছিল। এই অবস্থায় তাকে দেখতে আগের চেয়ে অনেক বেশি সাধারণ মানুষের মতো লাগছিল। এই বায়োলজিক্যাল পয়জন বোতলটার একটা ঢাকনাও আছে দেখছি। আমি শুধু ভাবছি এটার খারাপ দিকগুলো কি হতে পারে। ক্লাইন মাথা নিচু করে তার যুদ্ধ জয়ের পুরস্কারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। সে একপাশে ঝুলে থাকা কালো ঢাকনাটা দিয়ে বায়োলজিক্যাল পয়জন বোতলটার মুখটা শক্ত করে বন্ধ করে দিল, যাতে ওটা আর তার কোনো ক্ষতি করতে না পারে। আর গাঢ় সবুজ বিষদাতের কথা বলতে গেলে ওটা ছিল ওয়্যারউলফ টায়ারের রেখে যাওয়া বিয়ন্ডার বৈশিষ্ট্য। ক্লাইন জিনিস দুটোকে তার আগে থেকেই তৈরি করা একটা ছোট মেটালের বাক্সে ঢুকিয়ে রাখল। তারপর সে হোলি নাইট পাউডার দিয়ে একটা স্পিরিচুয়ালিটির দেয়াল তৈরি করল, যাতে করে জিনিসগুলোর প্রভাব চারপাশের পরিবেশে ছড়াতে না পারে। সে আর চোখে দেখল শ্যারনের মূর্তিটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। স্টিভের শরীরের অবশিষ্ট মাংসপেশিগুলো একটু মোচড় দিয়ে উঠল, আর সেখান থেকে প্রায় স্বচ্ছ একটা আলোর বিন্দু বেরিয়ে আসল। একইভাবে সে ম্যারিকের দিক থেকেও সাবধান ছিল। কে জানে লোকটা যদি হুট করে পাগল হয়ে যায়। এই সতর্কতার মাঝেই সে খেয়াল করল যে একজন জম্বির ক্ষত সারিয়ে তোলার ক্ষমতা সত্যি সত্যিই অভাবনীয়। একটু আগে হওয়া হাড় অবধি পৌঁছে যাওয়া গভীর ক্ষতগুলো এর মধ্যেই প্রায় শুকিয়ে এসেছে। ম্যারিকও তার দিকে খুব গভীর একটা দৃষ্টিতে তাকাল। মনে হল যেন সে কিছু একটা মনে করতে পেরেছে আর কিছু একটা বুঝতেও পেরেছে।
কাজ শেষ করে ক্লাইন 12 কদমের মতো হেঁটে দূরে গেল। তারপর সে জম্বি আর ছায়াগুলোর মাটি খুঁড়ে বের করা সেই চারকোনা মেটালের বাক্সটা তুলে নিল। এরপর সে আজিকের তামার বাঁশি আর মাস্টার কিটা দেখতে পেল। ওগুলোর চারদিকে মানুষের আকারের মোমবাতিগুলো ঘিরেছিল। সে সেগুলোর দিকে একবার চোখ বোলাল, আর খুব অস্বস্তির সাথে বুঝতে পারল যে ওগুলো তুলে নেওয়ার সাহস তার হচ্ছে না। স্কারলেট লুনার করোনার প্রভাব তখনও পুরো ফাঁকা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছিল। এটা ছিল তার পাতা একদম শেষ ফাঁদ। যদি অন্য সব উপায় ব্যর্থ হয়ে যায় তবেই সে এটা ব্যবহার করত। এটার জন্য সে সময় বের করে একটা হাসপাতালের মর্গে গিয়েছিল আর পরীক্ষা করে দেখেছিল যে আজিকের তামার বাঁশিটা হাতে পেলে মৃতদেহগুলো ঠিক কি করতে পারে। আর সেটা থেকেই সে একটা মানানসই প্ল্যান বানাতে পেরেছিল। একটু কেশে গলাটা পরিষ্কার করে সে বলল, তুমি কি স্কারলেট লুনার করোনার প্রভাবটা বন্ধ করতে পারবে? ক্লাইন ঘুরে শ্যারনের দিকে তাকাল, যে আবার দৃশ্যমান হয়ে উঠেছিল। তার হাতে এর মধ্যেই একটা বাড়তি আধাস্বচ্ছ পুতুল দেখা যাচ্ছিল। কোনো কথা না বলে শ্যারন তার অন্য হাত দিয়ে স্কারলেট লুনার করোনাটা নিজের বুকের কাছে চেপে ধরল। রুবি পাথরের গোল আকৃতিটা খুব দ্রুত ফ্যাকাশে হয়ে গেল, আর পরিত্যক্ত ওই জায়গাটা থেকে পূর্ণিমার চাঁদের আলোটাও মিলিয়ে গেল। শুধু তখনই ক্লাইন নিচু হয়ে তার আঙুলের ডগা দিয়ে চাবির রিংটা ধরল, আর আজিকের তামার বাঁশি এবং মাস্টার কিটা তুলে নিল। তারপর সে সেগুলোকে বুলেটের দাগ লাগা গর্তওয়ালা সেই চারকোনা লোহার বাক্সে ঢুকিয়ে রাখল, আর খুব দ্রুত একটা সিল মোহর করে দিল। এই ফাঁকে ম্যারিক চারদিকে ঘুরে পুরো পরিস্থিতিটা গুছিয়ে নিল। শ্যারন তার ছোট কালো রঙের টুপিটা ঠিক করে নিল। এরপর তার মূর্তিটা অদৃশ্য হয়ে গেল, আর তারপর সোজা ক্লাইনের সামনে এসে হাজির হল। শ্যারন খুব শান্ত গলায় বলল, বুক অফ সিক্রেটস তোমার ঘরে আছে। তার মানে দাঁড়াল, শেষমেশ যাই ঘটুক না কেন, আমি যদি শুধু বেঁচে ফিরতে পারি তাহলেই পুরস্কারের একটা অংশ আমি পাব। এত সব ঝামেলা আমি শুধু শুধু পোহাইনি। ক্লাইন হাসল আর মাথা নিচু করে সম্মান জানাল, তোমার এই মহানুভবতার জন্য ধন্যবাদ। অফিসিয়াল বিয়ন্ডার্সরা যে কোনো মুহূর্তে চলে আসবে, আমাদের এখনই বের হতে হবে। শ্যারন মাথা নাড়ল আর জিজ্ঞেস করল, তোমার কি কোনো সাহায্য দরকার? ক্লাইন একটু হেসে বলল, না, কোনো দরকার নেই। আমার কাছে এখনও অনেক আতশবাজি আছে যেগুলো আমি এখনও ফাটাইনি। কথাটা শেষ করার সাথে সাথেই সে হাত ওপরে তুলল আর তুড়ি বাজাল। বুম বুম বুম। বাকি বিস্ফোরকগুলো একে একে ফেটে উঠল, আর আগুনের শিখাগুলো আকাশের দিকে লাফিয়ে উঠল। মাঝখানের সবচেয়ে বড় আর নজরকাড়া বিস্ফোরণটাকে ঘিরে সেগুলো গোল হয়ে জড়ো হল। সব মিলিয়ে একটা স্বপ্নের মতো দারুণ সুন্দর দৃশ্যের তৈরি হল। মুহূর্তের জন্য অবচেতনভাবেই শ্যারনের দৃষ্টি সেদিকে আটকে গেল, আর যখন সে আবার ফিরে তাকাল, ক্লাইন তখন আর সেখানে ছিল না। শুধু একটা আগুনের স্ফুলিং ছিল যেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। ফাঁকা জায়গাটা থেকে দূরে গিয়ে সে উত্তর পশ্চিম দিক দিয়ে একটু ঘুরপথে এগোল, যাতে পথে কোনো অফিসিয়াল বিয়েন্ডার্সদের মুখোমুখি তাকে না পড়তে হয়। রাস্তায় একটা পর একটা দেশলাইয়ের কাঠি জ্বলে উঠছিল, আর আগুনের শিখাগুলো দ্রুত ওপরের দিকে লাফিয়ে উঠেই সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল। সেই আগুনের শিখার ভেতর দিয়ে লাফিয়ে পার হতে হতে ক্লাইনের মূর্তিটা বারবার দৃশ্যমান হয়ে উঠছিল। এভাবেই সে ওয়েস্টবালাম ডক ছেড়ে চলে গেল। এর ঠিক পরপরই সে একটা বিশেষ বোতল থেকে নির্যাস বের করে নিজের মুখে মাখল। তারপর একটা কাগজ দিয়ে আলতো করে ঘষে সে মুখের সব রং মুছে ফেলল। প্যাঁ! ক্লাইন হাতের কবজিটা একটু ঝাড়া দিয়ে সেই কাগজটাকে পুড়িয়ে ছাই করে দিল। তারপর সে কাছেই লুকিয়ে রাখা তার লাঠিটা তুলে নিল। নিজের কাপড়চোপড় ঠিকঠাক করে একদম সাধারণ একটা মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। একটু পরেই ক্লাইন একটা চার্চের সামনে এসে পৌঁছাল। ওটার নাম ছিল লেভার ক্যাথেড্রাল। এখানকার বেশিরভাগ বিশ্বাসী মানুষই খুব একটা বড়লোক ছিল না, তাই রবিবারেও হয়তো তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ হতো না, আর দিনের বেলা তারা সাধারণত খুব ব্যস্ত থাকত। এই কারণে বিভিন্ন চার্চের ক্যাথেড্রালগুলো সাধারণত ভোররাত পর্যন্ত খোলা থাকত, যাতে করে এই বিশ্বাসী মানুষগুলো প্রার্থনা করার আর পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পায়। ক্লাইন ওপরের দিকে তাকাল। হাতের কালো লাঠিটা দিয়ে সিঁড়িতে একটু টোকা দিয়ে সে ভেতরে পা বাড়াল। তার উদ্দেশ্য ছিল এরপর আশেপাশের মানুষদের ওপর যে পুলিশি তল্লাশি চলবে সেটা এড়িয়ে যাওয়া। কয়েক মিনিট পর একটা মেশিনারি হাইভমাইন্ড টিম এসে হাজির হল ওই পরিত্যক্ত গুদাম ঘরগুলো দিয়ে ঘেরা ফাঁকা জায়গাটাতে। তারা মোট 5 জন ছিল, আর তাদের প্রত্যেকের কাছেই নানা ধরনের বিয়ান্ডার অস্ত্র ছিল। কিন্তু একদম পরিষ্কার করে ফেলা সেই জায়গাটা দেখে তাদের সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর তারা সূত্র খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগল। লেভার ক্যাথেড্রাল। ঘড়িতে এখনো 11টা বাজেনি, তাই এখানে বেশ ভালোই মানুষের ভিড় ছিল, কিন্তু কেউ একটা কথাও বলছিল না। পুরো প্রার্থনা ঘরটা এতটাই শান্ত আর পবিত্র ছিল
যে কেউ সেই নিস্তব্ধতা ভাঙতে চাইছিল না। হাঁটার রাস্তার পাশের ৩ নম্বর বেঞ্চিতে ক্লাইন গিয়ে বসল। সে তার কালো লাঠিটা সামনের দিকে হেলিয়ে রাখল, আর মাথা থেকে সিল্কের হাফটপ হ্যাটটা নামিয়ে নিল। গায়ে কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট জড়ানো অবস্থায় সে তার 2 হাত এক করে নিজের চিবুকের নিচে চেপে ধরল, আর চোখ দুটো বন্ধ করে নিল। তার ঠিক সামনেই থাকা ত্রিভুজ আকৃতির পবিত্র প্রতীকের দিকে ফিরে থাকা তার মুখের অভিব্যক্তি ছিল অস্বাভাবিক রকমের শান্ত।